মধ্যাহ্নের ভোজনের পর আমাদের যে অধিবেশনের জন্য ধন্যবাদ জানিয়ে আমার দৃষ্টি আকর্ষণ নোটিশের দ্বিতীয় দৃষ্টি আকর্ষণের নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকারি মহোদয়। নোটিশের বিষয়বস্তু আচ্ছা ঠিক আছে না ও সরি না এরপর এখানে গেছে নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য হ্যাঁ ঠিক আছে দৃষ্টি আকর্ষণ নোটিশ মাননীয় মুখ্যমন্ত্রী এরপরে না তাহলে এখন বলে দিচ্ছি হ্যাঁ আপনারা জানেন ঠিক আছে উত্তরাখণ্ডের দেহরাদুনে ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেলা চাকমার অপ্রত্যাশিত মৃত্যুর প্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী 361 নম্বর রুলস মোতাবেক বিবৃতি প্রদান করবেন। মাননীয় স্পিকার স্যার, আমরা একটা প্রস্তাব আনার জন্য এটা একটা মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট as per rule 361 একটা স্টেটমেন্ট what is the latest position ওনারা বলছেন যে যেটা আমাদের যে একটা নিন্দা প্রস্তাবটা এটা কি হবে এই যে কথাটা প্রতিটি মৃত্যু দুঃখের প্রতিটি মৃত্যু এখন আমাদের বিধানসভায় এই ধরনের নজির নেই। তো এখন প্রশ্ন হলো যদি এরকম হয় অন্য একটা দুঃখজনক ঘটনা যদি মার্ডার হয় বা কিছু হয় তাহলে এই প্রশ্ন উঠবে, খুব জটিল ব্যাপার এটা। তাহলে যদি ইনস্ট্যান্স হয়ে যায় এটা বুঝে নি না তা এখানে এই হাউসে তারা যদি উঠায় আবার যে ওইখানে একটা ঘটনা তো নিন্দা হতে হবে এইটা তো নিন্দা করতে হবে না এই শোক প্রস্তাব হতে পারে, কিন্তু এটাও কিন্তু প্রশ্ন আছে কি রুল আমি জানি কিন্তু প্রশ্ন এটা আগে ঠিক করুন যে আমরা যারা বিধানসভার সদস্য আছি অন্য একটা ঘটনা যখন এরকম মার্ডার হবে স্টেটে বা স্টেটের বাইরে তখন আমরা এরকম করি কিনা এটা শুনে এটা এই তো সেটা তো একটা প্রশ্নসম্মত না না আরে তুমি যদি ঘটনা আরেকখানে হয় তখন কি হবে সেটা কি বলে মার্ডার সব মার্ডারের দুঃখজনক কোনো সন্দেহ নাই, কিন্তু এই মার্ডার একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট একটা সিচুয়েশনে বা এরকম সাকস্য এটা একটা রেশিয়াল ইয়ে নিয়ে এবং এই যে ঘটনাটা এখন ভারতবর্ষের মধ্যে ক্রমশ খুব উদ্বেগজনক হয়ে বাড়ছে। কাজে এটা হয়তো একটা প্রেসিডেন্স হবে, কিন্তু ত্রিপুরা বিধানসভা সারা দেশকে যে এই সময় এই জাতীয় ঘটনা একটা বোল্ড ইউনিভার্সিটি একটা ভয়েস কল সারা দেশকে এই ব্যাপারে কি বলে জাগ্রত করবে। যেভাবে হোক আমার মনে হয় এটা রাইটলি পয়েন্টেড এটা যেন ইনস্ট্যান্স না হয় এটা মাথায় রাখতে হবে। শোক একটা করা যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু শোক হলেও ওইটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে সবকিছু ভাব ইয়ে করতে হবে না, একটা
সদস্য, এটাও কিন্তু রেকর্ড আমাদের বিধানসভা হয়, বলবে যে এরকম নজিরবিহীন ঘটনা আজ বিধানসভা। এটাই তো মোট কথা হলো শ্রদ্ধা জানা। হ্যাঁ, এটাই না পরিচালন ও নিয়মাবলী 98 মোতাবেক, রুল 98 মোতাবেক, as per the rules of procedure of the business, any member can move a motion. Congratulations. কন্ডোলেন্স তো কন্ট্রোলেন্স তো কন্ট্রোলেন্স হবে, কন্ডোলেন্স হবে। কন্ট্রোল তো অটোমেটিক আসে। কন্ট্রোল মুখ্যমন্ত্রী বলছে কন্ট্রোল হতে পারে, দ্যাট মানডে নো প্রবলেম। যখন অভিযোগী আছে তখন হবে মানডে। হ্যাঁ, এটা নিয়ম করে তার তো হঠাৎ করে আরম্ভ করে দিলে তো হবে না। হ্যাঁ, ঠিক আছে। এখন ত্রিপুরা, হ্যাঁ, ত্রিপুরা বিধানসভা কার্য, না ওটা ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি 380 নং অনুচ্ছেদ অনুসারে মাননীয় মুখ্যমন্ত্রী এই হাউসে উত্তরাখণ্ডের দেহরাদুনে রাজ্যের ছাত্র এঞ্জেল মৃত্যুর পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দেবেন বলে এক চিঠি মূলে আমাকে অবহিত করেছেন। সবার নেতা তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আমি সম্মতি জ্ঞাপন করেছি। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে উক্ত বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 13 মার্চ 2026 মাননীয় বিধায়ক পদ্মাংশ মহোদয় যে আমাদের প্রয়াত এঞ্জেল চাকমার বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমি বলেছিলাম বিষয়টা আমি জেনে, আমার কাছে জানা ছিল, কিন্তু মানে একদম লাইন বাই লাইন বা কি কি সবকটা তো হঠাৎ করে বললে হয়তো বা কোনো জায়গায় যদি আবার ভুল তথ্য দিই তাহলে ঠিক হবে না। এর জন্য বললাম আমি পরে বিষয়টা জেনে আমি পুরোটা নিলাম। আজকে আমি এই বিষয়ে আপনাদের জানাতে চাই মাননীয় অধ্যক্ষ মহোদয় যে মাননীয় শ্রীমতী শান্তনা চাকমা এবং মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা ওই 13 মার্চ আমাকেও কিন্তু ওনারাও কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে। আমার বিয়েতে গিয়েছিল, আমার রুমে গিয়ে ওনারাও বলেছেন বিষয়টা স্যার একটু দেখবেন। আর ওনারা কিন্তু কন্টিনিউয়াস এই বিষয়ে ওনাদের ফ্যামিলিদের সাথে কিন্তু কন্টিনিউয়াস যুক্তও ছিল। রুমে গিয়ে বললে করতে পারবেন না। হাউসের মধ্যে পল দাম স্থাপন করছে, বললে বিষয়টা তো আরে ওই দিনই করছি অ্যাসেম্বলির মিটিং, আমার রুম মানে কি, আমার তো বাড়ির রুম না। আরে রিপোর্ট আবার বিষয় তো বলতে পারে না। আরে তো যে কোনো জিনিস বাইরের থেকে তো আসতে পারে অনেক জিনিস, রিপোর্ট আমরা করি নাই কেন? তো সব কি বিধানসভার ভিতরে সব কিছু হয় নাকি? বাইরের জিনিসও তো এখানে আলোচনা হয়। এঞ্জেল চাকমার মৃত্যুর পর সরকার পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ব্যাপারটি এঞ্জেল চাকমার মৃত্যু সম্পর্কে যা খুবই, যেটা বলা হয়েছে একটু আগে আলোচনা হয়েছে, খুবই হৃদয় বিদারক এবং স্পর্শকাতর বিষয়। এবং আমরাও অনেক যে ব্যবস্থা নিয়েছি, আজকে আমার যে এখানে আমি যে স্টেটমেন্ট দিচ্ছি এর মধ্যে আপনারা জানতে পারবেন। এঞ্জেল চাকমার মৃত্যু সম্বন্ধে আমি বলতে চাই যে সেদিন উক্ত ঘটনা ঘটে সেদিন আমি নিজে ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়েছি। আমি ঘটনা ঘটার সাথে সাথে 29শে ডিসেম্বর 2025 তারিখে উত্তরাখণ্ড মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামির সাথে আমি কথা বলেছিলাম এবং উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে 4,12,500 টাকা চেকের মাধ্যমে এঞ্জেল চাকমা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পয়সাটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু এই ধরনের পয়সা দিয়ে তো ফেরত পাওয়া যাবে না, কিন্তু আমাদের তরফ থেকে মনে হলো কিছুটা যদি আমরা যে সন্তপ্ত ফ্যামিলিকে যদি হেল্প করা যায়, সেই কারণে আমরা যেরকম করেছি আমাদের সেভাবে উত্তরাখণ্ড সরকারও কিন্তু সেই কাজটা করেছে। গত 14 জানুয়ারি 2026 নন্দননগর স্থিত এঞ্জেল চাকমার বাড়িতে যায় এবং ওনার সত্য পরিবার পরিজনের সাথে দেখা করি। এর আগেও আমি যখন ওইদিকে ওনার বাড়ির এই দিকে যাচ্ছিলাম আমি নর্থে, তখন আমি খবর নিলাম যে উনি আছেন কিনা, তাহলে ওনার বাড়িতে যাব। কিন্তু পরে আমাকে জানানো হলো যে না, উনি আগরতলাতে এসে ওনার বাড়িতে আমি, আমার নির্দেশ অনুসারে, আমাদের সরকারের যে নির্দেশ অনুসারে
অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী শ্রী সান্তনা চাকমা মহোদয় এবং পরবর্তীকালে শ্রাদ্ধানুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। গত 29শে জানুয়ারি 2026 আমি আবার উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং সাথে কথা বলি, সম্বন্ধে খোঁজখবর নিই। এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে আমি বিধানসভায় বলতে চাই যে ঊনকোটি জেলার পেঁচার অন্তর্গত মাছমারার বাসিন্দা এঞ্জেল চাকমার বয়স মাত্র 24 বছর। পিতা শ্রী তরুণ প্রসাদ চাকমা বিএসএফ এ কর্মরত। বর্তমান ঠিকানা দেবরাম ঠাকুরপাড়া, বুদ্ধনগর থানা, পশ্চিম ত্রিপুরা। যিনি দেরাদুন উত্তরাখণ্ডের MBA মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অধ্যয়নরত ছিলেন। এঞ্জেল চাকমা বিগত 9 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে দেরাদুনের সেলাকুই এলাকায় এক নৃশংস হামলায় গুরুতরভাবে আহত হন বলে অভিযোগ। গৃহীত তথ্য অনুযায়ী এঞ্জেল চাকমা এবং তার ছোট ভাই মাইকেল চাকমা বাজার করতে গিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী সেই সময় একদল মন্তব্য ব্যক্তি তাদের মুখোমুখি হয়ে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য এবং দোষারোপ করে। তারা প্রতিবাদ করলে ঘটনাটি শারীরিকভাবে হামলার রূপ নেয়। মাইকেলকে ভোতা বস্তু, যেটা একটা কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয় এবং এঞ্জেলকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে এঞ্জেল চাকমা দেরাদুনের গ্রাফিক এরা হাসপাতালে ICU-তে 17 দিন চিকিৎসাধীন থাকার পর গত 26 ডিসেম্বর 2025 উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মাইকেল চাকমা একটি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে গত 9/12/2025 তারিখে সন্ধ্যা প্রায় 6টা থেকে 7টার মধ্যে দেরাদুন জেলার সেলা 3 ব্র্যাকেটে 2 এবং ব্র্যাকেটে 5 রোমান এবং ব্র্যাকেটে একটি মামলা রুজু হয় এবং মামলা নাম্বার হচ্ছে 151/2025। অভিযুক্তরা তাদের উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষাত্মক ভাষা ব্যবহার করে এবং বালা অর্থাৎ আক্রমণ করে, যার ফলে এঞ্জেল চাকমা গুরুতরভাবে আহত হন বলে অভিযোগ করা হয়। হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, দোকানদারদের জিজ্ঞাসাবাদ করে, পরীক্ষা করেছে এবং পুলিশ এবং আনুষঙ্গিক চিকিৎসা অভিযোগে পুলিশ মোট 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, প্রাপ্তবয়স্ক এবং 2 জন কিশোর। তথ্য অনুযায়ী প্রধান অভিযুক্ত অবস্থি পলাতক রয়েছে এবং সে নেপালে পালিয়ে গেছে। অভিযুক্ত এবং 3 ব্র্যাকেটে 2 এবং রোমান ব্র্যাকেটে 5A SC/ST আইনে সেই তাদের থানার মধ্যে তাদের যারা আরেকজন হচ্ছে সুরজ ব্র্যাকেটে 1 115 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে রোমান 5 রোমান 5A SC পিতা লাল ধারা যাকে দেওয়া হয়েছে 351 ব্র্যাকেটে 3 এবং 3 ব্র্যাকেটে 5 BNSS। এছাড়া যারা জুভেনাইল কনফ্লিক্ট বিরুদ্ধে পৃথক রিপোর্ট দাখিল করা হয়েছে। ঘটনায় জড়িত কিশোরদের নাম হলো আয়ুষ বড়ওয়ানি, পিতা শ্রী ধনেশ বড়ওয়ানি, 2 হচ্ছে সূর্য, পিতা শ্রী ভারত সিং। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত গ্রেফতারের জন্য প্রচেষ্টা জারি আছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে, তল্লাশি অভিযান জারি আছে। লুকআউট সার্কুলার ও ব্লু কর্নার যে নোটিশ জারির মতো আইনগত পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আদালত মামলাটির শুনানি চলছে। ধন্যবাদ।
রিপিটিং অফ দ্য পিটিশনস। মানে সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্যের 4টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় এই 15টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন বিলুনিয়া, প্রতাপগড়, কমলাসাগর এবং কৈলাসহর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার, মাননীয় সদস্য শ্রী রামু দাস, মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব এবং মাননীয় সদস্য শ্রী বিজিৎ সিনহা। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লিখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, honorable members of this august house, under Rule 2255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have to report in the House that 15 numbers of petitions signed by local inhabitants of various areas under 3 Bamutia, 13 Protapgarh, 15 Kamalasagar and 53 Kailasahar Assembly constituencies duly forwarded by the honorable members of the respective areas, namely Sri Nayan Sarkar, Sri Ramu Das, Srimati Antara Sarkar Dev and Sri Birjit Sinha for repair or reconstruction of brick soiling road, new pitch road, CC road, new connectivity road, box culvert, drain and wall, establishment of ENT unit, community hall and arrangement of a tube well, etc. Thank you, sir. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নম্বর ধারা মূলে উল্লিখিত পিটিশনগুলি বিবেচনা ক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। গভর্নমেন্ট বিজনেস লেজিসলেশন, সরকারি বিল বিবেচনা ও পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দ্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025 দ্য ত্রিপুরা বিল নম্বর 7 of 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, the Maharaja Bir Vikram University Amendment 2025, the Tripura Bill number 7 of 2025, এই বিলটি বিবেচনার জন্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যাক্ট 2015 এর সেকশন 19 ও সেকশন 22 সংশোধনের জন্য আমি পেশ করছি। প্রস্তাবটি হল দ্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025 দ্য ত্রিপুরা বিল নম্বর 7 of 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন ওনারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি বিলের ধারাগুলি বুটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 3 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন ওনারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব এই বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বুটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন ওনারা হ্যাঁ বলবেন,
যারা এই প্রস্তাবে বিমুখ আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে এই সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হলো দ্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025। এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বুটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি বিল 2025 দ্য ত্রিপুরা বিল নম্বর 7 অফ 2025 পাস করা হোক। এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলবেন, অতএব আবশ্য বিলটি সবার সম্মতিক্রমে গৃহীত হবে। লেজিসলেশন সরকার মানে সদস্যগণ হলো সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি বিল ত্রিপুরা বিল নম্বর 0 প্রস্তাব উচ্চশিক্ষা দপ্তর মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। Speaker sir, Science, Technology and Allied Skill University Tripura Bill 2026, the Tripura Bill number 0926, এই বিলটি বিবেচনার জন্য প্রস্তাব রাখছি। এখানে তিনটা বিল আছে প্রাইভেট ইউনিভার্সিটি, সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল। হাপুর নামে কোনো জায়গা থাকতেই পারে, কোন শহরে এটা ভালো, তার ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটি খুললে পরে দু চারটা দোকান, কিন্তু তার থেকে হলো আমাদের এই অভিজ্ঞতা এই বিধানসভার একসাথে আমরা 4টা ইউনিভার্সিটি অনুমোদন মানে আমরা পরীক্ষা নিরীক্ষা হোক ধর্মনগরের ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার হয়, ফ্যাকাল্টি কেমব্রিজ ইউনিভার্সিটি বানাচ্ছে, কোর্স অফার করছে, পিএইচডি দিচ্ছে, এবং এতে হচ্ছে হ্যাঁ কি হবে এবং আমাদের দেশের মধ্যে যৌবন শুধু পয়সা দাও, ডিগ্রি নাও, এতে কিছু চাকরি পেয়েও যেতে পারে, কিন্তু ইন লং রান কোয়ালিটি এডুকেশন হবে না, এটা কোয়ালিটি হবে। কাজে এই কারণেই বলবো, আমি একটা সম্পূর্ণ বাতিল করার কথা বলছি। লেট দিস 3 bills be sent to the select committee। হ্যাঁ, এই সংস্থাগুলো তারা এখানে শুধু কয়েকটা বলা আছে স্টেট গভর্নমেন্টের নির্দেশিকায় এসব করবে, কিন্তু স্পেসিফিক কোথাও লেখা নেই কি করতে পারবে, ডুরেশনটা কি। ইভেন আমি বেশ কয়েকটা আরটিআই করেছিলাম, আরটিআই করেছি থ্রু হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন প্রম্পটলি দ্যাট আরটিআই ফরওয়ার্ড করেছে আর্যভট্ট ইউনিভার্সিটি, আরটিআই জবাব দেয় না। আমি আবার করেছি, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অনুমোদন দিয়েছে, এটা আর্যভট্ট ইউনিভার্সিটির কাছে পাঠানো হয়েছে, তারা ইগনোর করেছে, না জবাব দেবে না, আরটিআই কে তারা অস্বীকার করছে। তো এই জায়গায়
এইভাবে আমাদের ত্রিপুরা থেকে এই শুধু সার্টিফিকেট বিক্রি করে আমাদের যৌবনকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য আমরা কি সুযোগ দিতে পারি কিনা? কাজে আমাদের বিনীত অনুরোধ, এই তিনটা বিল, এই সায়েন্স টেকনোলজি অ্যান্ড লাইফ স্কিল এবং অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি, তবু অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি তার একটা পাওয়া যায় নেটে, সিকিমে একটা ইনস্টিটিউশন আছে, কিন্তু ডিটেল কিছু নেই। তো এরা প্রমাণ করো, আশ্বস্ত করো এই তিনটা বিল একসাথে একটা সিলেক্ট কমিটির মধ্যেই এটা পরীক্ষা নিরীক্ষা হোক, একটা সিলেক্ট কমিটি করে দেবে। মাননীয় স্পিকার স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী একজন উচ্চশিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, আমার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যথেষ্ট বিদ্বান। আমি কি জানতে পারি বিনম্রতার সাথে, নিশ্চয় আপনারা ক্যাবিনেট করেছেন, বিল চিন্তা ক্যাবিনেট করেছে, ক্যাবিনেট কবে করেছে? এই বিল যে আনলেন আজকে তিনটা একটা প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারে, এই বিল আনতে হলে ক্যাবিনেটে পাস করতে হয়। এই ক্যাবিনেটটা কবে নাগাদ হয়েছে? আপনি তো দপ্তরের মধ্যে আপনাকে আমি জিজ্ঞেস করছি। না, একটা ক্যাবিনেট সিদ্ধান্ত ছাড়া তো বিল আসবে না, এটা আমিও জানি। আমি জানতে চাই এই যে বিলটা আনা হয়েছে এটা কবে ক্যাবিনেটে পাস হয়েছে? এটাকে আপনি মন্ত্রিত্ব দায়িত্বভার নেওয়ার পর নাকি আগে? এই জিনিসটা আমার ক্ল্যারিফাই করুন। আপনার জানা থাকলে বলুন, যদি জানা না থাকে বলুন। আমি আসার পর এক্সাক্ট আমি ডেটটা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমি এটা বলছি, আমি মন্ত্রী হওয়ার পর প্রথম ক্যাবিনেটে আমি যেদিন প্রবেশ করেছি। আপনি কবে মন্ত্রী হয়েছিলেন? আমি জুন মাসে, না, সেই ক্যাবিনেট জুন মাস, লাস্ট ইয়ার জুন মাস। থ্যাংক ইউ। I have served as a minister in this government. I do maintain a close proximity with few officers. এটা হয়েছিল 27/5/2025, মে মাস 2025-এ। আর আপনি বলছেন আপনি জুন মাসে মন্ত্রী হয়েছেন। প্রথম মন্ত্রিসভায় ক্যাবিনেট এটা পাস হয়েছে, which is completely incorrect. হয়নি, ক্যাবিনেটে বারবার হয় না, ক্যাবিনেটে পাস একবারই। I have got that cabinet listing with me. It is signed by Mr. Ravelej Kumar, dated 27/5/2025, অর্থাৎ আপনি দায়িত্ব নেওয়ার আগে। এই যে আজকে এবং আগামীকাল একটা ধনন্তরী, এটা prior to your taking over as the minister of this department, it was approved in the cabinet. Am I right, Chief Minister sir? তাহলে আমি এই জিনিসটা আসার পর আমি খোঁজ নিতে শুরু করলাম, এই ব্যাপারটা কি এতগুলো একসঙ্গে আসছে, 4টি ইউনিভার্সিটি। সদস্য মহোদয়, ক্যাবিনেট সভা বিল এসছে। আমি তো বললাম ক্যাবিনেট হয়তো বিল আসবে, হ্যাঁ সেখানে বলছি ডেট উনি না বলতে পারেন, ক্যাবিনেট আমি হেল্প করছি, ডেটে বলে দিচ্ছি না, ডেট বলুন না, কিন্তু ক্যাবিনেট হয়েই তো বিল এসছে। একদম একদম। আমি তো সেটাই বললাম, উনি মন্ত্রিত্ব হওয়ার আগে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে। আমি ঠিক আছে, the prerogative is the council minister when to place a bill, there's no doubt about it. আমি এই
আনার পর আমি কোথা থেকে শুরু করব? জানেন এই বিলটা যে এনেছেন আর ট্রাস্ট যেটা সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি, আমি তিনটে একসঙ্গে বলে দিচ্ছি যাতে বারবার রিপিট করতে হবে। এটা হচ্ছে ভারত এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, হাপুর। হাপুর ইজ ইন উত্তরপ্রদেশ। জেনে খুব কষ্ট পাবেন, ইট ইজ এ মিয়ার কনসালটেন্সি সার্ভিস প্রোভাইডার। আমাদের আগরতলা শহরে ত্রিপুরাতে বহু কনসালটেন্সি সার্ভিস প্রোভাইডার আছে, কে কোথায় গিয়ে ভর্তি হবে না হবে এটা হচ্ছে এখানে। এর মধ্যে নিশ্চয়ই এখানে এসে ট্রাস্ট হয়েছে, অন্যগুলোর মধ্যে যেমন ট্রাস্টের নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে, এর মধ্যে নেই। আচ্ছা, এটা করতে গেলে ফার্স্ট একটা ইউজিসি অ্যাপ্রুভাল লাগবে, সেটা নেই। ইউজিসি সেকশন 2F এবং 12B, সেটা হচ্ছে লিগ্যাল স্ট্যাটাস অ্যান্ড গ্র্যান্ট অফিসিয়াল রিকগনিশন, এটা দরকার, এটা নেই। নো NACC ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এডুকেশন কাউন্সিল র্যাঙ্কিং, আমি নো NIRF ন্যাশনাল ইনস্টিটিউশন র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। আর মজার হচ্ছে দুদিন ধরে ফোন পাচ্ছে, আজকে সকালবেলা আমি ফোন করলাম এদের যে নাম্বার, এই নাম্বারে আমি ফোন করে জানলাম, দেখলাম ট্রু কল হচ্ছে না। ট্রু কল দেখলাম এটা হচ্ছে একটা প্লাইউড বিজনেস কারখানার একটা নাম্বার, ফোন নাম্বার। প্লাইউড বিজনেস ট্রু কলারে যে নাম্বার এদের পোর্টালে দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে দেখলাম এটা প্লাইউড বিজনেসের দোকানের নাম্বার, ট্রু কলারে উঠে আসছে। এবার আমি এটা যখন দেখলাম, আমি ইউজিসি পোর্টালে যাই। ইউজিসি পোর্টালে গিয়ে জানার চেষ্টা করলাম, I am also to learn. এখানে বলছে establishing a university in India requires multiple legal and operational certificates, primarily including society transition certificate, state government recognition certificate, and compliance with University Transmission norms. Critical documents include land ownership record, approved site, building plans, and compliance certificate from state department. Key certificate, sponsoring body registration, essentially certificate, infrastructure approval, regulatory approval, safety utility certificate, financial sustainability. আমি কোনোটাই এই যে আপনারা বিল আনলেন কোথাও নেই। এটা কোথায় এই যে আনলেন আপনি, আমি খুঁজলাম যে কোথাও কি, নিশ্চয়ই এখানে আনছে, নিশ্চয়ই আমাদের দপ্তরের, আমাদের রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী নিশ্চিত খোঁজ খবর নিয়ে আসবে, দপ্তর অফিসারের খোঁজ খবর নেবেন। ভালো জিনিসই তো আসবে আমাদের রাজ্যে, ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এরকম জিনিসই তো আনবে আমাদের রাজ্যে। একটা সরকার যখন এই বিলটা আনছে, নিশ্চয়ই ছাত্র ছাত্রীদের স্বার্থ প্রাধান্য দিয়েই তো আনবে। আমি খোঁজার চেষ্টা করলাম, কিছুই নেই। কোথায় একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটা অন্য কোথাও আছে আপনারা আমাকে বলুন, আমি গ্ল্যাডলি সেটাকে সমর্থন জানাবো, গ্ল্যাডলি সেটাকে সমর্থন জানাবো। নেই কোথাও, তার ডকুমেন্টেশন নেই। ইউজিসি সেকশন 2F and 12B policy recognition is necessary for Indian colleges to gain legal status, visit central financial status, establish quality, grants official recognition in the university, while 12B makes institution eligible for certain grants. নেই, কোনো কিছুই নেই। তাহলে এই যে হলো, এই যে দেখো, এবার তাদের আমি পোর্টালে চেক করলাম, ভারত এডুকেশন সেন্টার সঞ্জয় কলোনি, জায়গাটার নাম হচ্ছে সঞ্জয় কলোনি, হাপুর, is an educational consultancy listed under educational consultancy in Hapur. একটা এডুকেশনাল কনসালটেন্সি, এই যে ফারুককে আপনারা ইউনিভার্সিটি
ত্রিপুরা ইউনিভার্সিটি বানানোর সুযোগ দিচ্ছে। Why and why? What compelled? That you were not there when this cabinet decision was. Cabinet pass হয়েছে 27/5/2025, মানে এটা ইউজিসির আন্ডারে আমার ক্যাবিনেট এটা উনি বলছেন যে আমার পোর্টালে উনি পাইছেন, এটা নাম আছে কোনোদিন বাকি কিছু জমা দেয় নাই। এই যে 1 বছর হয়েছে 2026/6/2025 থেকে বাকি যে সাবমিশন পর একটা জায়গা বলে লাভই নেই। এটা শুধু ইউটিসির আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছে, তাও কবে 26/25 আর আমার কবে 27/5/2025 মে মাস। বাকি সেই বাকি যে আগে সায়েন্স টেকনোলজি অ্যালাইড স্কিল এই অবস্থা। মাননীয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যত আন্ত চ্যাম্পিয়ন, এটা কি রিসার্চ জ্ঞান নোবেল upliftment trust Gujarat has proposed to establish a knowledge-driven, technological university state of it. Very good. কি আছে এখানে? এখানে বলছে RGNUT মানে রিসার্চ এন্ড জ্ঞান ফর নোবেল আপলিফমেন্ট। এখানে উল্লেখ রয়েছে সাংহাই, এমন উল্লেখ রয়েছে সাংহাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার এর মধ্যে Shanghai International University in Churachandpur, Manipur is not currently approved by the UGC. The UGC has delisted the institution in May 2024 for non-compliance following a show cause notice, meaning it cannot offer any UGC specified undergraduate, postgraduate or PhD degrees. Delisted, blacklisted. আমরা আছি আজকে এই হাউসে আমরা পেশ করছি আমাদের রাজ্যের স্টুডেন্টদের সর্বনাশ করার জন্য, অন্ধকার করে ফেলে দেওয়ার জন্য। আমি বুঝি না, আমি আচ্ছা কনক্লুশন তথ্যটা দিয়ে আপনি কি মিনিস্টার উত্তর দেবেন? এইবার দেখেন, মিনিস্টার স্যার এবার দেখেন খুব কষ্ট। আমি 100% sure মুখ্যমন্ত্রী is in doubt. He has trusted someone, some officers who let him down. মুখ্যমন্ত্রী যদি you'll see, আপনি বলছেন সিলেক্ট কমিটি, আমি বলছি এক্ষুনি this bill should be সিলেক্ট কমিটি, নন এক্সিস্টেন্ট নন পারফরমেন্স গুলো সব যুদ্ধ মানে সব 2 নম্বরই কাজ না। এটা যাওয়ার পর সিলেক্ট কমিটিতে শ্যামপুর সিলেক্ট কমিটিতে it should be immediately it should be withdrawn from the house, and also kept in dark and brought forward this. They should be taught a lesson, they should take it to class. It cannot happen. ঠিক আছে স্যার ম্যাচ উত্তর দেবেন স্যার কি বলবেন আপনি? আরে স্যার মারাত্মক ইস্যু স্যার, না না এই আপনি বলেছেন তো হয়নি তো স্যার। আপনি সেই আকারে শুনুন, বলেছেন তো সময়ের একটা বিষয় আছে, সব বুঝে গেছে। আমি বলছি তো এই আকারে সবাই এখানে জ্ঞানী আছেন, কাউকে শেখানোর কোনো দরকার নেই। আপনি বলেছেন, সবাই শুনেছে, সারা পৃথিবী শুনছে। আপনার হয়েছে, আমি বুঝি, আমারও লজ্জা লাগে, আপনারও লজ্জা লাগে।
আরেকজন বলছেন ওনাকে সুযোগ দেই, তারপর বলবে? কনসার্ন মিনিস্টার উত্তর দেবেন, যা করা হবে। এটা আমার অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে। সংসদ তো কেন এগুলো এই আলোচনা করার পর খ্রিস্টান, সঠিক দিশা সেই নোমেনক্লেচারে তাই তো সংসদ। সেই নোমেনক্লেচারে আলাদা হয়েছিল একটা ইউনিভার্সিটি, ভিস্তা স্কিল ইউনিভার্সিটি। ক্যাবিনেটে পাস হচ্ছে ভিস্তা স্কিল ইউনিভার্সিটি, ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে ভিস্তা স্কিল ইউনিভার্সিটি। আর এটা আনছে কি নামে? এটা আনছে ওটা কই গেল এটা একটা, এই যে ভিস্তা স্কিল ইউনিভার্সিটি। আর আনছে কি? সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি। কারণ ভিস্তা দিলে বলে দিয়া কিস্তা কিস্তা কাগজ ধরে যাচ্ছে, যাচ্ছে কাগজ। আমি একটু পড়ানোর সুযোগ দিবেনি স্যার? আমি সব কিছু শোনাই দিতে না না, সময়ের ব্যাপার, আপনি লেখ করে দিন, লেখ করে দিন, আমার অনুরোধ লেখ করে মাননীয় দেখবে সবাই দেখবে। মাননীয় প্রবলেম নেই, লেখ করে দিন। He is very much concerned regarding the future of my youth, of my state, the student community, and I'm damn sure that all these three, and I'll never have sorry. all these four bills will be withdrawn from me. Thank you. ধন্যবাদ সবাই। বলেন, সময়টা একটু কম করে নেবেন, সময়টা। বিল নাম্বার 9, 10, 11, 13 চারটা বিল স্যার কাল আমি ডিটেইল স্টাডি করেছি। মাননীয় বিধায়ক সুদীপ বর্মন যে এলিগেশনগুলি করেছেন 100% কারেক্ট। তোর সঙ্গে আমি একটু অ্যাড করব যে 13 নম্বর বিলে উনি বলেছেন যে মণিপুরে যে বিলটা যেখানে ইউনিভার্সিটিতে স্থাপিত হয়েছিল, ইউজিসি তাকে রিকগনাইজ করেছে মে 2024-এ। এটা 2015 সালে সেটা হয়েছিল। অনেকগুলি এই ইউনিভার্সিটি এলিগেশন রয়েছে, যেহেতু রিকগনাইজেশন হয়ে গেছে সেই জন্য এটা বলছি না। এখানে যখন রিকগনিশন জন্য ওরা অ্যাপ্লিকেশন দেয়, প্রেয়ার করে, তখন কি করেছে, মানব ভারতী চ্যারিটেবল ট্রাস্ট বেসড ইন সুলাং, হিমাচল প্রদেশ, মানব ইউনিভার্সিটি, রাজস্থান, এই দুটোর ক্রেডেনশিয়াল তাদের সঙ্গে যুক্ত করে মণিপুরে ইউনিভার্সিটি সেট আপের জন্য তারা ক্রেডেনশিয়াল যুক্ত করেছে। যখনই উনি নেটের মাধ্যমে দেখতে পেয়েছেন চেয়ারম্যান, উনি মণিপুর গভর্নমেন্টকে জানিয়েছেন তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সে ফলসলি আমাদের সঙ্গে তাদের ক্রেডেনশিয়াল যুক্ত করে আপনার কাছে প্রেয়ার করতে তাকে রিকগনাইজ করেন। মণিপুরের সঙ্গে সঙ্গে সিকিমে 4 বছর আগে এই ইউনিভার্সিটিটা স্থাপিত হয়েছিল, সেখানে নাম ছিল সিকিম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এট শ্রীবাদাম, সেরাং ডিস্ট্রিক্টে। সেরাং ডিস্ট্রিক্টে এটা হয়েছিল। 4.5 বছর থেকে কোনো ধরনের ইউনিভার্সিটির অ্যাক্টিভিটিস না করার জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। 14 জানুয়ারি 2026 যে আপনাকে পারমিশন দিয়েছি, 4.5 বছরের মধ্যে একটাও আপনি যতগুলি কমিটমেন্ট করেছিলেন, বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার, টিচার অ্যাপয়েন্টমেন্ট, অফিস করা, কোনো কাজ করেননি। সেই জন্য 1 মাসের সময় দিয়েছি, 1 মাসের মধ্যে আপনি এগুলি যদি শুরু করতে পারেন, এগুলি যদি আমাদের প্রুফ দিতে পারেন, ঠিক আছে, আদারওয়াইজ আপনাকে আমাদের সিকিম থেকে চলে যেতে হবে। যখন 2023-এ একটা বিল ধর্মনগরে আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছিল, ইউনিভার্সিটি এখন আমাদের ইউথদের আকৃষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল নাম দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে। ওটা যখন হয় তখন আমি স্টাডি করে দেখলাম কলেজ কেন, একটা স্কুল চালাবার অধিক অভিজ্ঞতা তাদের ছিল না, আমাদের বাংলাদেশে কোথায় ছিল না। যেদিন চেয়ারম্যানের সঙ্গে ফার্স্ট আমার ধর্মনগরে দেখা, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যেখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করছেন, আপনার ইউনিভার্সিটি বা কলেজ চালাবার কোনো অভিজ্ঞতা আপনার রয়েছে কিনা? বলে হ্যাঁ রয়েছে। কোথায় রয়েছে? বলে দিল্লিতে রয়েছে, ইউপিতে রয়েছে। ইউপি কোথায় রয়েছে? গাজিয়াবাদে রয়েছে, নয়ডাতে রয়েছে। আমি তো একটা নাম বলুন। আমি তো 30 ইয়ার্স ছিলাম দিল্লিতে এবং নয়ডা, এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি ওনার রয়েছে, ওদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আপনি কার সঙ্গে যুক্ত ছিলেন, কোন কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, একটা নাম বলুন আমাকে। তখন বলছে না এখানে নয়, আমার তো ছিল ইয়েতে, এই সিকিমে। কি নামে ছিল বলে ওটা বলা যাবে না, এটা সিক্রেট। তো আর সকালবেলায় একজন ওখানে পার্ট টাইম টিচার, ওনার কাছ থেকে বর্তমানে ইনফ্রাস্ট্রাকচারের একটা রিপ্লাই চেয়েছিলাম আমি, আমাকে পাঠিয়েছেন
যে ম্যানেজমেন্টে আমরা 4-5 জন টিচার রয়েছি, 5 জনের মধ্যে সবাই হচ্ছে আমরা এমবিএ পাস করা। এমবিএ করার জন্য এমবিএ পাস করা তাদের মধ্যে কারো পিএইচডি নেই। আইটি ডিপার্টমেন্টে 5 জন রয়েছেন, তাদের মধ্যে 2 জন মাত্র পিএইচডি নিউলি রিক্রুটমেন্ট হয়েছে। ফার্মাসিতে 4 জন রয়েছে, সবাই এম ফার্মা, পিএইচডি হোল্ডার নেই। ল ডিপার্টমেন্টে 4 জন রয়েছেন, 4 জনের মধ্যে 1 জন এলএলএম, বাকি 3 জন এলএলএম, 1 জন মাত্র পিএইচডি হোল্ডার। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 3 জন এমএ পাস, সিম্পল এমএ পাস। আমাদের 9, 10, 11 এই যেখানে স্কুলগুলি রয়েছে, স্কুলগুলিতে পড়াবার জন্য তাদের মাস্টার ডিগ্রির সঙ্গে আমরা তাদের বিএড চাই কম্পালসারি। বিএড ডেট দিয়ে ওখানে করা একটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি এন্ড গ্রাজুয়েশনের কোর্সগুলি সার্টিফিকেটগুলি দেওয়া হচ্ছে, সেখানে তাদের নেট স্ল্যাট বা পিএইচডি ডিগ্রি নেই। এইভাবে যদি ইনফ্রাস্ট্রাকচার হয় তাহলে কি হচ্ছে, এখানে সার্টিফিকেট ডিগ্রি হবে আর কিছু হবে না। তাই আমার মনে হয় এইগুলি অতীত অভিজ্ঞতা এবং এই যে 4টা ইউনিভার্সিটি প্রপোজাল আমাদের কাছে এসছে, তাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি, আমার মনে হয় এই বিলগুলিকে আমরা এখন পাস না করে সিলেক্ট কমিটিতে হোক, আর যে 3 নম্বর বিল যেটা রয়েছে মণিপুর এবং সিকিমে যেটা অলরেডি ডিক্লোরাইজেশন হচ্ছে, সেটাকে যাতে বিলটা এখানে ক্লোজ করে দেওয়া হয়, এইটুকু আমার আবেদন। নমস্কার। আচ্ছা, অনারেবল কনসার্ন মিনিস্টার বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিলগুলো আনার পূর্বে যা যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউজিসির যা যা গাইডলাইন আছে, সেগুলো সমস্ত নিয়মাবলী সেগুলোকে বিচার বিবেচনা করার মধ্য দিয়েই সেগুলোকে আনা হয়েছে। কি বললাম আচ্ছা, বলতে দিন না, আপনারা শুনুন না, আর শুনলে কা তো ক্ষমতা রাখিয়ে। ইভেন ক্যাবিনেট অনুমোদনের পরও এগুলোকে আরো ভালোভাবে সেগুলোকে আমাদের সরকারি আধিকারিকদের মাধ্যমে, ইভেন কিছু কিছু আমি নিজেও তাদের ডকুমেন্টস খতিয়ে দেখে এগুলো বিচার বিবেচনা করেছি। ক্যাবিনেট মাননীয় সুদীপ রায় বর্মন যেটা বললেন যে বিস্তা ইউনিভার্সিটি একটা উদাহরণ দিলেন, বিস্তা ইউনিভার্সিটিকে সায়েন্স এন্ড টেকনোলজিতে কনভার্ট করে এখানে আনা হয়েছে। এই তথ্যটা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য তথ্য। এই যে ক্যাবিনেট সিদ্ধান্ত স্যার, ঠিক আছে, পেপারটা দিয়ে এই যে কপি দিয়ে দিন। এই যে এটা না, আপনি দেখালে হবে না, কপি অফ দ্য পেপার দিয়ে দিন। এটা তথ্যটা দিতে দিন না। আরে ক্যাবিনেট যে বিস্তার এই সারাটা কমপ্লিট করতে জি। কমপ্লিট করতে দিন। বিস্তা আগে ক্যাবিনেটে আর সায়েন্স এন্ড টেকনোলজি অন্য ক্যাবিনেটে বা আলাদা আলাদা ক্যাবিনেটে পাস হয়েছে। এক মিনিট, কি বলবো না, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী না না মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিস্তা ইউনিভার্সিটি এখনো আমাদের অ্যাসেম্বলিতে আসেনি। কেন আসেনি? ক্যাবিনেট পাস করার পরও এইটা নিয়ে যে বিচার বিবেচনা, যেটা আমরা বিচার বিশ্লেষণ করি যাতে রাজ্যে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট না হয়, তার সমস্ত প্যারামিটার্স ওরা পালন করছে কিনা, সেটার বিচার বিবেচনা কিন্তু এখনো চলছে। ইভেন আমিও সেটা খতিয়ে দেখার জন্যই, কিন্তু যেহেতু আমিও এখন সন্তুষ্ট নই, এই কারণে বিস্তা ইউনিভার্সিটি এখনো ক্যাবিনেট পাস করার পরও কিন্তু এই অ্যাসেম্বলিতে আসেনি। যেহেতু সবকটা ইউনিভার্সিটি নিয়েই কথা, কি করতাম না স্যার, আমি কুল আমার একটু ডিসকাশন করে ভুলে গেছি স্যার। চারটা বিল 27 তারিখ, চারটা বিল স্যার প্লিজ, আপনি তো জ্ঞানীগুলি মানুষ। 27শে মে 2025 চারটা বিল পাস হয়েছে, আরে ক্যাবিনেটে চারটা ইউনিভার্সিটির ব্যাপারে পাস হয়েছে ক্যাবিনেট। এইটার মধ্যে চেষ্টা ছিল তা আনসার ভেরি গুড। 4 নম্বরটা আছে এটার ক্যাবিনেটটা করি, কোনটা ক্যাবিনেট? আপনারা দেশের একটা ক্যাবিনেট হয়েছে, প্লিজ রতন বাবু, 7 দিয়ে মাছ রাখবেন না।
এই যে আনা হলো এটা, এই যে এটা সায়েন্স টেকনোলজি এন্ড অ্যালাইড ইউনিভার্সিটি ত্রিপুরার বিল, এটা মতো তো ছিল না, একটাই তো ক্যাবিনেট দিচ্ছে, তাহলে এটা ক্যাবিনেট আচ্ছা ক্যাবিনেটের তো আপনি বলবেন। আরে আশ্চর্য, আরে আপনি তো বলে একটা ক্যাবিনেট হয়েছে না, আহা ক্যাবিনেটের প্রত্যেকটি বিলের জন্য প্রথমে ক্যাবিনেট হয়, বিল যখন প্লেস করে তখন আবার ক্যাবিনেট করে। যদি আমরা ক্যাবিনেটে কি আলোচনা করি, যখন আলোচনা করি কিছু ত্রুটি পাই, মাননীয় মন্ত্রী ডিপার্টমেন্ট কনসার্ন এবং সেক্রেটারিকে বলি আপনারা দেখে নিন। আপনি কটা ক্যাবিনেট হচ্ছে এটাও জানেন? আচ্ছা পরে কিন্তু উত্তর দিতে পারবেন না, কিন্তু লজ্জা পাবেন কিন্তু। দেখো কেন আমি আসলে কথা বলো ভাই? না না আপনার কথা বলতে হবে না, না না এটা তো হবে না আপনার কথা। মিনিস্টার যা বলবে সেটা আপনি স্যাটিসফাইড না হলে আপনারটা আপনার ব্যাপার। ক্যাবিনেট হচ্ছে উনি বলছে না, ক্যাবিনেট কবি কোথায় পেলে হবে না। না না যা খুশি করার বিষয় না, আলোচনা শুনেই যেন আপনার হয়েছে যা খুশি বলার প্রশ্ন আসে না। ক্যাবিনেট যে হচ্ছে আই এম রিপিটিং, ক্যাবিনেট এই চারটা, এই যে চারটা হয়েছে চারটা, এর মধ্যে শুধু এই যে ফিসটা যেটা ক্যাবিনেট পাঠিয়েছে এটা আসছে না, ভালো ত্রুটি আছে। এইবার হচ্ছে সায়েন্স টেকনোলজি মানে প্রথমে একবার ক্যাবিনেট হয়েছে, পরবর্তী সময় তার ক্যাবিনেট হয় নাই, তাদের ক্যাবিনেট ছাড়া সায়েন্স টেকনোলজি অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 মাননীয় বিধায়ক মহোদয়, আমি একটু শান্তভাবে শুনুন, একটু বসেন, একটু শুনেন না। মিনিস্টার ক্যাবিনেট ছাড়া তো অ্যাসেম্বলিতে আসবেই না। এগুলো ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট ছাড়া কোনোদিন বিল আসতেই পারে না, না পারবে না, না না আর আসুক না আসুক আলাদা কথা, ক্যাবিনেট ছাড়া বিল আসবে না। আপনি কি হলো ধরুন ক্যাবিনেট নেই, আপনি চ্যালেঞ্জ করুন না, রিপোর্টে প্রপার অথরিটি চ্যালেঞ্জ করুন যে ক্যাবিনেট ছাড়া বিলটা এসছে, বলুন আপনি করুন। দিস ইজ নট দি প্রপার ফরাম যে ক্যাবিনেটে হয়েছে না হয়েছে কেন আপনি বলবেন এটা? কি বলছেন এইগুলি? ক্যাবিনেট আরে ক্যাবিনেটটা আমাদের official person. I am whatever is I don't blame the chief minister if someone has mistaken. মাননীয় মুখ্যমন্ত্রী এই যে চারটা ক্যাবিনেটের পাস থেকে 27 মে 2025 তিনটা হুবহু আইছে, আর কিন্তু এটা লইয়া প্লিজ আমাকে এখন একটা আমার বিধায়ক মহোদয় এক বদলে আরেকটা আমার হইছে মাননীয় বিধায়ক মহোদয়, ক্যাবিনেট কথা মাননীয় বিধায়ক মহোদয়, আপনি শুধু প্রশ্ন আপনি একটু করেন, আপনি শুধু প্রশ্ন করেন, শুনুন তো, আপনি শুধু প্রশ্ন করেন, শুনে। উত্তর দিতে দেন না। পরে ওই যখন মিডিয়া থাকে আপনি প্রশ্ন করেন, উত্তর দিতে দেন না, যাতে মিডিয়াতে চলে যে আপনি প্রশ্ন করলে উত্তর দেওয়া যায় না। আপনি শুনুন না, আপনি শুনুন। ক্যাবিনেট আপনি দরকার নাই তো। মাননীয় বিধায়ক শুনুন, আমি শুনে শুনে না না, এরকম উত্তর শুনবেন তো, শুনেন আপনার কোনো কথা আছে? শুনবেন তো। আপনি ক্যাবিনেটে হলো না না হলো না এটা তোমার লুকা উল্টা। হ্যাঁ আপনি আমি ক্যাবিনেট মেম্বার ওনাকে দেখাতে বাধ্য নই। আপনি বসুন। আরে কি বলছে? মিনিস্টার আমার ইচ্ছা মতো দিচ্ছে আপনি, আরে আপনি কয়টা বারোটা কি বলছেন না, মিনিস্টার বলবে তো। আরে মিনিস্টার আরে আপনি বসুন, স্যার আলোচনা হয়ে গেছে। আপনি বসুন, এটা পয়েন্ট বারোটা কি সারা ঘন্টা বলা যায় নাকি? বসুন বসুন বসুন, মিনিস্টার উত্তর দেবে এখন। মাননীয় সুদীপ বাবু, বারবার বলা হচ্ছে, আপনি মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি যেই বলছেন যে চারটে আনা হয়েছে, চারটে আনা হয়নি, আমি ওনাকে বলছি আলাদা আলাদা ক্যাবিনেটে এসছে, একসাথে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অটল বিহারী বাজপেয়ী ইউনিভার্সিটি, মিনিস্টার বলেন বলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের ত্রিপুরা রাজ্যে যে চারটি এখন যে প্রাইভেট ইউনিভার্সিটি আসছে, সেটার পরিপ্রেক্ষিতে যেহেতু একত্রেই কথাবার্তা সেখানে হচ্ছে, সেটাই আমি বলে দিচ্ছি।
তারা এটা করো। আর অনারেবল এমএলএ ডিস্টার্ব করবেন না, বলতে দিন না, শুনুন না, শুনুন। সেগুলোকে আমি আগেও বললাম, অনেক পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো আনা হয়েছে, কিন্তু তারপরও সমস্ত আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউজিসির যে গাইডলাইন, সম্পূর্ণ সেই গাইডলাইন সেখানে মানা হবে। এছাড়াও আমাদের রাজ্য সরকারের কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির জন্য কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাও কিন্তু সেখানে থাকবে। যেমন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও নথি চাওয়ার অধিকার, আইন লঙ্ঘন হলে তদন্ত, প্রয়োজন হলে নির্দেশ জারি, গুরুতর ক্ষেত্রে স্বীকৃতি বাতিল করার ক্ষমতাও কিন্তু সেখানে থাকে। স্বাভাবিক কারণেই আমাদের এই যে 4টি ইউনিভার্সিটি, সেগুলো সময়ের উপযোগী এবং সময়ের প্রয়োজনে সেগুলোকে আনা হচ্ছে। কারণ আমাদের যে এনইপি 2020, এই এনইপি 2020-তে এখন কিন্তু শিক্ষার বহুমুখী কিন্তু ডাইমেনশন কিন্তু সেখানে হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাল্টি ডিসিপ্লিনারি এসছে, গবেষণা ভিত্তিক শিক্ষার উপর সেখানে গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং প্রযুক্তি নির্ভর সেটাকে উচ্চশিক্ষাকে করতে হবে। অর্থাৎ সেখানে প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণ করতে হবে, শিক্ষার মান সেখানে বাড়াতে হবে, গবেষণা এবং উদ্ভাবনমূলক কাজে সেখানে শিক্ষায় বৃদ্ধি করতে হবে, দক্ষ মানব সম্পদ তৈরি করাও কিন্তু উচ্চশিক্ষায় এনইপির দৃষ্টিতে কাজ। সেখানে স্টার্ট আপ সংস্কৃতি সেখানে গড়ে তুলতে হবে, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ইনোভেশন সেখানে নিয়ে আসতে হবে, জেন্ডার ইনক্লুশন সেখানে বাড়াতে হবে, শিক্ষার সুযোগ সেখানে ইনক্লুসিভ করতে হবে, এবং বিশেষ করে নারীদের উচ্চশিক্ষার যে অংশগ্রহণ সেটাকে বাড়াতে হবে, এবং নারীদের উদ্যোক্তা ও কর্মসংস্থানের নতুন সুযোগ কিন্তু সেখানে বৃদ্ধি করতে হবে। সেটা শুধুমাত্র এককভাবে সরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বারা এককভাবে সম্ভব নয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশেষ করে মাল্টি ডিসিপ্লিনারি যে শিক্ষা ব্যবস্থা সেটাকে চালু করার জন্য, কিংবা সেখানে শিক্ষার্থীদের রুচি এবং দক্ষতার উপর সেখানে জোর দেওয়া হয়েছে। কিরকম রুচি এবং মাল্টি ডিসিপ্লিনারি কিরকম? আমি কমার্সে পড়লেও আমার যদি আর্টসের কোনো একটা সাবজেক্টের ইন্টারেস্ট থাকে সেটাকে আমাকে পড়ার সুযোগ করে দিতে হবে। আমি সায়েন্সে পড়লেও যদি আমার সঙ্গীত শিক্ষার যদি আমার কোনো ধরনের, আমি উদাহরণস্বরূপ বলছি, ইচ্ছে থাকে, সেই সুযোগ সেখানে আমাকে করে দিতে হবে। তো সেই কারণে সরকারি এবং বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের প্রয়োজন আছে। সে কারণে আগে আমরা আমরা আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা খাটো করছি না, সেগুলো তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের ক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থা নির্মাণের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সেখানে আমরা আগে গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি আগে এনেছি, টেকনিক্যাল ইউনিভার্সিটি আমরা এনেছি, মেডিকেল ইউনিভার্সিটি আমরা এনেছি। শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কিন্তু আমরা নির্ভর থাকিনি। আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও কিন্তু সেখানে আমরা নিয়ে আসছি। আমাদের ত্রিপুরাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা এখন যদি দেখি, গত কয়েক শিক্ষাবর্ষে প্রায় 30,000 থেকে 33,000 বিভিন্ন বোর্ডে, টিবিএসসি, সিবিএসসি, আইসিএসসি, মানে আমাদের কিন্তু স্পেসিফিক্যালি একটা হয়েছে, ইউজিসি দ্বারা বাতিল করে দেওয়া হয়েছে। স্পেসিফিক প্রশ্নগুলো এসছে, এগুলো তো ভিন্ন। আরে রিকগনাইজ হয়েছে, লিস্টেড হয়েছে, বলো তো, বলো কি প্রথমত দেখা হয়েছে? আরে এগুলো স্বপ্ন কথা, তো স্বপ্ন বলা যাবে বহুত কিছু। প্রথমত কিভাবে, যেমন আর্যভট্ট ইউনিভার্সিটি সম্পর্কে বলা হয়েছে, অনেক অভিযোগ এখানে তোলা হয়েছে। দপ্তরের কাছে এখনো পর্যন্ত
কেউ আর্যভট্ট ইউনিভার্সিটি সম্পর্কে লিখিত কেউ আজ পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ জমা করেছে একটা লিখিত অভিযোগ জিরানিয়া ল কলেজ। সেই অভিযোগের ভিত্তিতে আমার পুরো ডিটেলস আছে। আমরা একটা কমিটি গঠন করেছি সেটাকে তদন্ত করার জন্য। সেই কমিটি এখন সেটা তদন্ত সাপেক্ষ আছে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা যেটা বলেছেন সেটা শুধুমাত্র তাদের অন্যান্য রাজ্য আছে, শুধুমাত্র মণিপুরের ক্ষেত্রে যে প্রশ্নটা আপনারা তুলেছেন, মণিপুরের একটা প্রাইভেট ইউনিভার্সিটি যখন গঠন হয় তখন তার একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে, কত দিনের মধ্যে তার কাছে কত জমি থাকতে হবে, কত দিনের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার শুরু করতে হবে, কত দিনের মধ্যে একাডেমিক ইয়ার শুরু করতে হবে। মণিপুরের ক্ষেত্রে তাদের একটা অসুবিধা হয়েছে। কেন অসুবিধা হয়েছে? মণিপুরের পলিটিক্যাল ক্রাইসিসের জন্য। কিছুদিন আগে আমরা জানেন লম্বা সময় মণিপুরে একটা ক্রাইসিস গেছে, সেই ক্রাইসিসের জন্য। সেই কারণে মাননীয় আমি যেটা বলছিলাম, আমাদের এই ত্রিপুরা রাজ্যে এখনো উচ্চ শিক্ষার ক্ষেত্রে 4 থেকে 5 হাজার স্টুডেন্ট আমাদের ত্রিপুরা ছেড়ে তাদের রুচি অনুসারে শিক্ষা গ্রহণ করার জন্য তাদেরকে বাইরে যেতে হয়। সেই কারণে তাদেরকে যাতে বাইরে যেতে না হয়, যাতে ত্রিপুরাতেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়া এখন বিশেষ করে যে প্রযুক্তি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, তত্ত্ববিজ্ঞান, বিগ ডেটা ব্যবস্থাপনা, স্বাস্থ্য বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, পরিবেশ বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, পর্যটন ব্যবস্থা ইত্যাদি আধুনিক শিক্ষার প্রতি এখন স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের চাহিদা বেড়েছে। সেই চাহিদা থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু একটা ব্যবস্থা। আমি আপনাদের একজন শিক্ষার্থী পড়াশোনার যে বাইরে গিয়ে আমাদের ত্রিপুরা থেকে যে পড়াশোনা করে তাদের যে বার্ষিক খরচ গড়ে প্রায় 2 থেকে 5 লক্ষ টাকা তাদের খরচ হয় বাইরে গিয়ে যখন পড়াশোনা করে। অর্থাৎ প্রতি বছর ত্রিপুরা থেকে আনুমানিক 200 থেকে 400 কোটি টাকা রাজ্যের বাইরে ব্যয় হচ্ছে, যেটা আমাদের এখানে যদি আমরা তাদের সুযোগ করে দেই সেই অর্থ কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনারাই বলছেন বহু উচ্চশিক্ষিত বেকার পড়ে আছেন, তারা গেস্ট লেকচারার হিসাবে কাজ করছেন, তারাও কিন্তু সেখানে কাজ পাবেন। এছাড়া অন্যান্য অশিক্ষিত কর্মচারীর ক্ষেত্র সেখানে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। শিক্ষার্থীদের যে বাইরে যাওয়ার প্রবণতা সেটা হ্রাস পাবে এবং বিশেষ করে যে স্টার্ট আপ, বিভিন্ন উদ্যোক্তা এবং যে স্টার্ট আপ সংস্কৃতি সেটা আমাদের ত্রিপুরাতে গড়ে তোলা অত্যন্ত জরুরি, সেটা বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো নিতে পারে। ফলে সেই সহযোগিতাও কিন্তু আমাদের রাজ্যে আসবে। ইভেন তারা এখানে যে ইউনিভার্সিটি করছে তারা কিন্তু আমাদের রাজ্যে ইনভেস্ট করছে। সুতরাং আমাদের রাজ্যে কিন্তু সেটা ইনভেস্টমেন্টও আছে। আর জাতীয় শিক্ষানীতির বহু প্যারামিটার আছে, সেটা যদি আমি বোঝাতে চাই তো অনেক দীর্ঘায়িত হবে। সুতরাং আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে বিনম্রভাবে আমি আবেদন জানাবো আমাদের এই বিলগুলোকে পাস করানোর জন্য। অনেক তো বলেছেন, আমি মাঝখানে ক্লারিফিকেশন বলেছেন। আমরা আমরা রাজ্যের মানুষের সাথে না, আমরা তো বয়স শেষ, আমাদের তো অধিকাংশ মানুষের বয়স লিমিটেড। হোয়াট উই আর লিভিং ফর দ্য নেক্সট জেনারেশন। একটা ইউনিভার্সিটি, একটা এডুকেশন যে কনসালটেন্সি ফার্ম, কনসালটেন্সি যারা করে তাদেরকে আমরা ইউনিভার্সিটি করার স্কোপ দিয়ে দিতেছি। এই যেটা মণিপুরের কথা কইল অক্ষণে কোন কোথাও নাই। প্লিজ হ্যাভ এ লুক। আপনি টেক অল রিলেভেন্ট আই লুক স্যার, দিস আর অল 50 স্যার, মাননীয় অপোজিশন থেকে যে প্রশ্নগুলো উঠেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছেন, দপ্তরের মন্ত্রী শুনেছেন। এখন পর্যন্ত আমাদের পিরিয়ডে যেসব ইউনিভার্সিটি আমরা সেট আপ করেছি কেউ তো পালিয়ে যায়নি না। আমরা তো প্রাইভেট মেডিকেল কলেজ যারা দিয়েছিল তা তো পালিয়ে গেছে। তারপর টেকে করতে হচ্ছে গভর্নমেন্ট। 2,
কলেজ, আমাদের মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে একটা সুপারভিশনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও পালিয়ে গেছে ডিউরিং আওয়ার পিওর পিরিয়ড। এখানে প্রশ্ন উঠেছে, খুব ভালো করেছে উঠিয়ে, অলরেডি মাননীয় মন্ত্রী এবং চিফ মিনিস্টার নিজেও শুনেছে এগুলি। এই যে বলছে তারিখ, ক্যাবিনেটের তারিখ, এর আগে আগে আছে, পরে হয়নি। ইউজিসি নিশ্চয়ই নির্দেশ দিয়েছে, ইউজিসি আমরা দেবো না, এই জন্য অ্যাসেম্বলিতে আনেনি। দেখতে হবে আপনাদেরকে যে সংবিধানগত যে সিস্টেম, এটা ভায়োলেশন হচ্ছে কিনা। এখানে আপনি টেকনিক্যাল রিপোর্টে দেখবেন পরিষ্কার, আমি 7 শিডিউল মোতাবেক, লিস্ট 3 মোতাবেক এন্ট্রি 12 আছে কিনা, এবং দেখবেন যে প্রিভিয়াস স্যাংশন অফ দি গভর্নর, এটা আমার লাগবে না যদি 304 এর সাথে আমার যদি অ্যাট্রাক্ট থাকে, দেখবেন যে গভর্নরের সিগনেচারের দরকার নেই, এবং প্রায়র পারমিশন অফ দি প্রায়র রিকমেন্ডেশন অফ দি প্রেসিডেন্ট, এটাও লাগবে না, এটা দেখবেন আপনি। এরপরে যদি কখনো প্রশ্ন রাজ্যবর্ত পালিয়ে যায়নি, এখন যাবেও না, গভর্নমেন্ট সেভাবে টেক আপ করছে। এখানে আপনারা যেটা বলছেন মাননীয় মন্ত্রী ভালো করে শুনেছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই শুনছে। আমরা ক্যাবিনেটে বলেও দিই, এটা পাস করলাম, আরো ভেরিফাই করুন। ওই যে বলছে মাননীয় মন্ত্রী, আমি ভালো করে ভেরিফাই করে দেখছি। সুতরাং এর প্রশ্ন না, আমরা আনতে চাই, আমরা আমাদের ইউনিভার্সিটি যত আসবে আমাদের ভালো, কারণ আমাদের এখানে প্রয়োজন আছে, যত বেশি ইউনিভার্সিটি আসবে। এই যে কন্ডিশনগুলি দিল, পাওয়ার টু মেক স্ট্যাটিউটস, সরকারকে স্ট্যাটিউট করার পাওয়ার দিয়ে দিল। প্রত্যেকগুলি আছে, সরকারের কন্ট্রোল আছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আছে, এবং কন্ডিশন অফ দি সার্ভিস অফ দি এমপ্লয়ি আছে। এগুলি দেখবেন আমরা আছে কিনা। সুতরাং এটা ইজিলি পাস হবে, এর মধ্যে কোনো রকম কিন্তু প্রশ্ন নাই। আর ক্যাবিনেটের ব্যাপার, এটা আপনাদের দেখা না পারে না। কোন ক্যাবিনেট মিনিস্টার যদি বলে, এই মাননীয় মন্ত্রী আপনি তো আনলেন, আমি তো জানি না, দেন ইউর কোশ্চেন, ইউ আর নট দি পার্ট অফ দেন একটা করে দেন প্রথমটা। কি হয়েছে? সরকারি ইউনিভার্সিটি গতকাল থেকে আজ অব্দি একটা কথা আমরা বলিনি। এখানে না না, সরকার করছে এবং ইউনিভার্সিটি সবগুলো বিল পাস করছে। ডেভেলপমেন্ট, এডুকেশন আরো এক্সপান্ড হোক, কোয়ালিটি হোক, কিন্তু এই ক্ষেত্রে এই 4টা ক্ষেত্রে স্পেসিফিক্যালি বিলের মধ্যে কিছু নেই। আরে বললে তো হবে না, ইউ হ্যাভ টু স্যাটিসফাই দি লেজিসলেটরস। আমরা আইন তৈরি করব, আমরা সাক্ষী কথা শুনুন, আপনার কথা বলার সঙ্গে বলিনি। আমরা আইন তৈরি করব, সাক্ষী হব, আর সবটা ডাক্তার একটা হবে না না, এটা তো আলাদা কথা, একটা ব্যাংকের কথা বলছেন আপনি। কিন্তু আমি স্যাটিসফাই হতে হবে না না, ধরুন স্যাটিসফাই হলে আমরা যে ছিলাম ওখানে বাইরে চলে গেছি। আই এম নট দি পার্ট অফ দি বিল, আই এম নট দি পার্ট অফ দি ইউনিভার্সিটি মাননীয় রেকর্ড থাকবে যে বিল দিয়া ইউনিভার্সিটি ওয়াক উত্তর চলেছেন 3 টাইম একবার বিল উত্তর হয়েছে, সিলেক্ট কমিটিতে গেছে 3 টাইম। কেন? আপনি প্রশ্ন তুলেছেন কি মুখ্যমন্ত্রী আপনাদের করেছি ওটা অপোজিশন উইথ লজিক, উইথ ফ্যাক্টস, উইথ ফিগারস। আর আপনারা বলছেন দেখুন ভবিষ্যৎ যে সমস্ত অফিসাররা করেছে এদেরও যেতে হবে, আনসারেবল হবে। আর যারা কোথায় যাবে দেখবেন তো, কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না, যে সমস্ত অফিসার উপর বানিয়েছে। না স্যার আমরা এটা মানতে পারি না, এটা ঠিক আছে। এক নম্বর ধরে বলেছেন এটা উত্তর করার জন্য আমরা বলছি উত্তর করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সায়েন্স টেকনোলজি দেখুন, মাননীয় স্পিকার মহোদয়, এখন এইরকম একটা অবস্থা হয়েছে ত্রিপুরাতে
আমরা চাইছি এখানে আমরা ফর এক্সাম্পল অ্যাপোলো হসপিটাল একটা উদাহরণ দিচ্ছি। আপনি অ্যাপোলো হসপিটাল আপনার সময়ও ট্রাই করেছেন, না আপনার সময় আপনি লেফট জিনিস আমি উদাহরণ তো এক্সাম্পল দিতে হবে। আপনি অ্যাপোলোর জন্য ট্রাই করেছিলেন, এরপরে আমাদের সরকার আসার পরে ওনারাও ট্রাই করেছেন। আমি নিজে গিয়ে অ্যাপোলো ইউনিভার্সিটি অ্যাপোলোকে আমি বলে এসেছি হসপিটাল এখানে আসার জন্য, আসে না। এখন আপনি ওই ধরনের রিকগনাইজড যদি আপনি ভাবেন যে এইরকম লোক যদি আসে ইউনিভার্সিটি তবেই ত্রিপুরার মতো জায়গায় আসবে, তাহলে বলবেন ইয়েস গ্রান্টেড। এই যে বিষয় দেখতে হবে এখানে, কেউ যদি আমরা আজকে নতুন নতুন ছেলে মেয়েদের কেন আমরা মানে সামনের দিকে এগিয়ে দিচ্ছি, স্টার্ট আপ আমরা আরম্ভ করেছি না। এখন এতগুলো আজকে যখন এই বিলগুলো আসে, এখানে ক্যাবিনেটে কি ডিসিশন হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, আপনার ইনফরমাল কিন্তু ভেরি গুড। আমি আপনাকে বলছি ভেরি গুড, আপনি এত সুন্দরভাবে ইনফরমেশনগুলো আনেন, দেখতে হবে এত ভালো করে ইনফরমেশনগুলো করতে আনেন। এনিওয়ে এটা ভালো একটা আপনার এটা কিন্তু ঘটনা হচ্ছে যে মাননীয় আমাদের ডিপার্টমেন্টাল মিনিস্টার হায়ার এডুকেশন উনি যে বলছেন, দেখুন সিকিমের মতো একটা ছোট জায়গা, লোক সংখ্যা ছিল আগে 5 লক্ষ, এখন 7 লক্ষ, সেই জায়গার মধ্যে অলরেডি 23 থেকে 24টি আপনার 23 থেকে 24টা শুনুন 24টা ছোট্ট 23 থেকে 24টা। আর সিকিম এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে পার ক্যাপিটা ইনকাম হাইয়েস্ট। তো আমরা যদি এইগুলো বারবার বাধা পাই, আর এই কার ক্ষমতা আছে ইউজিসির নর্ম ছাড়া কার ক্ষমতা থাকবে এখানে চালানোর জন্য? আমরা তো দেবো না, আমরা দেবো না ওদেরকে। কাজে একদম কাম হিয়ার। আর উইদাউট ইউজিসি ছাড়া প্রতিটা ডিপার্টমেন্টাল ইনভেস্ট, আপনাকে বলছি আপনি প্লিজ কাইন্ডলি শুনুন, প্রতিটা ডিপার্টমেন্টের ইউজিসির পারমিশন ছাড়া খুলতে পারবে না তো ওরা, আর স্টুডেন্টই আসবে না। আর এই স্টুডেন্ট যদি এখান থেকে পাস করে যায়, ও তো কোনো গার্জিয়ানও দেবে না এখানে আসতে। আপনার টেকনো ইউনিভার্সিটি আপনাদের সময় হয়েছে কিনা? আপনাদের সময় টেকনো ইউনিভার্সিটি এনেছে। তা আমি যদি বলি টেকনোতে, উনি যে বললেন, আমি যদি বলি টেকনো ইউনিভার্সিটির কি দুর্দশা, আমি গিয়ে দেখে এসছি, কিরকম লাগবে আপনার এখন? তাই না এই যে উনি যে বললেন যে আরে আরে আমাকে ফিনিশ করতে দিন। শুনেন সুনীল বাবু, আপনি বসেন। এই সুনীল বাবু বসেন, আর একটা বিষয় বসেন। আমি যদি বলি এখন যে টেকনো ইউনিভার্সিটির কি অবস্থা, এটা না জোরে বলেন না, এতে করে তো মানে এইভাবে তো এটাকে নিয়ে আপনি এস্টাবলিশ করতে পারবেন না। এইগুলো না, কথাটা হচ্ছে যে এইভাবে বললে যে আপনি এস্টাবলিশ করতে পারবেন। আমার যত মনে হয় সবচেয়ে আমরা এতগুলো এখানে যারা মিনিস্টাররা আছেন, আমার মনে হয় আপনার এখানে থাকলে তাহলে এটা কিন্তু প্রপার কথা। আপনি মিস করেছেন, মিস দ্য ট্রেন। কারণ এগুলো সব এই যে আমাদের যারা আছে না, এদের ভিতরে আমার মনে হয় আপনার কাছে দেওয়ার নগণ্য, কারণ তারা না বুঝে এটা পাস করেছে, আপনি বুঝেন। স্যার, আমি ওই ট্রেন থেকে লাভ পেয়ে গেছি। মাননীয় ট্রেনটা মানুষের কথা ভাবে না, লাভের কথা ভাবে। সায়েন্স টেকনোলজি Tripura Bill 2026, the Tripura Bill number 09 of 2026 পাস করার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপন প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 within bracket the Tripura Bill number 09 of 2026 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিরুদ্ধে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। না, পাশের কথা বলছি স্যার, পাশের প্রস্তাব, পাশের প্রস্তাবটা দিয়েছেন উনি।
হ্যাঁ। পাশের প্রস্তাব দিয়েছে 5টা আমি বিলের ধারাগুলি উঠে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। পাশের কথা বলুন। এখন সবার কার্যসূচি হলো সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, দ্য ত্রিপুরা বিল নম্বর 09 অফ 2026 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি উচ্চ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বলছে এখন উনি বলেছেন উত্থাপন করে এখন শুধু আচ্ছা যারা প্রস্তাবের পক্ষে আছে বলুন। আচ্ছা এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি উঠে দিচ্ছি। প্রস্তাবটি হলো সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 09 অফ 2026 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। সেকেন্ডটা প্রথম আগে বিবেচনা করুন। হ্যাঁ মাননীয় বলুন বলুন। অধ্যক্ষ মহোদয়, অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2025, এই বিলটি বিবেচনার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি উঠে দিচ্ছি। প্রস্তাবটি হলো অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 ত্রিপুরা বিল নম্বর 10 অফ 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন আপনারা না বলবেন, আরে হ্যাঁ বলুন। আর না বলবেন। হ্যাঁ হ্যাঁ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন না বলবেন, যারা এই পক্ষের বিপক্ষে আছে এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হল। আমি বিলের ধারাগুলি উঠে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হল। এখন বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য উঠে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হলো অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 10 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অধ্যক্ষ মহোদয়, অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নম্বর 10 অফ 2025, এই বিলটি পাস করার জন্য প্রস্তাব পেশ করছি। এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইদিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 10 অফ 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল
2025 within bracket ত্রিপুরা বিল নম্বর 13 of 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025, দি ত্রিপুরা বিল নম্বর 13 of 2025 এই বিলটি বিবেচনার জন্য প্রস্তাব পেশ করছি। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইথিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 10-13 of 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেহ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 53 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন এবং না বলার কেহ নেই এই বিলের জন্য, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। এখন বিলের শিরোনামাদি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামাদি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেহ নেই, অতএব বিলের শিরোনামাদি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল নম্বর 2025 উইথিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 13 of 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইথিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নম্বর 13 of 2025 এই বিলটি পাস করার জন্য আমি প্রস্তাব পেশ করছি। এখন আমি উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 উইথিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 13 of 2025 কাজ পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেহ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল ত্রিপুরা টেনান্সি বিল 2025 উইথিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 of 2026 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give of my intention that the Tripura Tenancy Bill 2025 in bracket Tripura Bill number of 6 of 2026 be taken into consideration. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা টেনেন্সি বিল 2025 উইথিন ব্র্যাকেট দ্য ত্রিপুরা বিল নম্বর 6 of 2026 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেহ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 46 নং ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেহ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি এখন বিলের অন্তর্গত অনুসূচিটি শিডিউল উইথিন ব্র্যাকেট ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি উইথিন ব্র্যাকেট শিডিউল এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের অনুসূচিটি উইথিন ব্র্যাকেট শিডিউল এই বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল।
বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামাটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামাটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হলো ত্রিপুরা টেন্ডেন্সি বিল 2025 within bracket the Tripura Bill number 6 of 2026 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় স্পিকার মহোদয়, that the Tripura Tenancy Bill 2025 bracket Tripura Bill number 6 of 2026 this bill be passed. এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা টেন্ডেন্সি বিল 2025 within bracket the Tripura Bill number 6 of 2026 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হল। এখন হ্যাঁ, financial business general discussion on the demands for grants budget estimate for the financial year 2026-27. স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইটা কার্ড মোশনে দিয়েছিলেন কেন? এগুলি ডিসকাস হবে না? এগুলি আজকে জেনারেল ডিকশনে দেখেছে কোভিডের সময় এর আগে তো কার্ড মোশনটা হয়। এটাও জানেন না, জেনারেল ডিসকাশনের পরে কার্ডমোশন জেনারেল ডিসকাশন শাসক না ভাই, জেনারেল ডিসকাশন আগে কার্ড মোশন হয়ে অনেকবার হয়েছে। তখন আপনিও ছিলেন। আচ্ছা, এখন বাজেট ডিসকাশন। বাজেট ডিসকাশনের পরে কার্ড মোশন ঠিক আছে, বসেন বসেন, ওগুলো বসেন বসেন। সাপ্লিমেন্টারি ছিল, সাপ্লিমেন্টারি আগে হয়েছে। বাজেট ডিসকাশন। এখন বাজেট ডিসকাশন শুরু করার জন্য অনারেবল মেম্বার রঞ্জিত দাসজিকে আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি। ডিসকাশন আমরা শর্ট করেছি বিধানসভা অধিবেশন, তো যেহেতু জেনারেল ডিসকাশন খুব বেশি লম্বা চড়া করার জন্য আমরা সংক্ষেপ করে বলছি। ম্যাক্সিমাম আমাদের পুরো টিম মেম্বারদের 4 জন উঠবে, মুখ্যমন্ত্রী সহ। তো 10 মিনিট করে, এদিকে টাইম ঠিক করে দেন, কোনো অসুবিধা নেই। 10 মিনিট সব করুন। আর ওইদিকে বলে আমাদের পক্ষে কয়েকজন থাকবে, দিয়েছেন কয়জন দিয়েছেন? দিয়েছে তো 5 জন। কমান্ডার একটু বিভিন্ন পার্টি থেকে তো দিতে হবে সবাইকে মিলে। এদিকে 2 জন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 4 3 6, 4 3 6, এদিকে 3 করুন 9, ওইখানে 1। হ্যাঁ, আপনি তো দিয়েছেন তো আবার কি? আলোচনা শুরু করুন রঞ্জিত দাস। মাননীয় অধ্যক্ষ স্যার, সহজ কথায় বাজেট হলো আগামী 1 বছরে রাজ্যের মানুষের জন্য সরকার কি কাজ করবে তার আর্থিক রোডম্যাপ। গত 16ই মার্চ মাননীয় অর্থমন্ত্রী এই সভায় $34,212,31,00,000 টাকা অভূতপূর্ব বাজেট এখানে পেশ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে। মন্ত্রিসভার সমস্ত সদস্যদের
এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই ধরনের সর্বপর্ষী এবং একটি বিকশিত বাজেট এই সভায় পেশ করার জন্য। এই বাজেটের প্রতি আমি পূর্ণ সমর্থন জানিয়ে খুব সংক্ষেপে, যেহেতু আপনি বলেছেন 10 মিনিটের মধ্যে শেষ করার জন্য, তো আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে সেটাকে শেষ করা যায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গতকালকে বিরোধী দলনেতা এলওপি তিনি যখন ভাষণ দিচ্ছিলেন বাজেটের উপর, তিনি তার প্রারম্ভিক ভাষণে যে কথাটি এখানে উল্লেখ করেছেন এবং বিরোধীরা দীর্ঘদিন পর্যন্ত এই বাজেটকে কোথাও সরকার পক্ষের আমি 8 বছর পর্যন্ত দেখেছি সমর্থন করেননি। এবার যে বাজেটটা, সেই বাজেটটাকে যদি তারা সমর্থন না করে ত্রিপুরার জনগণ তাদেরকে ক্ষমা করবে না। এই কারণ এই বাজেটটা মাননীয় অর্থমন্ত্রী করহীনভাবে এই বাজেটটা পেশ করেছে। তো সুতরাং যদি করহীন বাজেটকে স্থাপন না করা হয়, এতে বোঝা যাবে বিরোধী দল সহ এবং কংগ্রেসের যারা সদস্য রয়েছে তাদের মূল উদ্দেশ্য যে জনগণের উপরে কর চাপানো বাজেট তৈরি করা। তো সুতরাং এদিক থেকে এই একটা অর্থনৈতিক যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী খুব কঠিনভাবে, যখন একটা রাজ্যের নিজস্ব আয় সেই কম আয়ের মধ্যে এবং গত যে বামফ্রন্ট সরকারের আমলে অর্থাৎ 2017-18-তে যে বাজেট, যে অর্থ বরাদ্দ হয়েছিল, মানে বাজেটে ধরা হয়েছিল 15,956 কোটি টাকা, এবং বর্তমান যে বাজেট ওই বাজেটের থেকে 114 গুণ বেশি করা হয়েছে। তারপরও তারা এই বাজেটকে সমর্থন করছেন। মাননীয় এলওপি তিনি বলেছেন বাস্তবের সঙ্গে এই বাজেটের কোনো মিল নেই। 1, 2 তিনি বলেছেন ঋণ করে ঘি খাওয়ার মতো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে বিরোধী দলনেতাকে বলতে চাইছি যে 2017-18 যে বছর ত্রিপুরার মানুষ বামপন্থীদের গণবর্জন করেছিল, সেই বছরে তারা যে বাজেট পেশ করেছিলেন সেখানে ঋণ ছিল 12,902 কোটি 73 লক্ষ টাকা। এখন 8 বছর পরে এসে বলছেন যে ঋণ ছাড়া, মানে ঋণ নিয়ে বাজেট করা ঘি খাওয়ার সময়। ওনারা যদি ওই সময় ঋণ না করে বাজেট তৈরি করতেন বা ঋণ না করে ত্রিপুরাকে পরিচালনা করতেন, আগে 10 পরে 35 মাঝখানে জোটের 5 কে বাদ দিলে 35 বছর শাসন করে ওই বছর যে বাজেট করেছিলেন ঋণ এবং বাজেটের পরিমাণ কাছাকাছি, মাত্র 1,000 কোটি টাকার কাছাকাছি। তাহলে একটা সরকারের উপর যখন একটা ঋণের বোঝা রেখে যায় কোনো সরকার, পূর্ববর্তী সরকার, ওই সরকারকে ঋণ পরিশোধ করতে হবে, তারপর ঋণের শোধ পরিশোধ করতে হবে, এবং যে কর্মচারীরা রয়েছেন তাদের বিভিন্ন তাদের যে বেতন ভাতা এবং তাদের দিয়ে দেওয়া, এইগুলো সরকার তার মধ্যে থেকে, এবং সরকারের যে বাজেটে উন্নয়নমূলক যে বাজেটগুলো সেগুলোকে এই বাজেটের মধ্যে রাখা হয়েছে যাতে ত্রিপুরার সামগ্রিকভাবে উন্নতি হয়। তার জন্য এই বাজেটে বিশেষভাবে কৃষি, মৎস্য, পশুপালন থেকে শুরু করে স্বাস্থ্য, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এখানে যারা যারা বিরোধী দলে রয়েছেন অনেকে এখানে আলোচনা করেন যে এখন যেহেতু এডিসি ইলেকশন আসছে, যে এডিসির জন্য বাজেটে কোনো কিছু প্রবন্ধ নেই, বাজেটে কমিয়ে দেওয়া হচ্ছে, জনজাতিদের কোনো অগ্রগতি করা হচ্ছে না। আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল সহ যারা যারা জনজাতিদের জন্য এই সরকার এই বাজেটের মধ্যে কোনো ব্যবস্থা রাখছেন না, তার জন্য আমি তাদেরকে বলবো প্যারা নং 93 অর্থাৎ 73 নং প্যারাতে আপনারা পরিষ্কারভাবে
সেখানে মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সে বাজেটকে সেখানে রেখেছেন। আমি সেটা একটু পরে শোনাবো, এই কারণে যেহেতু এই বিষয়টি নিয়ে বিরোধীরা বেশি বেশি করে জনগণেরকে অর্থাৎ বিশেষভাবে জনজাতি এরিয়ার মানুষকে উত্তপ্ত করে ভোট ব্যাংক তৈরি করা। তার জন্য এই বাজেটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যখন রাজ্যপালের যে ধ্বনিসূচক যে ধন্যবাদ সূচক ভাষণ দিচ্ছিলেন, সেখানে তিনি পরিষ্কারভাবে তিনি সেগুলি উল্লেখ করেছেন। আমিও আবার সেটা উল্লেখ করছি যে 2026-27 অর্থবর্ষের রাজ্য সরকার ত্রিপুরার উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ জন্য মোট 914 কোটি 82 লক্ষ টাকা প্রদান করবে। তাছাড়া এই বরাদ্দের বাইরেও টিটিএডিসি সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য RIDF ও SASCI এর অধীনে অতিরিক্ত অর্থ বরাদ্দ থাকবে। ট্রাইবেল সাবপ্ল্যান এবং TSP আওতায় মোট বরাদ্দ রাখা হয়েছে 7,542 কোটি 6 লক্ষ টাকা, যা রাজ্যে, এখানে একটু মন দিয়ে শুনতে হবে, যারা বলছেন যে জনজাতিদের উন্নয়নের জন্য সরকার টাকা রাখতে হচ্ছে না, রাজ্যের মোট উন্নয়ন থাকে রাজ্যের যেগুলো ক্যাপিটাল বাজেট যেগুলো থাকে কর্মচারীদের বেতন, আমরা যে বিধানসভার খরচ, সেগুলোর বাদে যেটা উন্নয়ন খাতে সেই অর্থটা রাখা হয়েছে। ব্যয় করা হবে 39.39%। তারপরে যদি কেউ বলে জনজাতিদের জন্য এই সরকার কোনো টাকা কম রাখা আছে, তাহলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যদি মানুষকে বিভ্রান্তি করা হয়, মানুষ তাহলে তাদেরকে ক্ষমা করবেন না। আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দলনেতা যে বিষয়গুলো বলেছেন তা আজকে নয়, এদের জন্মলগ্ন থেকে আপনি কমিউনিস্টরা যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, 1948 সালে যখন ভারতবর্ষের নিজস্ব সংবিধান এখনো চালু হয়নি, তখন তারা একটা স্লোগান দিয়েছিল, এ আজাদি ঝুটা হে দেশ আবি তক ভুকা হে। এদের মগজের মধ্যে ওই স্লোগান এখন পর্যন্ত রয়েছে। যখনই বিধানসভায় আসবে, মানুষ অনাহারে মৃত্যু হচ্ছে, লোককে বিক্রি করে দিচ্ছে, এদের মানসিকতাকে এখন পর্যন্ত তারা সংশোধন করতে পারেনি। আমি মহতি সবাই বলবো, এখন তারা তাদের সংশোধন করা উচিত, তাদের মনে রাখা উচিত প্রাক্তন স্বর্গীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন গরিবি হটাও, আর কমিউনিস্টরা বলেছেন ধন্যবাদ হটাও। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিকাশ সবকা প্রয়াস। এই তিন দলের নেতাদের কথা থেকে বোঝা যায় যে মানুষের জন্য সরকার কি করছে। এখানে সুদীপ বাবু মাননীয় বিধায়ক বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি বলছেন যে তার চেয়ে জওহরলাল নেহরু ভালো ছিলেন। ভারতবর্ষ আজ দ্বিখণ্ডিত হয়েছে এবং কিসের ভিত্তিতে? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে। এই সময় জওহরলাল নেহরু এবং জিন্নাহ যদি দেশ বিভক্ত না করত, আজকে ভারতবর্ষে যারা রয়েছেন তাদের আজকে এই দুর্দশা হতো না। এবং এই দুর্দশার জন্য যারা দায়ী ছিলেন, দীর্ঘদিন শাসন করেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারা দেশকে বিভাজন করেছেন। আর দেশ থেকে যারা উদ্বাস্তু নয়, তারা দেশের সংবিধানে নিয়ম মেনে এই ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন এদের অপরাধ নয়, অপরাধ রাষ্ট্রনায়করা করেছিলেন। তার জন্য তাদেরকে, এই দেশের যারা হিন্দু রয়েছেন তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে মুসলমানদেরকে কেন দেওয়া হচ্ছে না? কারণ মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র রয়েছে, তাদের ধর্মীয় ভাবে সেরা সেখানে নিপীড়ন হচ্ছে না, অত্যাচার হচ্ছে না। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন এদের রাইট রয়েছে। ভারতবর্ষ এই দেশ আমাদের বিশাল দেশ, পাকিস্তান, পূর্ব বাংলাদেশ, এই বিশাল দেশের আমরা নাগরিক। কারণ মানুষের অপরাধ নয়, অপরাধ করেছে রাষ্ট্রনায়করা। তার জন্য কংগ্রেস
সম্পূর্ণভাবে দায়ী। শুধু দায়ী নয়, এদের মধ্যে যে বিভাজন তৈরি করা, ক্ষমতার জন্য যে লড়াই করা, জোট আমরা দেখেছি কিছুদিন পর পর মুখ্যমন্ত্রীকে তারা তাড়িয়ে দিয়েছিলেন, দিয়ে তারা ক্ষমতার মধ্যে গ্রুপিজম তৈরি করা চেয়েছিলেন বিজেপির মধ্যে এসে, সে গ্রুপিজম তৈরি করে বিজেপিকে ধ্বংস করা। তার জন্য তখন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টের পেয়েছেন বলে এই ধরনের লোককে মন্ত্রিসভা থেকে বিতাড়িত করেছে বলে আজ ভারতীয় জনতা পার্টি সুন্দরভাবে ক্যাবিনেট এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার বিভিন্নভাবে কাজ করছে। আমি আশা ব্যক্ত করব মাননীয় অধ্যক্ষ আপনার মাধ্যমে যারা বিশেষভাবে যুব শক্তি রয়েছে তাদেরকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, মাননীয় আমাদের শ্রমমন্ত্রী যেভাবে সুন্দরভাবে উনি তার ভাষণের মধ্যে আপনার উল্লেখ করেছে যে কতজন লোককে চাকরি দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ের উপরে সেগুলোকে করা হয়েছে সুন্দরভাবে টোটাল, অর্থাৎ এই 8 বছরে প্রায় 50,935 জনের চাকরি হয়েছে। আবার কিছু প্রসিডিং চলছে যেটা তিনি উল্লেখ করেছেন। আমি আবার উল্লেখ করছি এই কারণে, কারণ ওই দিন গতকালকে মাননীয় বিরোধী দলনেতা তিনি বলেছিলেন মাত্র 20,845 জন, 50,000 কোথায় গেল? 20,845 জনের রেগুলার চাকরি হয়েছে এবং চুক্তি ভিত্তিতে এসপিও সহ অঙ্গনারী আউটসোর্সিং এ 16,497 জন এবং নিয়োগ প্রক্রিয়া চলছে 13,595 জন। যদি সবগুলোকে যোগ করা হয় 50,937 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কেন ধীর গতিতে এটা চলছে? মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি তার ভাষণে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমরা এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্তর ফলে 10,323 জন তৈরি হয়। যে সরকার এই সরকারে চাকরি দেবে, একটা ছেলে মেয়ে চাকরি ক্যান্সেল করার মতো কোর্টের ক্ষমতা থাকবে না। সমস্ত নিয়ম নীতি মেনে কোন দল কোন রাজনীতি করে মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এই সরকার সেখানে বিশেষভাবে চাকরি প্রদান করা হচ্ছে। সুতরাং ত্রিপুরা যুব শক্তি যারা চাকরি প্রাপক তারা এই সরকারের প্রতি তাদের আস্থা ভালোবাসা রয়েছে যে আগে চাকরির জন্য নেতা মন্ত্রী বাড়ির পিছনে পিছনে অর্থ নিয়ে বা ক্ষমতা নিয়ে যেতে হয়। কংগ্রেসের আমলে জোট আমলে অফার থাকতো নেতা মন্ত্রীদের পকেটে, আর সিপিএম এর আমলে পার্টি অফিস থেকে চাকরি দেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে যারা চাকরি পায় তারা তাদের যোগ্যতা মাধ্যমে তারা সেই পরীক্ষা একটা স্বচ্ছ নিয়োগ নীতি মাধ্যমে সে চাকরি করা হচ্ছে। এবং তাই নয়, আজকে বিশেষভাবে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি শেষ করে দেব, বিশেষভাবে শুধু আজকে চাকরি দিকটা নয়, কিভাবে নারী শক্তিকে আরো সশক্তি করা যায়, কিভাবে বিভিন্ন যে সরকারি টাকা অর্থ জনগণের কাছে যাবে তার স্বচ্ছতার জন্য সরকারি বা বিএমসি এবং ডিবিটির মাধ্যমে অর্থাৎ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা, বাস্তবের মধ্যে কল্যাণমূলক প্রকল্পগুলিকে ডিজিটালাইজেশন করছেন এবং এরপরে প্রায় 12 লক্ষেরও বেশি সুবিধাভোগী মোট কনক্লুশন করেন 2,097 কোটি টাকা বিভিন্নভাবে বিতরণ করা হচ্ছে। অর্থাৎ সরকার একটা স্বচ্ছতার মধ্যে নিয়োগ নীতি থেকে শুরু করে বেনিফিশিয়ারিদের টাকা দেওয়া হচ্ছে। সুতরাং এই বাজেটকে যারা যারা সমর্থন করবে না তারা এই বিধানসভার পবিত্র এই কক্ষ থেকে বের হলে মানুষ তাদেরকে ক্ষমা করবে না। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। তাই আমি এই মাননীয় অর্থমন্ত্রী দ্বারা এই প্রস্তাবিত বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। বহুত বহুত ধন্যবাদ রঞ্জিত বাবু, আপনি একটা সময়টার উপর নজর রেখেছেন। এখন মাননীয় এমএলএ অশোক মিত্র।
মাননীয় স্পিকার মহোদয়, প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি বাজেটের উপর আমার আলোচনা শুরু করছি। এই বাজেট গত 16ই মার্চ আমাদের অর্থমন্ত্রী ওনার দীর্ঘ প্রায় 2 ঘন্টা ব্যাপী ভাষণের মধ্যে দিয়ে রেখেছেন 47টি দপ্তরের প্রায় 47 পৃষ্ঠা ব্যাপী উনি ওনার বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের মধ্যে একটা ভাগে যেমন গত অর্থ বছরে একটা পরিসংখ্যান দিয়েছেন, গত অর্থ বছরে কি খরচ হয়েছিল, কোথায় খরচ করেছেন তার একটা পরিসংখ্যান যেমন দিয়েছেন, ঠিক তেমনি এবারকার অর্থ বছরে যে বরাদ্দ উনি রেখেছেন তারও একটা রূপরেখা দিয়েছেন। সেখানে উনি যেটা দেখিয়েছেন যে এই অর্থ বছরে 34,212.31 কোটি টাকা উনি বরাদ্দ রেখেছেন। গত বছরে এই বরাদ্দ ছিল 32,443 কোটি টাকা। উনি বৃদ্ধি রেখেছেন 5.52%। এবং উনি আরো যেটা বলেছেন যে স্বাস্থ্য খাতে এই বৃদ্ধির পরিমাণ প্রায় 25%, গ্রামীণ উন্নয়ন খাতে এই বৃদ্ধির পরিমাণ প্রায় 17.5%, কৃষিতে এই বৃদ্ধির পরিমাণ 5.1%, শিক্ষায়ও তার বৃদ্ধির পরিমাণ প্রায় 4.something%। এই হিসাবে বলা যায় এই বাজেটকে উনি গতবারের বাজেট থেকে উন্নত করেছেন এবং বিভিন্ন দপ্তরে তার সংস্থান রেখেছেন। এবং সবচেয়ে যে জিনিসটা উনি বলেছেন যে মূলধনী ব্যয়, সেই মূলধনী ব্যয়টা প্রায় 13% উনি বৃদ্ধি করেছেন, যাতে করে মূলধনী ব্যয়তে আমাদের অনেক বেশি লাভ হয় তার জন্য উনি দেখিয়েছেন। তো সেই হিসাবে এই বাজেটের যে বরাদ্দ উনি রেখেছেন সেই বরাদ্দ হিসাবে আমি আমার প্রতিক্রিয়াতে বলবো যে এই বরাদ্দ যেটা রেখেছেন, যে পদ্ধতি উনি এখানে ব্যাখ্যা করেছেন সেটা ভালোই লেগেছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা গত অর্থ বছরে যে বিবরণ উনি এখানে দিয়েছেন এবং গত অর্থ বছর এইভাবে কিছু কথা উনি বলেছিলেন, বৃদ্ধির হার দেখিয়েছিলেন, বিভিন্ন বিষয় উনি তখন বক্তব্য রেখেছিলেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, বাস্তব আমাদের বিধানসভা এলাকায় কিংবা আমাদের বিভাগে জেলার মধ্যে তেমন উন্নয়ন যেটা উনি বলছেন তেমন উন্নয়নের ছাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এত টাকা খরচ করার পরে যে উন্নয়নটা চোখে পড়ার কথা, 2-1টি ক্ষেত্র বিশেষ ছাড়া কিছু হয়তো 2-1টি অট্টালিকা হয়েছে, আমি বলবো না হয়নি, 2-1টি জায়গায় বিল্ডিং হয়েছে, স্কুল বিল্ডিং হয়েছে যেটা উনি বলেছিলেন, বা কিছু সেই পরিষেবামূলক কাজ ওনারা করেছেন। স্বাস্থ্য বিভাগে যে বিষয়টা এসেছে এবারও কিন্তু সেটা বলা হয়েছে 25% সেখানে বৃদ্ধি করা হয়েছে। কিন্তু গত অর্থ বছরে যেটা আমরা দেখলাম, এবারও মুখ্যমন্ত্রী বারবার যে কথাটা বলছেন যে আমরা ত্রিপুরাতে আগরতলাতে একটা মেডিকেল হাব করি। এই যে মেডিকেল হাব করার যে ওনার সিদ্ধান্ত নিয়েছেন ভালো, মেডিকেল হাব হলে তো ভালো, কেন আমরা শিলচর যাবো, কেন আমরা ভেলোর যাবো, কেন আমরা অ্যাপোলো যাবো? এইখানে শুধু যেটা করার চেষ্টা করছেন, এই চেষ্টার ফলে এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে আমার যে মফস্বলের যে হাসপাতালগুলি আছে, বিভাগীয় হাসপাতাল আছে, ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে, সেখানে আমি কতটুকু উন্নয়ন করলাম। সেখানে উন্নয়ন না করে শুধু সেন্ট্রালাইজ আগরতলাকে ভিত্তি করে আমি যদি স্বাস্থ্য খাতে সবটাই ব্যয় করি, তার উপরে সেটা কিন্তু একটা সাংঘাতিকভাবে মানুষ ঢুকবে। এখন আমরা যখন বিলোনিয়ান যাই কিংবা দক্ষিণ ত্রিপুরা যাই, আসা যাওয়ার পথে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ পাই। কেন? জীবের উপরে এত চাপ হওয়ার কারণ কি? সেখানে এত চাপ হওয়ার কারণ হলো মফস্বলে ডাক্তার নেই, নার্স নেই, বিবিধ যে যন্ত্রপাতি যেগুলি থাকার দরকার তার কিছুই নেই। সুতরাং আমি এখানে বলবো এই যে স্বাস্থ্য খাতে যেটা বৃদ্ধি হয়েছে, শুধু সেটা হাত করার জন্য সেটা বিভিন্ন রকমের যে বিষয় উনি এখানে ব্যাখ্যা করেছেন তার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে ডিস্ট্রিক্ট হাসপাতাল কিংবা
কিংবা আমাদের মহকুমা হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, এগুলির মধ্যে যাতে তার বিশেষজ্ঞ ডাক্তার, তার যন্ত্রপাতি, তার নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ এগুলি বৃদ্ধি করার জন্য ব্যয় করা উচিত। তাহলে প্রচন্ড অবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যে। কৃষি ক্ষেত্রে আমাদের কৃষিমন্ত্রী অসম্ভব পরিশ্রমী মানুষ, আমি যেটা দেখি উনি সর্ব ব্যাপারে অনেক অভিজ্ঞ মানুষ, অনেক জ্ঞান আছে ওনার পরিষদীয়, এবং উনি ওনার দপ্তরে কাজও করছেন, বৃত্তিও করা হয়েছে কিন্তু এবার কৃষি দপ্তরে। কিন্তু এখন প্রশ্ন হলো সেই কৃষির যে উন্নয়ন, সেই উন্নয়নটা সব জায়গাতে আমি সমানভাবে দেখছি না। আমার বিধানসভা কেন্দ্রে 3টি 4টি অর্চার্ড আছে, উদ্যান দপ্তর দেখা গেল যে গত 8টি বছর সে আগে যে সমস্ত অর্চার্ডে প্রচুর ফলন হতো, সেখানে বাগিচা হতো, মশলা বাগান ছিল, কাজু বাগান ছিল, আজকে কিছুই নেই, সব ধ্বংস, কিছুই নেই। এখন শুধু বলবেন যে কৃষিতে বিরাট উন্নত হয়েছে, হতে পারে কোথাও উন্নত হতে পারে, যাদের বিধানসভা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে তারা তো বলছেন, কিন্তু আমার চোখে আমি কিছুই দেখি না। রাস্তাঘাট 2-1টি প্রধান রাস্তাঘাটের কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের যে গ্রামীণ রাস্তাঘাট, আমি জানি না এখানে যারা বিধায়ক আছেন, আপনার বিধায়ক এলাকাতে যত গ্রামীণ রাস্তাঘাট আছে 10% ঠিক আছে কিনা আমি জানি না। সমস্ত রাস্তাঘাট তো তৈরি করা আছে, পরিকাঠামো তো তৈরি করা আছে, নতুন করে তো তার তৈরি করার দরকার হয়নি। বিগত সরকারের আমলে সমস্ত রাস্তাঘাট অনেক সেই পরিকাঠামো তৈরি করা আছে, সেগুলিকে মেনটেন করা, সংস্কার করা। কিন্তু আমরা দেখছি যে রাস্তাঘাটের কোনো সংস্কার নেই, সমস্ত রাস্তাঘাটে সাধারণ কিছু প্রভাব দিয়ে যাচ্ছে, 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে এই যে গ্রামীণ উন্নয়ন খাতে যে বৃদ্ধি করা হলো, সঠিকভাবে যাতে সেটা গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করা হয়, রাস্তাঘাট উন্নয়ন করার জন্য হয়, কমিউনিকেশনকে উন্নয়ন করা যায়। আমার রাস্তাঘাট ঋষিমুখের একটি রাস্তা, বিরাট রাস্তা, সেই ঝরঝরি থেকে সেই শ্রীনগর পর্যন্ত রাস্তাটা একমাত্র রাস্তা, বর্ধিষ্ণু সেই ঋষিমুখ এলাকায় কৃষিতে, শিক্ষায় সর্বত্র, কিন্তু সেই রাস্তাটা আজও সেই রয়ে গেল। আমি বারবার বলেছি রাস্তাটাকে প্রশস্ত করুন, উন্নত করুন, তাহলে আমার টাকা সেখানে ব্যয় করা দরকার। আমার বিভিন্ন যে সেচের অবস্থা এখানে তো বললেন অনেক সেচের উন্নয়ন করেছেন। কি সেচের উন্নয়ন করেছেন আমি জানি না। ঋষিমুখের যেটা স্থায়ী বা মিনি ব্যারেজ যেগুলি আছে, গোড়াছড়ার উপরে, নড়ুয়াছড়ার উপরে, বিভিন্ন যেসব মহামায়া সারার উপরে বহু বাঁধ আছে, তৈরি করা বাঁধ আছে, গত বন্যায় নষ্ট হয়ে গেছে। 2 বছর অতিক্রান্ত হয়েছে, কোথাও বাঁধের মেরামতি হয় নাই। গত বন্যায় ব্রিজ উড়ে গেছে। সেই ঋষিমুখ জলাইবাড়ি যে সীমানা যে ব্রিজগুলি আছে, মুহুরী নদীর উপরে ব্রিজ চলে গেছে, ভেসে গেছে। 1.5 বছর 2 বছর হয়ে গেল, সে রতনপুরের ব্রিজ মেনটেন হয় নাই, সেই সোনাইছড়ির ব্রিজ সেখানে তৈরি করা হয় নাই। মানুষ সেখানে কিভাবে ঢুকছেন সেটা ভাষায় বর্ণনা করা যায় না। আমি সেখানে বলবো এই যে ব্যয় বরাদ্দ সেখানে রাখা হয়েছে, অধিক বরাদ্দ রাখা হয়েছে, সঠিকভাবে সেটা গ্রামাঞ্চলে খরচ করুন। এডিসি এলাকার রাস্তাঘাট অত্যন্ত শোচনীয় অবস্থা, সেখানে খরচ করুন। আমার বিদ্যুৎ ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রী দক্ষতার সঙ্গে কাজ করছেন, বিদ্যুতের কিছু পরিবর্তন হয়নি আমি বলবো না, লাইন এক্সটেনশন হচ্ছে, নতুন করছেন, কিন্তু তার সেখানে যে আউটসোর্সিং এর লোকগুলি আছে 7-8 হাজার আউটসোর্সিং এর লাভ। আমি গত বিধানসভাতে বলেছিলাম এই আউটসোর্সিং এর লোকগুলি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ না করে আপনি ডিপার্টমেন্টের মাধ্যমে তাকে নিয়োগ করুন। ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করলে সেখানে আজকে আউটসোর্সিং যারা করেছেন 3 মাস 4 মাস 5 মাস তাদের বেতন দেনা প্রচন্ড ক্ষোভ তাদের। আমি আবেদন করেছিলাম বিদ্যুৎ দপ্তরকে তাদেরকে আউটসোর্সিং সেই কোম্পানির হাতে না দিয়ে তাদেরকে যাতে সরাসরি ডিপার্টমেন্ট করা। অনিয়মিত কর্মচারী, বিভিন্ন ধরনের প্রকল্প কর্মচারী, তাদের সম্পর্কে আমার মানে অর্থমন্ত্রী সেখানে কি করবেন আমি জানি না। কোর্টে রায় হয়েছে অনিয়মিত কর্মচারী সম্পর্কে 1600 উপরে আপনার ফিনান্সের অ্যাপ্রুভ অনিয়মিত কর্মচারী আছে, সেই কোর্টে রায় সেখানে তাদেরকে স্কেলটা দিয়ে দেওয়া হোক, তাদের নিয়মিত করা হোক, এবং অন্য অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদেরকে আস্তে আস্তে আপনারা সেই সমস্ত অর্থ দপ্তরের অনুমোদনের মধ্যে নিয়ে আসুন, আস্তে আস্তে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করুন। এবং যে আইনটা ছিল 2018 সালের 31শে জুলাই যেটা আপনারা তুলে দিলেন, সেই আইন সে তুলে দিলেন কেন? সেখানে আপনারা বললেন যে নতুন করে আরো ভালোভাবে আইন তৈরি করবেন অনিয়মিত কর্মচারীদের জন্য, আজও সেটা করেননি। এবং
যে সমস্ত আমাদের কর্মচারী রয়েছেন, সেই সর্বশিক্ষা কর্মচারী আপনারা জানেন, সর্বশিক্ষা কর্মচারীদের নিয়মিতকরণের জন্য হাইকোর্ট রায় দিয়েছেন, ডবল বেঞ্চ রায় দিয়েছেন। আমাদের রাজ্য সরকার সেখানে চলে গেলেন, সেই সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেন। গত বিধানসভার অধিবেশনে আমি বলেছিলাম এসএলপি প্রত্যাহার করুন, মানবিক হন। বিগত দিনে এই সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি বছর 3% ইনক্রিমেন্ট দেওয়া হতো। গত 8 বছরে তাদের কোনো ইনক্রিমেন্ট নেই। কেন আমি দিতে পারি না 3% ইনক্রিমেন্ট? যেমন আমরা শিক্ষকরা 3%, অন্যান্য কর্মচারীরা 3% ইনক্রিমেন্ট পাই, সমগ্র শিক্ষায় তাদেরকে 3% ইনক্রিমেন্ট দেওয়া যায় না প্রতি বছর? এটাও কিন্তু করা যেত, তাহলে তো 8 বছরে তাদের বেতন অনেকটা বেড়ে যেত। হাইকোর্ট রায় দিয়েছেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। এখন তো আমি নিয়মিত করার ক্ষেত্রে আমার অর্থনৈতিক চাপ তেমন পড়ছে না। দিয়ে দিয়েছেন 5%, ধন্যবাদ জানাই। সেই বিয়ের ক্ষেত্রেও সেখানেও একটা বিষয় রয়েছে। সেই বিয়ে আমি গতবার বলেছিলাম যে বিয়েটা সেই 31শে অক্টোবর আগে আপনারা যদি কমিটেড এক্সপেন্ডিচারের মধ্যে আনতেন, তাহলে আজকে পরে আমার এখানে আজকে 17% থাকবে। সেখানে যদি অন্তত 12% আপনারা দিয়ে দিতেন, 10% দিয়ে দিতেন, আজকে যদি 8% দিতেন, তাহলে সেখানে সে ব্যবধানটা 4% এসে থাকতো। তবে সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু প্রসারী দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সব রাজ্যগুলি আজকে সেই ইভেন পশ্চিমবাংলা পর্যন্ত এখন তা কোর্টে যাই হোক সেই হোক তাকে 7% দিয়ে দিতে হচ্ছে। তাহলে আমার ত্রিপুরা সরকার এই সুযোগগুলি থাকা সত্ত্বেও কেন আমরা দিয়ে আজকে 5% দেওয়ার পরেও 17% রয়েছে, এখনো ক্ষোভ রয়েছে, এখনো শিক্ষক কর্মচারীদের মধ্যে নানা সমস্যা রয়েছে, সেগুলো দেখার দরকার। প্রকল্প কর্মচারী একটা সে অ্যাটেনশন করেছিলাম, কলিং অ্যাটেনশন মধ্যে প্রকল্প কর্মচারী যারা আছেন, সেই প্রকল্প কর্মচারী এনএসএমে আছেন, বিভিন্ন আমার সমাজ শিক্ষা দপ্তরে আছেন, অঙ্গনারী কর্মচারী থেকে সবাই, তাদের বেতন বৃদ্ধিটা কি হবে? আগে দেখা যেত বছরে তাদের 5%, 7% করে তাদেরকে দিয়ে দিত। এখন একটা উত্তর আমি পেয়েছি যে প্রকল্প কর্মচারীদের গাইডলাইন নেই তাদের দিয়ে দেওয়া, গাইডলাইন নেই তাদেরকে অন্য কিছু দেওয়া। কিন্তু প্রতি বছর আগে আমরা দেখতাম এই প্রকল্প কর্মচারীদের জন্য প্রতি বছর 5%, 7% তাদের দিয়ে দিত। যখন তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তখন তারা 7,000, 8,000 দিত, কিন্তু এখন দেখা যায় যে তারা 27,000, 30,000 পাচ্ছে। এখন কেন আমরা এককালীন প্রতি বছরে এই ধরনের তাদেরকে ইনসেন্টিভ দিয়ে যেতে পারি, তাহলে পরেও তো তাদের বেতন বাড়ে। আমি এই বিষয়গুলো আপনার সামনে আনলাম। সময় আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন। কর্মসংস্থান প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, অনেক আলোচনা হয়েছে। রঞ্জিত বাবু বলেছিলেন 50,000 চাকরি হয়েছে, রেগুলার পোস্টে 20,000 গভর্নমেন্ট স্টেটমেন্টে এসেছেন, কিন্তু আর যারা হয়েছে সেটা আউটসোর্স। সে আউটসোর্সিং তো বেতন পাচ্ছি না, 3 মাস 4 মাস তাদের খোঁজ কেমন নেবেন? সুতরাং সেই ব্যাপারেও আপনারা আউটসোর্সিং না দিয়ে ডিপার্টমেন্টের মাধ্যমে সেই বন দপ্তর হোক, কৃষি দপ্তর হোক, স্বাস্থ্য দপ্তর হোক, বিদ্যুৎ দপ্তর হোক, যেখানে আউটসোর্সিং নেবেন তার দপ্তরের মাধ্যমে তাদেরকে নিয়োগ করবেন, ওই কোম্পানির হাতে দেবেন না। এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেক টাকা বাড়িয়েছেন। এত টাকা আপনি রঞ্জিত বাবু তো বলছিলেন, সেখান থেকে এত টাকা বাম আমলে 15,000 কোটি টাকা ছিল, 114% বেড়েছে। তো এত টাকা বৃদ্ধির পরেও মানুষের প্রায় থাকবে কেন? মানুষ নানা জায়গায় সমস্যা ভুগবে কেন? পানীয় জলের সমস্যায় মানুষ রাস্তা অবরোধ করবে কেন? যারা দক্ষিণ দিকে বিভিন্ন গ্রামাঞ্চলে এখনো পানীয় জল পেয়েছে, সেই জল জীবন মিশনে বাড়িতে বাড়িতে পাইপ পেয়েছেন, খোঁজ নেই। খোঁজ দিয়ে দেখুন বাড়িতে জল যায় কিনা, সেই ডিপ টিউবওয়েলের জল উঠে কিনা, সেই বিভিন্ন শ্যালো টিউবওয়েলের জল উঠে কিনা, এই বিষয়গুলো খোঁজ নেন। শুধু একটা সিদ্ধান্ত নিলাম, বরাদ্দ করলাম, সেখানে যে নিয়ন্ত্রণ দরকার, নজরদারি দরকার, কাজ সম্পর্ক সমানভাবে হচ্ছে কিনা, বিভিন্ন যে সমস্ত এজেন্সিগুলি কাজ করছে বিভিন্ন জায়গায় জায়গায়, সেই এজেন্সিগুলি প্রপার কাজ করছে কিনা, সেগুলির প্রতি নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। ভয়াবহ অবস্থায় গ্রামাঞ্চলে যে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলো রয়েছেন। টাকা বাড়ছে, টাকা কোথায় যাচ্ছে আমি জানি না। এই যে সমস্ত পরিকাঠামো, রাস্তাঘাট, বিল্ডিং, কলেজ, হাসপাতাল,
কি 30 বছরে অনেক উদাহরণ দেন, পরিকাঠামো কি তৈরি হয়নি? 30 বছর 35 বছরে পরিকাঠামো তৈরি হয়নি, এখন এসে সব পরিকাঠামো আপনারা তৈরি করে দিচ্ছেন। এইভাবে বলা কিন্তু ঠিক নয়। মর্যাদা রাখবেন, যে পরিকাঠামোর উপরে রাস্তাঘাট, হসপিটাল, কলেজ, স্কুল সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে, আরো হওয়া দরকার। কিন্তু সেই পরিকাঠামোকে রক্ষা করা দরকার, সেই পরিকাঠামোকে আরো সুন্দর করা দরকার। সেই আবেদন থেকেই আমি আমার কথা বলা শেষ করছি। যেহেতু সময় কম, আপনি বারে বারে বলছেন, আমি চাই যে এই বাজেটে অধিক অর্থ বরাদ্দ হয়েছে, আগামী এই অর্থবর্ষে সে অর্থ যাতে যথাযথভাবে সর্বত্র খরচ হয় এবং সারা ত্রিপুরার মধ্যে সমানভাবে সেটাকে খরচ করা হয়। এই কথাগুলি বলে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয়। মাননীয় স্পিকার স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী গত 16 মার্চ তিনি তার 4th টাইম ফিনান্সিয়াল বাজেট যেটা পেশ করেছেন ফর দ্য ইয়ার 26-27 ফিনান্সিয়াল ইয়ার। আমি তার জন্য প্রথমে রাজ্যের অর্থমন্ত্রী শ্রদ্ধেয় প্রাঞ্জিত সিংহ রায় মহোদয়, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ওনার এই হিস্টোরিক বাজেট আমাদের বিধানসভায় পেশ করার জন্য। তার সাথে সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এই ঐতিহাসিক বাজেটের ওনার যে দূরদর্শী নেতৃত্ব, তারও কিন্তু কিছুটা প্রতিফলন এই বাজেটের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আমরা গত বছর দেখেছিলাম রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী বাজেটে 32,423 কোটি সামথিং তিনি পেশ করেছিলেন। এই বছর সেটাকে বাড়িয়ে 34,212.31 কোটি টাকার ডেফিসিট বাজেট তিনি বিধানসভায় প্রস্তাব করেছেন, যেখানে 5.52% ইনক্রিজ দেখানো হচ্ছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার বাজেট এস্টিমেট। এবং এখানে আমরা যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারও লাস্ট ইয়ার বিই থেকে প্রায় 13.19% ইনক্রিজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এটা কিন্তু এই বছর বাজেটে রাখা হয়েছে, দ্যাট ইজ 8,945.92 crore। আমি বিশ্বাস করি এই যে অর্থ বরাদ্দ করা হয়েছে বিশেষ করে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, এটা আমাদের রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই বাজেট অনেক বেশি ফলপ্রসূ হবে এবং সহায়ক হবে। মাননীয় চেয়ারম্যান স্যার, এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী মোট বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে প্রায় 275 প্যারা তিনি মেনশন করেছেন, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড সিগনিফিকেন্ট অ্যাসপেক্টগুলি সেই বাজেটের মধ্যে রাখা হয়েছে, যেগুলি এই আসন্ন অর্থ বছরে আমাদের রাজ্যের প্রতিটা মানুষের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। আমি এই পবিত্র মুহূর্তে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির একটা কবিতার লাইন আমার মনে পড়ছে। তিনি বলেছিলেন, सपना देखा था कभी जो आज धड़कन में है, एक नया भारत बनाने का इरादा मन में है, एक नया भारत जिसमें एक नया विश्वास हो, जिसकी आंखों में चमक हो, एक नया उल्लास हो, जो प्रगति से जोड़ दे ऐसी सड़क ही चाहिए, देश सारा गा सके वह गीत गाना है हमें। অটল বিহারী বাজপেয়ী এই লাইনটা আমার এই কারণে মনে পড়ছে, আজ যখন পুরো বিশ্ব অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, বিশ্বের যেখানে অর্ধেকের বেশি
country, internal unrest, external problems এই জায়গাতে যখন ফেসে যাচ্ছে, যখন মিডল ইস্ট আমরা দেখছি যুদ্ধে আটকে গেছে, দেশের বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ যুদ্ধের সাথে যুক্ত হয়ে গেছে, ঠিক সেই সময় আমার দেশ, আমাদের এই মহান ভারতবর্ষ, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সুযোগ্য নেতৃত্বে আমরা শুধু উন্নয়নমূলক কাজ করছি এমনটা নয়, আমাদের দেশ স্বপ্ন দেখছে 2047 বিকশিত ভারত তৈরি করা। আজ যখন আমাদের পার্শ্ববর্তী দেশের নাগরিক শুধুমাত্র তাদের জীবন জীবিকার জন্য, ফর দ্য সেক অফ সার্ভাইভাল, তারা যখন চিন্তিত, সেই সময় আমরা আমাদের দেশের নাগরিক, আমরা হোলি সেলিব্রেট করছি, আমরা T20 ওয়ার্ল্ড কাপ সেলিব্রেট করেছি, আমরা একে অপরের বিরুদ্ধে কনস্ট্রাকটিভ নেগেটিভ ক্রিটিসিজম করতে পারছি। এটাই হচ্ছে এই যে বিকশিত ভারতে একটা অন্যতম রাস্তা। এই বছর আমাদের দেশ স্বপ্ন দেখছে, সেটা ইউনিয়ন বাজেট বলুন, আমাদের স্টেট বাজেট বলুন, আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এই সরকার 3টা কর্তব্যের কথা বলছে। ফার্স্ট কর্তব্য, accelerate and sustainable economic growth. Second কর্তব্য, fulfilling of aspiration to the citizens of our country. And third কর্তব্য, that is to ensure equitable development for all the section of the people of our country. অর্থাৎ এখানে 3টা কর্তব্যের কথা আমাদেরকে মনে পড়াচ্ছে। প্রথম কর্তব্য হচ্ছে আমাদের অর্থনৈতিক বিকাশ, তার সাথে তার সামঞ্জস্য বজায় রাখা, সাস্টেনেবিলিটি আনা। সেকেন্ড হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করা। এন্ড থার্ড হচ্ছে এই দেশের উন্নয়ন যেন, রাজ্যের উন্নয়ন যেন দেশের প্রতিটা মানুষের জন্য হয়। The theme, the mission of our government, that is सबका साथ, सबका विकास, सबका विश्वास and सबका प्रयास। এই মন্ত্র নিয়ে কিন্তু আমাদের দেশ কাজ করছে। আমি অন্যান্য বিষয়ে যাওয়ার আগে, বিশেষ করে আমি যে দপ্তরের মন্ত্রী, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি গেল বছরও, বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে, ARDD, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গত বছরও বা এর আগের বছরও নতুন করে একটা হ্যাড আমরা ক্রিয়েট করেছি, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, যেখানে বিভিন্ন সাব কম্পোনেন্টে এই রাজ্যের কৃষকদের, প্রাণী পালকদের আর্থিক স্বনির্ভরের কথা আমরা কিন্তু আমাদের বাজেটে বলেছি এবং সেটা কিন্তু আমরা কাজও করেছি। এই বছর আমি আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি এবং বিশেষ করে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে। আমরা দেখছি বিশেষ করে আমরা যারা মানুষ, আমাদের যখন ক্রিটিক্যাল কেয়ার দরকার, বিভিন্ন হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বলে একটা ইউনিট রয়েছে, যেখানে সিরিয়াস পেশেন্ট যারা রয়েছে, সিভিয়ার পেশেন্ট, তাদেরকে অ্যাডমিশন করানো হয়, ক্রিটিক্যাল কন্ডিশনে যারা থাকে। অ্যানিমেলস যারা আছে, আমাদের দেশ রাজ্যের যারা অ্যানিমেলস বা পেট আছে, তাদেরও কিন্তু কোনো কোনো সময় ক্রিটিক্যাল কেয়ার দরকার পড়ে, লাইক কোনো সময় ব্লাড শর্টেজ হয়, ব্লাড দিতে হয়, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেই ফ্যাসিলিটি নেই। দীর্ঘ বাম শাসনে কিন্তু সেগুলি ছিল না। আমরা এবছর মাননীয় অর্থমন্ত্রীর কাছে দাবি রেখেছি যে আমাদের রাজ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ব্লাড ব্যাংক ফর অ্যানিম্যাল এন্ড প্যাট তাদের জন্য যেন চালু করা হয়। অ্যাকর্ডিংলি মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে সেটা প্রপোজ করেছেন এবং 1,47,00,000 টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে। আমি তার জন্য হৃদয় থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী। এর সাথে সাথে আমাদের ARDD ডিপার্টমেন্টের যে সমস্ত ডেভেলপমেন্ট আছে, বিভিন্ন স্কিম আছে, সেইগুলিকে পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা আমাদের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস গুলিকে আরো সুচারুভাবে সম্পন্ন করার জন্য এই বছর বাজেটে প্রস্তাব রাখা হয়েছে 8টি নতুন ভেটেরিনারি ডিসপেন্সারি, 26টি ভেটেরিনারি সাব সেন্টার, 4টা ভেটেরিনারি হসপিটাল, 2টা
ইনভেস্টিগেশন ল্যাবরেটরিজ, একটা লিকুইড নাইট্রোজেন প্লান্ট অ্যান্ড একটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ট্রেনিং সেন্টার, এটাও কনস্ট্রাকশন করা হবে 2026-27 অর্থ বছরে। আমি মনে করি এই যে পরিকল্পনা নেওয়া হয়েছে বা মাননীয় অর্থমন্ত্রী সেখানে মঞ্জুরি দিয়েছেন, এটা নিঃসন্দেহে এই রাজ্যের যারা প্রাণী পালক আছেন, যারা পশু পালক আছেন, তাদের জন্য কিন্তু অনেক বেশি সহায়ক হবে। কামিং টু দা নেক্সট ডিপার্টমেন্ট, এখানে এআরডিটি যদি আমি বলি অনেকগুলি স্কিম, এগুলি বললে লম্বা সময় লাগে, আমি শুধু টাচ করে যাচ্ছি। ফিশারিতে আপনারা জানেন ফিশারি ডিপার্টমেন্ট ও এগ্রিকালচার সেক্টর কিন্তু আমাদের রাজ্যের রুরাল ইকোনমিকে স্ট্রেংথেন করার জন্য দে আর প্লেইং এ পিভটাল রোল। সো এই জায়গাতে আমরা দেখছি ফিশারি ডিপার্টমেন্টে আমাদের রাজ্যে শুধুমাত্র মাছের যোগান বৃদ্ধি করে এমনটা নয়, সাথে সাথে কর্মসংস্থান বৃদ্ধি করা। এই সেক্টরকে কাজে লাগিয়ে আনএমপ্লয়মেন্ট যারা ইউথ আছে তাদেরকে কিভাবে জব দেওয়া যায় তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। সেখানে এই বছর ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে গুরকা বস্তিতে ফিশারি অ্যাওয়ারনেস কাম ট্রেনিং সেন্টারের জন্য অলরেডি 12 কোটি টাকার স্যাংশন দেওয়া হয়েছে, মঞ্জুরি দেওয়া হয়েছে। তার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে ফিশিকালচার নলেজ সেন্টার স্থাপনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে কুমারঘাট, কমলপুর এবং সাবরুম বিলোনিয়া, এখানে সাবরুমের আছেন, বিলোনিয়ার আছেন, তাদের এখানেও হবে ফিশিকালচার নলেজ সেন্টার, কমলপুরের এমএলএ সাহেবরাও আছে। তো স্বাভাবিক কারণে এই যে সেন্টারগুলি তৈরি করা হবে, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তার সাথে সাথে সেখানে যাতে আমাদের যে কাজগুলি আছে সেগুলি মনিটরিং করতে আরো বেশি সুবিধা হয়, তার জন্য এই ডিপার্টমেন্ট কিন্তু কাজ করছে। আমি গতকালকে দেখেছিলাম মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয় কার্পোরেশনে একটা বিষয় এনেছিলেন যে ফেইলিওর টু ইমপ্লিমেন্টেশন অফ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। আমি এই হাউসকে বলতে চাই আনন্দের সহিত যে আমরা প্রথমবার ফিশারি ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় আমরা প্রায় 150 কোটি টাকার প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা পাঠিয়েছিলাম আমাদেরকে দেওয়ার জন্য। তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 81 কোটি টাকা আমাদের সেন্ট্রাল শেয়ার, তার সাথে সাথে আরো 17 কোটি টাকা রয়েছে আমাদের স্টেট বাজেটে, সেগুলি দিয়েছে যা আমরা সময়ের মধ্যে খরচা করেছি, এবং যার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে খুশি হয়ে অ্যাপ্রিসিয়েট করে আরো 10,78,00,000 টাকা এই রিসেন্ট জানুয়ারি মাসে কিন্তু তারা রিলিজ করেছে। বলেছে যে একমাত্র স্টেট ত্রিপুরা যেখানে এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা টাইমলি আমরা কমপ্লিট করতে পেরেছি, যার জন্য ইন এডিশনাল আমাদেরকে আরো 10,78,00,000 টাকা দিয়েছে। এটাও আমরা বাই মার্চের মধ্যে আমরা কমপ্লিট করার 100% এফোর্টস দিচ্ছি, যাতে আমাদের এই অর্থ বছরের মধ্যে আমরা সেই টাকাগুলিকে ব্যয় করতে পারি। তো স্বাভাবিক কারণে ত্রিপুরা ফিশারি ডিপার্টমেন্ট যেভাবে মৎস্য চাষীদের জন্য কাজ করছে সেটা নিঃসন্দেহে অভূতপূর্ব, এবং আমি তার জন্য ধন্যবাদ জানাবো আমার সাথে যারা যুক্ত আছেন, আমার এন্টায়ার টিমকে, আমরা যারা দিনরাত পরিশ্রম করে এই ফিশারি সেক্টরটাকে আমরা রাজ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমি মাননীয় চেয়ারম্যান সাহেব আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। এখানে অনেক বিধায়করা বারবার কর্মসংস্থানে বলছেন, চাকরির বিষয়গুলি বলছেন, যেখানে উল্লেখ করা হবে। আমি আপনাদেরকে বলছি আমাদের দেশ বর্তমানে এই যে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথের কথা বলছে, সেখানে আমরা বলছি আত্মনির্ভর ভারত। নাও উই ডোন্ট ওয়ান্ট জব সিকার, নাও উই ওয়ান্ট জব ক্রিয়েটর। আমরা জব সিকার শুধু চাইছি না, আমরা চাই যাতে জব ক্রিয়েটর আমাদের দেশে তৈরি হয়। এবং সেই অনুযায়ী এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখেন সেন্ট্রাল ইউনিয়ন বাজেট যেটা হয়েছে, এই ইউনিয়ন বাজেটেও এই প্রথমবার মোদিজির নেতৃত্বে 12,02,00,000 কোটি টাকার বরাদ্দ কিন্তু রাখা হচ্ছে শুধুমাত্র ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি? এই যে আমাদের রাজ্যে বা দেশে যতগুলি রোডওয়েজ হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, হাইরাইজ বিল্ডিং হবে, এগুলি যখন হবে আমাদের কি প্রয়োজন? যখন একটা বিল্ডিং হবে সেখানে আমাদের স্যান্ড দরকার, আমাদের সিমেন্ট দরকার, রড দরকার, ব্রিক্স দরকার, লেবার দরকার, কার্পেন্টার দরকার, পাম্বলার দরকার। এই কাজগুলি কারা পাবে? এই কাজগুলি কিন্তু আমাদের দেশের নাগরিক। এই যে ইকোনমিক্যাল রুরাল ইকোনমিক যে গ্রোথ হবে, এটা কি করে হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার যত বেশি হবে, আমরা যত বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারবো। এই যে এবার সেন্ট্রাল বাজেটে 9টা রেল করিডোরের কথা বলা হয়েছে, বেশ কিছু ন্যাশনাল হাইওয়ের কথা বলা হয়েছে। এই যে এগুলি কি করবে? এগুলি কিন্তু আমাদের দেশে রোজগার তৈরি করবে।
এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক। সিমিলারলি আমাদের রাজ্যে দেখুন 8,945 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই যে আমাদের রাজ্যে রোড হবে, ব্রিজ হবে, বিল্ডিং তৈরি হবে, কোথাও অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, এই কাজগুলি কিন্তু আমাদের রাজ্যের মানুষরাই করবে। তো স্বাভাবিক কারণে এখানে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে। এখানে আমরা জানেন নাও উই আর লিভিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদিও কংগ্রেস পার্টি তো বিশ্বের সামনে আমাদেরকে লজ্জিত করেছে তাদের এই নেক্সাসের জন্য। যখন দিল্লিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সামিট হয়েছিল, এআই সামিট, নিউ দিল্লি ডেক্লারেশন, তখন তো আপনারা যা করেছেন রিয়েলি শেমফুল। বিশ্বের কত না, এটা ইন্ডিয়াতে ফার্স্ট হচ্ছে, এর আগে আরো 3টে সামিট হয়েছে, কিন্তু এই এশিয়ান মহাদেশের মধ্যে ইন্ডিয়া ফার্স্ট টাইম লিড করেছে। এবং আমাদের প্রধানমন্ত্রীজি কিন্তু দেখছেন যে এই সেক্টরে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। লাইক আমেরিকা কেন আজ তারা ডেভেলপ বলছে, অন্যান্য কান্ট্রি কেন ডেভেলপ করছে, কারণ এই যে ডিজিটালাইজেশন, এগুলির ইম্পর্টেন্স কিন্তু আমাদের দেশ কংগ্রেসের আমলে, সিপিএম এর আমলে অনুভব করতে পারেনি। বিদেশিরা যখন শুরু করে দিয়েছে তার অনেক পরে আমাদের দেশগুলি শুরু হয়েছে। এখন প্রাইম মিনিস্টার তার ইম্পর্টেন্স বুঝেছেন এবং সেগুলিকে এমফাসিস দিচ্ছেন। এখন কি বলছেন প্রাইম মিনিস্টার জি? তিনি বলছেন অরেঞ্জ ইকোনমি। নাও আওয়ার গভর্নমেন্ট এমফাসাইজ অন অরেঞ্জ ইকোনমি। এখানে সিপিএম এর যারা বন্ধুরা আছেন কংগ্রেসের, আমি নিশ্চয়ই জানি আপনারা অরেঞ্জ ইকোনমি কি জানেন না। অরেঞ্জ ইকোনমিতে কি বলা হচ্ছে, এই যে আমাদের দেশের যারা যুবক আছে, আপনি সবাইকে সরকারি চাকরি দিতে পারবেন না, না আপনার মানে পরিচালিত সরকার যে রাজ্যে আছে তারা পারেন না, বামপন্থীদের আছে। তো দেশের যুবকদের কর্মসংস্থান কিভাবে হবে? অরেঞ্জ ইকোনমির কথা বলা হচ্ছে। আমাদের এই বাজেটেও কিন্তু মাননীয় অর্থমন্ত্রী প্যারা নাম্বার 158, 152 to 159 এই প্যারাতে দেখবেন অরেঞ্জ ইকোনমি মেনশন করা আছে। আমাদের রাজ্যেও আইটি সেক্টরকে ডেভেলপ করার জন্য 25 কোটি, আরো 60 কোটি, 85, প্রায় 100 করোড়েরও বেশি এই অরেঞ্জ ইকোনমির জন্য আমাদের রাজ্যেও কিন্তু স্পেন্ড করা হবে। তো স্বাভাবিক কারণে এই অরেঞ্জ ইকোনমিতে কি বলা হচ্ছে, যেমন আপনারা দেখছেন আজকালকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইউথরা অনেক বেশি অ্যাক্টিভ। অনেকে রিল বানায়, কন্টেন্ট বানায়, কেউ ফেসবুক থেকে টাকা ইনকাম করে, কেউ গুগল থেকে টাকা ইনকাম করে, কেউ ইউটিউব থেকে টাকা ইনকাম করে। এই জন্যে আমাদের সরকারও গুরুত্ব দিয়ে এটাকে বলছে অরেঞ্জ ইকোনমিতে আমাদের কাজ করতে হবে। কি অরেঞ্জ ইকোনমি? আর্ট, এন্টারটেইনমেন্ট, ডিজাইন, অ্যানিমেশন, গ্রাফিক্স এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, এই সেক্টরগুলিকে স্ট্রেংথেন করা হবে। এবং তার জন্য আমাদের ভারতবর্ষের 15,000 হায়ার সেকেন্ডারি স্কুল, 500 কলেজ, এখানে যারা স্টুডেন্টস আছে তাদেরকে কিন্তু ট্রেন করা হবে। কিসের জন্য? এগুলিতে এক্সপার্ট বানানোর জন্য, তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য। এতে করে আমাদের সরকার বলছে আগামী 4 বছরে আমাদের দেশে 20 লক্ষ কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন, 20 লক্ষ জব ক্রিয়েট হবে থ্রু দিস অরেঞ্জ ইকোনমি। এটা আপনাদেরকে বুঝতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা এই বাজেটে বলা হয়েছে, ভারত সরকার যেটা পরিকল্পনা নিচ্ছে, নাও আর গভর্নমেন্ট ইজ এমফাসাইজ অন সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের জন্য 40,000 করোড় নিয়ার ফিউচার এই ফিনান্সিয়াল ইয়ারে আমাদের দেশ খরচা করে। যে আমাদের আপনাদের যে মোবাইল আছে, মোবাইলের যে চিপগুলি, সিমগুলি যেগুলি ব্যবহার করছেন, চিপগুলি যেগুলি ব্যবহার করছেন, এগুলি অনেক সময় আমরা বাইরে থেকে আনছি। এখন আমাদের প্রধানমন্ত্রী জি বলছেন আমাদের দেশকে আত্মনির্ভর বানাতে হবে, আমাদের দেশকে সশক্তিকরণ করতে হবে। স্বদেশীর কথা বলছেন তিনি, স্বদেশীকে আরো বেশি জোর দেওয়ার জন্য বলছে। এই জন্য সেমিকন্ডাক্টরে 40,000 করোড় রুপিস কিন্তু এখানে স্পেন্ড করার কথা বলা হচ্ছে এবং এতে করে কিন্তু আমাদের দেশে অনেক বেশি রোজগার তৈরি হবে। তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাথায় রাখা উচিত। আপনারা জানেন এই যে ডাটা সেন্টার যেটাকে বলি, ডাটা সেন্টার কিন্তু আমাদের রাজ্য বা দেশে নেই অনেক জায়গায়। এখন ডাটা সেন্টার এস্টাবলিশ করা হবে। অলরেডি আমাদের রাজ্যেও ডাটা সেন্টার তৈরি করার জন্য এয়ারটেল কোম্পানির সাথে একটা মুভ হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব সেটা জানেন ভালো করে। কেন? কারণ এই ডাটা সেন্টারগুলি বাইরে, এখন আমরা এখানে যাতে করতে পারি তার জন্য আমরা এই সেক্টরগুলিকে কাজে লাগাচ্ছি। আপনারা জানেন এই বছরের বাজেটে ডিফেন্স সেক্টরকে হাইয়েস্ট মানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে 8,84,678 কোটি টাকা ডিফেন্স সেক্টরে ব্যয় করা হবে। অর্থাৎ আমাদের দেশকে আরো বেশি শক্তিশালী করা হবে তার আর্মি সেক্টরে। আমাদের ইন্ডিয়ান ডিফেন্স যারা আছে এই সেক্টরকে আরো বেশি স্ট্রেংথেন করার জন্য এই টাকা কিন্তু ব্যয় করা হবে।
অপারেশন সিন্দুর যখন হয়েছে আপনারা দেখেছেন, অপারেশন সিন্দুর যখন আমাদের দেশের সেনারা বীরত্বের সহিত আমাদের দেশকে গৌরবান্বিত করেছে, আমাদের দেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছে, তখন কংগ্রেস কমিউনিস্ট আপনারা তার বিরোধিতা করেছে, আপনারা ক্রিটিসিজম করেছে, আপনারা আমাদের সেনাদেরকে বিশ্বাস করেন না, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন না, আর রাষ্ট্রপতিকে বিশ্বাস করেন না, আমাদের দেশের তিনটা যে শক্তিশালী সেনা আছে তাদেরকে আপনারা অপমানিত করেছে। কিন্তু অপারেশন সিন্দুর পুরো বিশ্ব দেখেছে কিভাবে ভারত এই যুদ্ধ জিতেছে, পাকিস্তানকে মাথা নত করতে বাধ্য করেছে, তাদেরকে পেছনে যেতে বাধ্য করেছে। এই জন্য আমাদের দেশ নিশ্চয়ই একটা অভিজ্ঞতা নিয়েছে, সেই অভিজ্ঞতার নিরিখে দেশকে আরো বেশি শক্তিশালী করার জন্য, বিশ্বের দরবারে আমাদের দেশকে আরো বেশি মজবুত করার জন্য এই বছর কিন্তু ডিফেন্সে অনেক বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে। আমি এখানে যদি ওয়ান বাই ওয়ান বলি অনেক সময়, লম্বা সময় লাগবে, মাননীয় অর্থমন্ত্রী আছেন, ওনারা রিপ্লাই দেবেন, আপনারা রিপ্লাই দেবেন। আপনারা গতকালকে থেকে গত 3 দিন যাবত একটু শর্ট করে নিশ্চয় গত 3 দিন যাবত আপনারা মূল্য বৃদ্ধির কথা বলছেন, যুদ্ধে কেন আমাদের দেশে নাকি দাম বৃদ্ধি পেয়েছে। এখানে কংগ্রেস দলের মাননীয় সদস্য আছেন, গোপাল বাবু আপনার উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমার কাছে ফ্যাক্ট আছে। মাননীয় স্পিকার স্যার, আপনারা জানেন 2009 সালে, 9 সাল থেকে আমি বলছি 26 পর্যন্ত, 9 সালে আমাদের দেশে এলপিজি সিলিন্ডারের রেট কত ছিল? 2009 সালে আমাদের দেশে এলপিজি সিলিন্ডারের দাম ছিল 340 টাকা, 2010 সালে সেটা হয় 354 টাকা, 2011 সালে 877 টাকা, 2012 সালে 922 টাকা, কবে? 2012, 2013 সালে 1021 টাকা, 2014 সাল আপনাদের লাস্ট যেটা ট্রাম ছিল 1241 টাকা। যখন আপনারা সরকার থেকে যান কেন্দ্রে, 1241 টাকা ছিল কিন্তু এলপিজি সিলিন্ডার। আজকের ডেটে কত? 2021 সালের সিলিন্ডার কত ছিল? 805, 2022 সালে 995, 2023 1003, 2024 803, 2025 853, আজকের ডেটে সেটা দাঁড়িয়েছে 1000 সামথিং। তাহলে ডেসপাইট অফ অল গ্লোবাল আনরেস্ট আমাদের কিন্তু রেট 1000 সামথিং, যেখানে আমরা মনে করছি স্টিল আমরা কিন্তু 300 টাকা পর্যন্ত কংগ্রেসের থেকে এখন পর্যন্ত 300 টাকা কম আছে কম্পেয়ার টু 2040। তার মানে বিধানসভায় এসে কিছু বলে চলে গেলে আর রানের হিট এন্ড রান এগুলি কিন্তু চলে না। এই যে হিট এন্ড রান আমি বলছিলাম, হিট করে পালিয়ে যাওয়া রাহুল গান্ধীর মতো, কিছু প্রেসের সামনে বলেই পালিয়ে যাওয়ার ফেস করবেন। কিছুক্ষণ আগে কিশোর বাবু বলছেন যে আপনি প্রশ্ন করছেন কিন্তু উত্তর শুনছেন, তো তাদের এটা একটা বড় সমস্যা। আরেকটা জিনিস কি, গত পরশুদিন সম্ভবত সুদীপ বাবু বলেছিলেন যে ইরান নাকি, আমেরিকা নাকি আমাদেরকে ডিকটেট করছে, গোপাল বাবু বলছে আমাদেরকে ডিকটেট করছে যে আমরা কার থেকে তেল কিনব। প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন যে আমেরিকা বলছে যে আমরা রাশিয়া থেকে তেল কেনার জন্য আমাদেরকে 1 মাসের ছাড় দিয়েছে। আমি শুধু আপনাদেরকে ফ্যাক্টটা বলতে চাই, আমরা 2025 সালে নভেম্বর মাসে রাশিয়া থেকে ভারত তেল ইম্পোর্ট করেছে 2000 সম্ভবত এটা 2000 কেবিপিডি। ডিসেম্বরে কিনেছে 1500, তারপর জানুয়ারিতে কিনেছে আমরা 1000, আমরা কমিয়েছি কেন, আমরা আমাদের যে মিডল ইস্ট আছে, গালফ কান্ট্রি, সেখানে আমরা ইনক্রিজ করেছি পারচেজ, কারণ আমাদের ট্রান্সপোর্টেশন একটা বিষয় আছে, যেখান থেকে ট্রান্সপোর্টেশন কমে পাবো সেখানে আমরা কিনবো। তো স্বাভাবিক কারণে আমরা আমেরিকার কথা, আমেরিকা কবে বলছে, কেন বলছে এটা তাদের বিষয়, কিন্তু বলছে কবে, তারা তো বলছে মান্থ অফ ফেব্রুয়ারি এন্ডিং এ। আমরা তো নভেম্বরে কিনেছি, অক্টোবরে কিনেছি, ডিসেম্বরে কিনেছি, রেগুলার উই আর পারচেসিং ফ্রম রাশিয়া। এবং আমাদের, আমি আপনাকে বলছি, এখানে গোপাল বাবু আছেন, ওনারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারত তেল কিনবে, আমেরিকা ঠিক করবে, আমাদের ফরেন পলিসি ঠিক নেই। 2012 সালে then প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন প্রেস স্টেটমেন্ট, হিলারি wrote
রোডম্যান ক্লিন্টন, সেক্রেটারি অফ স্টেট, ওয়াশিংটন ডিসি, 2012 সালে ওয়াশিংটন ডিসি কি চিঠি দিল? তারা স্টেটমেন্ট জারি করে বলেছে যে আমরা প্রায় 60টা কান্ট্রিকে ইনস্ট্রাকশন দিয়েছি ইরান থেকে তেল না কেনার জন্য। তার মধ্যে কে? ইন্ডিয়া, মালয়েশিয়া, রিপাবলিক কোরিয়া, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, টার্কি এন্ড তাইওয়ান, যে এই 7টা দেশ যেন ইরান থেকে তেল না কিনে, কারণ ইরানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করছে, অথবা আমরা সেটাকে রিডিউস করতে চাই, আমরা থ্রেট দিচ্ছি, আদারওয়াইজ স্যাংশন লাগাবো। এবং অ্যাকর্ডিংলি দ্যাট মন্ত্রীজির সময়ের উপর একটু নিশ্চয় আমি শেষ করছি। সেই কথার উপর বেস করে তখনকার সময় গভর্নমেন্ট লেড বাই দ্য মনমোহন সিং, তারা কিন্তু ইরান থেকে তেল পারচেসিং বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু লিখিত স্টেটমেন্ট। আমেরিকান ডিসি আজকে বলছেন যে আমাদের ফরেন পলিসি দুর্বল, তো আপনাদের সময় কি শক্তিশালী ছিল যে আপনারা তেল কিনা বন্ধ করে দিলেন ইরান থেকে? এবং তারা ক্যাটেগরিক্যালি বলছে যে তারপরেই কিন্তু আমরা ইন্ডিয়াকে বা অন্যান্যদেরকে আমরা রিডিউস করেছি স্যাংশন থেকে। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত। কমিউনিস্ট পার্টির কথা তো বলে লাভ নেই, তারা তো আপনারা দেখেছেন ফিলিস্তিন যখন ইসরায়েলের উপর আক্রমণ করেছে 7 অক্টোবর 2023 সালে, প্রায় 1200 ইসরায়েলিকে মেরেছিল ফিলিস্তিন হামাস আতঙ্কবাদীরা। তার বিনিময়ে যখন ইসরায়েল অ্যাটাক করে আমাদের রাজ্যের কমিউনিস্টরা কিন্তু অনেক মিছিল করেছে। মিছিল করতেই পারে, যুদ্ধ নয় শান্তি চাই, আমরাও অ্যাকসেপ্ট করি এটাকে, আমরাও এগ্রি করি। কিন্তু আমার কেন মনে হচ্ছে দেয়ার প্রটেস্ট ইজ সিলেক্টিভ। বিশ্বে তো অনেকগুলি দেশ যুদ্ধ করছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এখানে তো তারা মিছিল করছে না। তারা রিসেন্টলি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেছেন যে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা অ্যাটাক করেছে, তার বিরুদ্ধে তারা মিছিল করেছে। এট দ্য সেম টাইম পাকিস্তান কিন্তু আফগানিস্তানের উপর অ্যাটাক করছে, এবং আপনারা কিন্তু মুসলমান প্রেমী, সবচেয়ে প্রিয় আপনাদের মুসলমান বুঝবেন। তো আমি বলছি আফগানিস্তানের মুসলমান পাকিস্তানের মুসলমানের পক্ষে কি আপনাদের কোনো রকমের সহানুভূতি নেই? রিসেন্টলি কাবুলে 400 আফগান নাগরিককে কিন্তু পাকিস্তান মেরেছে এয়ার স্ট্রাইক করে। এটার বিরুদ্ধে মিছিল করবেন না আপনারা একটা, যে কাবুলে কেন মারা হলো পাকিস্তানের দ্বারা? এটা প্রমাণ করে আসলে ভেতরে ভেতরে কিন্তু তারা পাকিস্তান প্রেমী। এটা কিন্তু এর আগেও আমরা কয়েকবার দেখেছি। আপনারা দেখেছেন ডিউরিং অপারেশন সিন্ধু, আমরা যখন বলছি যে পাকিস্তানি আতঙ্কবাদী মেরেছে, এই কমিউনিস্টরাই কিন্তু বলেছে যে প্রমাণ কোথায়, কিসের ভারত? ভারতকে কে বলেছে জল বন্ধ করতে, সিন্ধু চুক্তি বন্ধ করতে? আপনি দেখুন। তো তাদের কিন্তু লয়ালিটি ফর দ্য কান্ট্রি এটা কিন্তু সবসময় সন্দেহের মধ্যে থাকে। আজকে ভিডিও কিন্তু তারা সন্দেহ। স্যার আমি বক্তব্য শেষ করছি। আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি চাইছেন 2026 মার্চের মধ্যে আমাদের যে ইন্টারনাল প্রবলেম রয়েছে, বিশেষ করে নক্সাল মাওয়িস্ট যে প্রবলেম, বামপন্থী মাওবাদী যে প্রবলেম, এটাকে চিরতরে নির্মূল করার জন্য। কিন্তু এই কমিউনিস্ট, এই কংগ্রেস, তারা কিন্তু মাওবাদীকে শেষ করতে চায় না। মানে দুর্ভাগ্যের বিষয়, যারা 2000-3000 নিরীহ মানুষকে মেরেছে ল্যান্ডলাইন বিছিয়ে গুলির বিনিময়ে, সেই মাওবাদী, সেই হ্যাডমা, সেই বাসবরাজ, তাদের জন্য আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমাদের রাজ্যের এলওপি জিতেন চৌধুরী, তারা মিডিয়ার সামনে এসে বলছেন কেন তাদেরকে মারা হবে, কেন তাদের সাথে কথা বলা হবে না। ভাবতে পারেন, এটা কিন্তু আমাদের ভাবতে হবে যে এরা আমাদের রাজ্যের মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু তারা মাওবাদীদের পক্ষে, তারা নকশালবাদীদের পক্ষে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বাভাবিক কারণে তাদের যে অবস্থা, একটু কনক্লুশন শেষ করছি আমি, উইদিন 2-3 মিনিটস আই এম কনক্লুডিং। তাদের যে অবস্থা কেন আজ এই জায়গাতে গেছে, তাদের অবস্থাটা এই জায়গায় এই কারণেই গেছে কারণ এরা নিজেদের ক্ষমতার জন্য দেশকে বিক্রি করে দিতে, দেশের মানে সার্বভৌমত্বকে ধ্বংস করে দিতে পর্যন্ত তারা কিন্তু পিছপা হয় না। একজন বিধায়ক সুদীপ বাবু সেদিন বলছিলেন যে না আপনারা যাই করেন দেশের সাথে থাকবে। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই কংগ্রেস পার্টি, রাহুল গান্ধী আপনি দেখছেন কিভাবে দেশ বিরোধী করছে। বর্তমানে উনি চাইছেন নেপালে যেভাবে জেনজিরা আক্রমণ করে সেখানে পরিবর্তন করে দিয়েছে, বাংলাদেশে যে সিচুয়েশন হয়েছে, সিমিলার সিচুয়েশন ই ওয়ান্ট ইন আওয়ার কান্ট্রি। কারণ মানুষ তো নির্বাচিত করবে না,
রাহুল গান্ধীজির নেতৃত্বে 95-এরও বেশি ইলেকশন আপনারা হেরে গেছেন। এই যে রিসেন্টলি 5টা রাজ্যে নির্বাচন আছে, কোথাও কংগ্রেসের কিছু আছে? বলছেন ভোট চুরি। নির্বাচনের আগেই তো প্রধানমন্ত্রী তাদের বিধায়ক, তাদের সাংসদদের মন চুরি করে নিচ্ছেন। আপনি দেখেছেন আসামে তাদের প্রাক্তন প্রেসিডেন্ট ভূপেন বরা, তারপর রিসেন্টলি প্রমোদ বর্ধমান সম্ভবত আরেকজন সিটিং এমপি, প্রধানমন্ত্রী কিন্তু তাদের মন জয় করে নিয়েছেন, চুরি করে নিয়েছেন, তারা জয়েন করে নিয়েছে বিজেপি। কিছু না, কেরলে কিছু নেই, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই, আসামে তো কিচ্ছু না, কমিউনিস্টদের তো কিছুই নাই। কেন এগুলো হচ্ছে? কারণ তারা ইথিক্সের বাইরে। যারা আজকে নৈতিকতার পাঠ পড়া, আমার মনে হয় একবার বিফোর ইউ ব্লেমিং আদার্স ইউ হ্যাভ টু ইন্ট্রোস্পেক্ট ইয়োরসেলফ। আমি শেষ করার আগে মাননীয় অধ্যক্ষ মহোদয় অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন একদিন, বিশেষ করে তারা তো রামের বিরোধী, কমিউনিস্ট বা কংগ্রেস গুলো। তিনি একদিন বলেছিলেন এই যে আজকে বিবিজি রামজি কেন তারা বিরুদ্ধে বলছে, এটাও কিন্তু একটা ঐতিহাসিক পদক্ষেপ। 125 জনের কর্মসংস্থান দেওয়া হবে গ্রামীণ মানুষের, কিন্তু বলছে না বিবিজি রামজি হবে না। কেন? কর্মসংস্থান নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে রামে, কারণ নাম লেখা আছে রাম। যদি এখানে রাম আসেনি, এটা লর্ড রাম নেই, কারণ এখানে বলা হচ্ছে বিকশিত ভারত গ্রামীণ রোজগার আজীবিকা মিশন, বিবিজি রামজি, ঠিক না? কিন্তু এরপর আমাদের এখন রামপ্রসাদ পাল, আমাদের ডেপুটি স্পিকার, রামপদ জামাতিয়া, এখনো জানি আপনাদের একটু অ্যালার্জি হবে। হাওয়ার অটল বিহারী বাজপেয়ী কিন্তু একদিন বলেছেন, তিনি বলেছিলেন आप बीजेपी से खूब लड़िए, आपको लड़ना भी है, लेकिन राम के साथ मत लड़िए। राम के साथ लड़ेंगे तो एक दिन समाप्त हो जाएंगे। आज ऐसा दिन आपको देखने को पड़ेगा कि आज ऐसा ही दिन आया कि कांग्रेस पार्टी पूरे देश में समाप्त होगी। क्यों? क्योंकि आप राम भी রামের বিরুদ্ধে যারা যাবে তারা দেশ থেকে সমাপ্ত হবে। তাই স্যার, আমি আর বক্তব্য দীর্ঘ করছি না, আমি শেষ করার আগে আরেকটি লাইন বলে আমার কথা শেষ করছি। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, আমার সন্তনা ম্যাডাম বলছিলেন স্বামী বিবেকানন্দ না বললে শেষ হবে। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন सुदीर्घ रजनी समाप्त हुई जान पड़ती है, महानिशा का अंत निकट है। जो अंधे हैं वो देख नहीं सकते, जो बहरे हैं वे सुन नहीं सकते, लेकिन मैं स्पष्ट रूप से देख रहा हूं कि भारत माता एक बार फिर से खड़ी हो रही है और विश्व गुरु की पद पर अधिष्ठित हो रही है। तो भारत माता फिर से विश्व गुरु के रूप में अधिष्ठित हो रही है। बरंगुराम स्पीकर सर आणि बरंगुराम स्पीकर सर आणि কক फायरी माने सिका आणि किशा कबरक भाई साना मुसुंग ওইলাওয়ান বরংপুর স্পিকার স্যার, ত্রিপুরা হাসতেনি জনজাতি যে আর এই যে ত্রিপুরাসা নি বিসিংগু বা জনজাতি নি বিসিংগু লাম্বাও জনজাতি বিসিংগু সেকেন্ড স্পিকার উংডানি বাগুই নেনি বেলাই কেন হামবাই দয়ানি কাবাই কুবাই কাকাম ইয়াফারো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যত হামবাই, নমস্কার, ধন্যবাদ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মিনিস্টার সাহেবকে। নেক্সট আলোচনা রাখবেন ফিলিপস কুমার রিয়াংজি, এমএলএ ত্রিপুরা। हामबाय ऑनरेबल स्पीकर सर, जरा रुमाने बगे ये पुला नो आने खापाने खापजा मा या करे नो इनके जे चेरो ये को मामान बगे इनके I also extend my gratitude for giving me the opportunity to participate in the discussion on the budget for 2026-27. Borough Speaker, before I begin, I would like to thank, Before I begin, sir, I would like to thank our Honorable Finance Minister, Sri Pranadip Singh Roy, for allocating funds for the state highway road from Jalabasar, Kanchanpur and Ananda Bazar, covering a length of 54 kilometers under Tripura State Highway Improvement and Urban Mobility Project. This project will significantly improve road connectivity and strengthen the local economy of Kanchanpur and 60 Assembly constituency as a whole. However, I would like to draw attention to a few concerns to the Honorable Department. The sanction road from Purigarh
to SK7 to 15 kilometer and Jampui Hill to Kangrai 8.5 kilometer have not yet commenced. I request that this to be looked into. The road from SK Langsam to Madhuchandra is progressing very slowly. Work on NH 44A, including the Kanchanpur Bridge, which is a lifeline connecting to Unakoti and Dalai district, is hampering people movement. Sir, I rise to support the budget presented by Honorable Finance Minister for the financial year 26-27. This budget reflects an increase of 1788.87 crore. Amun logasa ang sanam so je o budget o chini tribal welfare ni je choita ekolobios namjaka ebong tabo functional solito. Amun loge belai na khambai Honorable Minister no ami loge wo ani constituency o kaisa EMRS sanction ka bose 2023 sime amo takku jarawo start liya ko khonboge Honorable Minister Gray, I could not bring Mandama Sanamuso, our land already executive engineer of no CPWD hand over Kaizaka, okay, implementing agency for the housing board, was the school Chenya, Amakisa, once again, that the Kamaka Hanai. Amaloga Hambayapur, Government of India, no, Hatiama, John Hagidari Abhiyan, DHGA. Has emerged as one of the largest empowerment campaign. Further, Dharti Aba Janajati Gram Utkarsh Abhishan, Jeta Santas Goahno, launched on the 2nd October 2024, is being implemented across 392 tribal villages in 52 blocks covering all 8 districts of the state. An amount of rupees 80 crores has been approved for hostel construction, renovation and establishment of tribal multipurpose marketing center. Among the allocation of 914.82 crore to the tribal areas autonomous district council is a welcome step. Among the request Kailamuzu, they all run no TTADC Hamprani Bage. Time libage somai mode wo rang release khaini intern tamike timely rang release khayan ngai kibangma development project uklong so ke amuni loge wo ang request khaina muso je chini je TTADC hapmo sakri khai tomero borgo timely beton man thingine ke further the tribal supplement allocation of 7,542 crores will greatly benefit the socio-economic development across tribal areas. Ke amuni logewa ang kisa chini tribal affairs minister no ang sinamu sumu. Ani constituency wo kaisa ke Durgaram Riang Para High School ni girls hostel, te kaisa ke Kanchanpur ST Boys Hostel lo. Aro kisa infrastructure development khainani gunango. Thanai puro chini ST committee ni thangka amon pore amo kuno action na jage hato amo belaino development mage nangi amon logebo sa o budget of kisa jodi chini tribal welfare minister o budget of chini hojagri ba lebang mamita ba te optoi chini je cultural dance perform khainai chini artist ro state level or national level of Tango, Chini state ni bumungno borok represent kayo, kasi borok no state ni honorarium masak or budget nukia, amo jodi including kangkai Chini je Chini culture no preserve kenani amo belai no ham kamung. Ke amo logo sir o budget ang Chini Department of request a proposal managing minister no the any constituency of Kaisa town hall by tribal guest house remani the boss of second remani amoni or budget of very amount of country any elaka wo onek kahamun am logo sir
Infrastructure is the backbone of development. This budget significant enhanced capital outlay for the roads and bridges, especially in rural area and remote area. During 2025, construction and improvement of 440 kilometers of road were completed. In 2026-27, 980 kilometers of roads along with 8 RCC bridges will be taken up, which will greatly enhance connectivity and economic activity. Okay, this budget places strong emphasis on rural development. Under PMAG, more than 3.76 lakhs Pakka house has been provided, including 17,215 houses for young families under PM Janman, that is central scheme. Aman bagai central government of Dalai Mahamaya Paro. Additionally, sir, 161 RCC food bridges have been constructed to improve rural connectivity. For 2026-27, sir, 170 new food RCC bridges are proposed with an allocation of 150.11 crore. Okay, Zagawa, Ani Kanchurpur subdivision ba, Ani constituency site number Kendro ni Pisingo, such development kind RT stores great, Abu Dhabi luxury as a temporary RT store kind of. Okay, Amu today, Zen Kanchurpur subdivision of RT store Makanke, Jampo Hill, luxury among those that Borome development. We will access and human and again once money or budget or amount of Uncle Beleno come common. Among Novesa, some Simon agriculture, economic as a backbone. As I was the honorable minister, there were initiative Laman Beleno positive. As I go pineapple plantation over 1,860 hectares, distribution of 88,092 horticulture planting materials, okay, solar irrigation pump, okay, farmer registry for 2.71 lakh farmer, okay, insurance cover to 96 farmer. Okay, among Logeo and MOU with the International Potato Center Peru aims to achieve self-sufficiency in potato production. Additionally, 60 rural market and 100 farmers advisory centers are proposed. The economy of rural economy of Amo boost Hainai. Amo Lokesa and Kisa Sanamusu, the last Sangamo 4-5 years in Sakango, Sang Ego, and Minister Sabegusun discussion Krika, the North District of Chini, the farmer Tongani or Ericana plantation of mostly dependent. Ericana এবং ঝুম কে আমন লগে বসা কাইসা unknown disease ওনখা যে জায়গা চিনি কোয়ালি বুফাং এরিকানা প্ল্যান্টেশন ব নষ্ট খাই থকা কে নষ্ট খাইতে খাইতে নো তাবু যে কোয়াই ভালো যে ফার্মার বরনি যে ইনকাম আমন অনেক কমি থাকা কে জায়গাও যদি চিনি অনারেবল মিনিস্টার যদি কাইন্ডলি ইন্টারভেনশন খাইখাংখা Amano technically bhaike amano snamnai bhaike ba overcome khane khake bus kanwa je chini farmer ro je agriculture ko agricultural plantation ro ni livelihood depend khanai bong kisa income pesa unai ke amano pesa ampe zoranaya te kisa sanamu sumo kaisa o jagawo am kisa o house department concern department no sinamu so sir Ananda Bazar School, HS School double storage building, sir. Amo 2000 piece ni, ungai tan sarawo on stop. Tan bagai amo stop unka aro kisa technical issue kana. Ang ni thani ni matome ang sana musu amo Ananda Bazar High School the double storage building. Amro tati lo eko samung khaina nenten. Amo logewo ang sana musu. Chine Kanchurpur je East Bandalima, ekdom chine border area wo, international border area wo, azagawo Kaisa Hospital, Santipur, Bandalima Hospital, chine PHC ini tongo, amo sir bibino department of Chichi Sikha, amo tak zorawo kisa infrastructure joto tongo,
বসি ডাক্তার কাইসা এবং দিনে আরো কাইসা স্টাফ পাইছি আমো চলে দङ আমবो आनन्द बाजारनि खाङै खाङैसो हस्पिटाल चालू के आमनो जुदि जों फुल फ्लेजेड हस्पिटाल खाइमा खांखे जोंनि बर्डाराव जे BSF दंनाय दाकुराव बरखौ हेल्थ फेसिलिटिस नायमानो आके आमनि गानावो जे नियर बाय एतो इस्ट बान्दारिमा वेस्ट बान्दारिमा आमतिरो BC रो बरखौ आम सुजुग नामानो आम लगे जोंनि ब्रु रिसेटलमेन्ट एरिया जे जागाव खासनाम लास्ट आनि कन्स्टिट्युएन्सि दंमानि बरखौ अफ बेनिफिट फेसिलिटिस नायमान हमो कामन लगे सर आंते कैसा नीनि मातमा सारा मुसुमानि के सर जों एस एन MLA जों जोंनि एलाकानि विभिन्न डेभलपमेन्ट नीति बा पाब्लिकनि ग्रिभियन्स दै जों विभिन्न दफ्तर मिनिस्टार बा डिपार्टमेन्ट जों चिठी सोयो बसे आ चिठिनि सर जों रिप्लाइ माया के आ चिठिनि रिप्लाइ माखाके जों जनगण जों सावै बुजरै माने जे गभर्नमेन्ट अफ द इनिशिएटिभ টাইমটা বাড়াইনি একটু বাড়াইনি একটু সময়টা শেষ হওয়া বাড়িয়ে পর্যন্ত সময়টা বাড়িয়ে নিচ্ছি Okay, Honorable Speaker, sir, आज चिठिनि रिप्लाइ जों मा खांखे आमो जों खुबै जोंनि जनगण सावै बा जोंनि पाब्लिकनो साइ गभर्नमेन्ट जोंनि गभर्नमेन्ट काम खामानि नायखौ आमो जों साइ खोनानै थाङो बसि जों आ डिपार्टमेन्ट बायदि जों कुनु चिठि रिप्लाइ माया के आमो लगेनो आं अवानि कमनो पाइनाय द बजेट 2026-27 is a balanced, forward-looking and inclusive document. It reflects our government's unwavering commitment to development, welfare and sustainability. From tribal welfare to infrastructure, from agriculture to tourism, this budget addresses every critical sector with vision and responsibility, sir. I extend my support to this budget and urge all honorable members of this house to support it. Hambai. ধন্যবাদ অনারেবল মেম্বার ফিলিক্স কুমারিয়ানজিকে ঠিক সময়ের মধ্যে আপনি সমাপ্তি করার জন্য এখন বক্তব্য রাখবেন অনারেবল মেম্বার সুধীর রায় বর্মনজি তো সময়ের উপরে একটু নজর রাখবেন 15 মিনিট 10 মিনিট জায়গা 15 মিনিট বলছি মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি বক্তৃতা না এই বিধানসভায় প্রচুর কোয়েশ্চেন ডিসঅ্যালাউড, যে কোয়েশ্চেনগুলো ডিসঅ্যালাউড হয়েছে সেগুলোর ম্যাটারে যে যে উদ্দেশ্য আমি এনেছিলাম সেই ম্যাটারগুলো ভেন্টিলেট করবো সরকারের কাছে যাতে করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। একটা হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প প্রায় 4-5 বছর হয়েছে শুরু হয়েছে। একাডেমিক কাউন্সিলর নিয়োগ করা অত্যন্ত জরুরি as per the CBSE গাইডলাইন। আরো অন্যান্য যা CBSE স্কুলে করতে গেলে যে গাইডলাইন আছে আরো অনেক ব্যাপার আছে, কিন্তু এখানে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে একাডেমিক কাউন্সিলরদের নিয়োগ করা। এই ব্যাপারে প্রশ্ন এনেছিলাম, যাই হোক এটা অ্যাকসেপ্ট হয়নি। যারা টেট পাস করে বসে রয়েছেন, যারা অ্যাবজর্ব হচ্ছে না, তাদের ব্যাপারেও প্রশ্ন এনেছিলাম, অ্যালাউড হয়নি। এবং সেকেন্ড নোটিফিকেশনটা কবে নাগাদ হবে তাও জানতে চেয়েছিলাম, সেটাও টার্ন আউট হয়েছে। সমগ্র শিক্ষায় যারা CRP পাস করা ক্যান্ডিডেট তাদের ওয়েটিং লিস্টে আছে, তাদেরও নিয়োগের কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। জানার চেষ্টা করেছিলাম ভোকেশনাল এডুকেশনের সমগ্র শিক্ষা আওতাধীন চালু আছে এবং যারা এই ভোকেশনাল এডুকেশনে শিক্ষা প্রদান করছেন তারা বিটেক, এমটেক, মাস্টার ডিগ্রি হোল্ডার, টেকনোক্রেটস
এগ্রি এমএসসি, এগ্রি বিএসসি পাস করে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এদেরকে আউটসোর্সিং এর আওতাধীনের মধ্যে রাখা হয়েছে এবং তাদের বেতন ক্রম সব মিলে 16,000 16,500 বেতন পায়। তাও মাসের মাঝামাঝি গিয়ে পায়। কয়েক মাস পরে পরে তাদের অপেক্ষা করতে হয় আবার নতুন করে অ্যাবজর্পশন করার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়। এরা এই যে এদেরকে অ্যাবজর্ব করার প্রেক্ষিতে 6 সাবজেক্ট হিসাবে যারা ফার্স্ট পঞ্চম সাবজেক্টের মধ্যে যারা ফেল করে তারা এটা 6 সাবজেক্ট হিসাবে অ্যাড করে তাদেরকে পাস দেওয়া হয় এবং যার প্রেক্ষিতে পাশের হারটা বাড়ানো হয়। কিন্তু তাদের ব্যাপারে যে নিদর্শন যে কষ্টের মধ্যে এই টেকনোক্রেটসরা বিটেক এমটেক পাস করা ছেলে মেয়েরা তারা কেন সমগ্র শিক্ষার আওতায় আসবেন? Why they will be subject to a contractor together, manpower supply করা আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে? এই ব্যাপারটা আমি প্রশ্ন করেছিলাম, এটা কাণ্ড হয়ে গেছে। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো এই ব্যাপার জন্য ওনারা সিদ্ধান্ত গ্রহণ করেন। মানুষের স্বার্থে কথা বলতে এসেছি, মানুষের স্বার্থে কথা বলতে। আর একটা ব্যাপার হচ্ছে শিক্ষা দপ্তরটা মানে প্র্যাকটিক্যালি স্যার এতগুলো দপ্তর যদি কেউ নিয়ে বসে থেকে সাবেক তার ব্রেন গুলো ঠিক থাকবে না, আর অফিসার রিপোর্ট করতে হবে। শিক্ষা দপ্তর, স্কুল এডুকেশন দপ্তর, ফিজিক্যাল এডুকেশন, এখানে তারা 5 মাস ধরে অফার জমা দিয়েছে, 5 মাস ধরে বসে রয়েছে জয়েনিং লেটার কবে আসে। 5 months has elapsed, লাস্ট নভেম্বর 2025 নভেম্বর তারা অফার জমা দিয়েছে। কিন্তু প্রথমবার আপনি খেয়াল রাখবেন, একটু অন্তত আলোচনা করবেন যে কেন তাদেরকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। Does it speak well of this department? সব অফিসার গ্রাস করে বসে রয়েছে, আমরা নির্ভরশীল সরকার হয়ে গেছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এখানে মিনিস্টার সাহেব ওই যারা সমগ্র শিক্ষায় যাদেরকে হাইকোর্টে অর্ডার দেওয়া হলে জিএসএলপি ফাইল করা হয়েছিল, একটা মিসলিডিং একটা তথ্য এখানে দেওয়া হয়েছে, যেটা আমি কালেকশন করতে চাই। 2021 সালের সরকার কর্তৃক গৃহীত নীতির বিরুদ্ধে সর্বশিক্ষার শিক্ষকরা উচ্চ আদালতে যায়। 16 জুলাই 2024 শিক্ষকদের উচ্চ আদালত এই মামলায় জয়লাভ করে। উক্ত মামলার রায়ে মাননীয় উচ্চ আদালত নির্দেশ দেয় 29/7/2011 তারিখ পূর্বে যে সকল শিক্ষকরা নিযুক্তি পেয়েছে এবং যে সকল শিক্ষকরা নিযুক্তি নির্দেশিকা উক্ত তারিখের পূর্বে হয়েছে তাদের নিয়মিত করতে। টেটের প্রয়োজনীয়তা নাই, সেটাকে বলেছিল না যে কয়েকজন টেট পাস করেছে তাদেরকে আমরা রেগুলার করেছি। সেই মামলা শিক্ষকদের কয়েক মাস পর সরকার পাল্টা শিক্ষকদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এসএলপি দাখিল করে। এখানে এনসিটি 2010 23 আগস্টের পরে চালু হয়। সর্বশিক্ষা শিক্ষকদের নিযুক্তি এনসিটি 2001 এর গাইডলাইন অনুসারে হয় যে সমগ্র শিক্ষার শিক্ষক। এমএচআরটি পরবর্তী সময়ে 29/7/2011 পর্যন্ত সারা দেশে টেট ছাড়বে
অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইন যে তাদেরকে টেট পাস করলেই তাদেরকে রেগুলারাইজ করা হবে। আমি অনুরোধ করবো, এখন তো লিডার অফ দ্য হাউস নেই, সিনিয়র মন্ত্রী রতনবাবু আছেন, হাউসে তো কোরামই নাই, হাউসে এখন যে চলছে হাউসে তো কোরামই নেই। যাই হোক, এটা আপনি ভালো বলতে পারবেন, বলে দেখুন, আমি তো এক চোখে যা দেখতাম কোরাম নেই। যাই হোক স্যার, এই রামসা টিচার 209 জন টিচার, এরা ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 পড়ায়, তাদের রেগুলারাইজের ব্যাপারে কোনো সরকার, এই সরকার কোনো মাথা ব্যথা কোনো উদ্যোগ গ্রহণ করতে আমরা দেখছি না। অ্যাকচুয়ালি সরকারটা না কর্মচারীদের পক্ষে না বেকারদের পক্ষে, অন্তত তাদের কার্যকলাপ আমরা বুঝি না। আপনি একটা তালিকা দিয়েছেন, কিন্তু আছেন এখানে অন দ্য পাইপলাইনের মধ্যে আছে, পাইপলাইনের মধ্যে আছে। ফায়ার ব্রিগেডের রিক্রুটমেন্ট 2022-এর 329 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার। প্রথম রিটার্ন এক্সাম 2023-এ হয়, তারপর ক্যান্সেল হয় 25-এ, এবং আবার ডিসেম্বর 25-এ হয়। এখন অব্দি রেজাল্ট পাবলিশ হচ্ছে না, আজকে মার্চে 2026, প্রক্রিয়া চলছে 2022 থেকে। কনস্টেবলের ব্যাপারে উপকল্প আলোচনা করেছে। এতগুলো কনস্টেবল, 916 জন কনস্টেবল ত্রিপুরা পুলিশে মে 2025-এ অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, মানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট হবে, কিন্তু ফার্দার প্রসেস এখন স্টার্টই হয়নি। জেল পুলিশ 2022-এ 249 জন পোস্টের জন্য জেল ওয়ার্ডেন মেল, শুধু ফিজিক্যাল টেস্ট হয়েছে, রিটেন হয়। স্পেশাল এক্সিকিউটিভ 2022 থেকে অপেক্ষা করছে। শুনলাম, সেদিনকেও বললাম যে এটা ক্যান্সেলের পথে, ক্যান্সেলের নোটিফিকেশন হয়তো বেরোবে। এটা আপনি পাইপলাইনের মধ্যে 13,000 পাইপলাইনের গল্পটা শুনিয়েছিলেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলোচনা হয়েছে 201টি পোস্টের জন্য, এটা স্টিল পেন্ডিং। প্রায় 2,500 পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ NLDC 2025-এর ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু রিক্রুটমেন্টের প্রক্রিয়া এখনো চালু হয়নি। এতগুলো পোস্ট, TCS TPS এর অ্যাডভার্টাইজমেন্ট 22-এর পর হয়নি। ত্রিপুরা ফরেস্ট সার্ভিস 19-20 পরে আর হয়নি TPSC দ্বারা। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস 2020-এর পরে আর হয়নি। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসের মার্চ 2021-এর পরে আর হয়নি। ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2022-এর পরে আর হয়নি। GRBT ফর গ্রুপ সি আর গ্রুপ ডি 2020 পরে হয়নি। অডিটর 104, ফরেস্টার 140, আমিনদার 100, তহসিলদার 100, এগুলো কবে অ্যাডভার্টাইজমেন্ট হবে? ক্যাবিনেট সিদ্ধান্ত বহু আগে হয়ে রয়েছে। আমি দেখলাম সেদিনকে একটা অ্যাডভার্টাইজমেন্ট, এতগুলো পোস্ট দিয়ে বসে যে TPC বললাম, একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, একটা বেরিয়েছে ফর ওয়ান পোস্ট, মার্চের 18 তারিখ 2026। একটা পোস্টের জন্য, এসটি রিজার্ভ একটা পোস্টের জন্য, সিঙ্গেল পোস্টের জন্য একটা রিক্রুটমেন্ট হয়েছে এতদিনের মধ্যে।
তো এগুলো তো বেকারদের সাথে রসিকতার মতো। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই যে আমি প্রথমে বলছি, আমরা নির্ভর সরকার তার নমুনা। মানুষ যখন, বেকাররা যখন সামান্য সামান্য টাকার জন্য রেগুলার হতে পারছে না, টাকা ডোয়াই দিচ্ছেন, ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট বলা হচ্ছে অ্যাসেম্বলিতে। এখানে আমাদের এই পাশেই একটা লেফিশ বাংলো বানানো হচ্ছে ফর দ্য চিফ সেক্রেটারি। 2 একর জমির মধ্যে 15 কোটি টাকা ব্যয় করে। Extravagant details including lighting for the drawing room workplace 40 lakhs. Hyderabad থেকে 2 জন ইঞ্জিনিয়ার exclusively for this work has been assigned. দ্রুততার সঙ্গে কাজ চলে যাচ্ছে। সিমিলারলি 13টি বাংলো এই চিফ সেক্রেটারি প্লটের সাথেই 13টি বাংলো কনস্ট্রাকশন হচ্ছে 2 একর জমির মধ্যে ফর সেক্রেটারিজ শুধু 15 মিনিট উইথ মডার্ন এমিনিটিস। 50 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, একটু শর্ট করুন। 15 মিনিট হয়েছে, শর্ট করুন। হয়নি, দেখেন আমি তো দেখি, আমি লিখে রেখেছি তো, টিভির মধ্যে একটু দেখতেছে। আমি লিখে রেখেছি তো। যাই হোক, এখন কি বলবো না না বললে ভালো হবে? নেন, বলেন, কিন্তু সময়টা উন্নত রাখবেন। আর অনেক আছে, আজকে 7টা বেজে যাবে, টাইমটা বাড়িয়ে নিয়েছি তো, যতক্ষণ চলবে চলবে, কি আছে। এই যে আমাদের স্টেট গেস্ট হাউস, লজ্জা লাগে না? আমাদের ভাইস প্রেসিডেন্ট তাই মন্ত্রিসভা ডিনার দিতে পারে না, রাজভবনে ডিনার দেয়। কনস্টিটিউশনাল বডি ডিনার দেয়, চিফ মিনিস্টার ডিনার দেওয়া, গভর্নর ডিনার দেওয়া এক না, এলিগা দেয় না। Go and visit the banquet hall, এটাকে মডিফাই করছে, নাচ গান, এটা বারের মতো। খবরের কাগজও পাইতেছে, আপনার নিশ্চয়ই দেখলাম, আমি নিজেকে চাক্ষুষ করে রেখেছি, ছবিও পাইতেছে পত্রিকা। तो ये तो ऑफिसर राज चल रहा है ना। Not only this, একটা সোসাইটি, গভর্নমেন্ট অফিসার্স হাউজিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, ডিএম এর কাছে প্রেয়ার করছে, রিকুইজিশন ফর অ্যালটমেন্ট অফ ল্যান্ড মেজারিং 10 acres which is located beside the railway line situated at Uttar Champamora Moja of Uttar Champamora Tike, Ranibajar Revenue, under Ranibajar Revenue Circle of Jilania Subdivision. সেখানে তাদের একটা ক্লাবটা হইব, ক্লাব হইব, পাব হইব, বার হইব, সব হইব। পর্দের জায়গা উচ্চপায় করছে, আবার টাকা দিয়া এখানে তাদের এই অ্যাসোসিয়েশনের জন্য। তো দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। মুখ্যমন্ত্রী সাহেবের বাইরে সাংগঠনিক মেলা, খেলা, আর মেলা তুলে তো মেলা কথা মনে হয়েছে 1 ব্যক্তি, কোন বেসরকারি একটা সংস্থা তাদেরকে আস্তাবল ময়দানে পরীক্ষার আগে জলপুরিয়ার মেলা, টিকিট একটা টোল লাগা মেলার মধ্যে 20 টাকা, জলপুরি দেখতে 150 টাকা। আমি তো আজব, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল কিভাবে পারমিশন দেয়, কারা খুঁজে বের করবেন না আপনারা? সবকিছু মতো হুজুর তো হুজুর, যারা এই সমস্ত খেলামেলা করে তাদের স্পোর্টসের মধ্যে অবাধে তাদের স্পোর্টস চাই, তাদের বাণিজ্য চাই, তাদের সবকিছু চাই। হোয়াট ইজ গোয়িং অন? কিভাবে হবে? রাস্তা এখানে এত বড় ব্যস্ততম রাস্তা, এই
এই নর্থ গেটের সিগন্যাল পার হইতে লাগে প্রায় 15-20-25 মিনিট প্রত্যেকটা দিন। এখানে একটা সন্ধ্যাবেলা যে সময় মেলাটা শুরু হয় বিকালবেলা থেকে আর বয় রাখতে পারে একটা তামসা এখানে। How this government is allowing this nonsense to take place? তাহলে বলতে হয় someone very close to you people, আপনাদের কেউ না কারোর কোনো না কোনো খুব কাছের লোক এই মেলার সাথে জড়িত রয়েছে। বললে তো একটু জানি, আমি বলতে চাই না, মনে আঘাত দিতে চাই না, কারণ লড়াইটা ব্যক্তিগত না, লড়াইটা পার্সোনাল। যদিও এই সমস্ত কথা বললে লড়াইটা মনে হয় কেউ কেউ পার্সোনালি নিয়ে নেয়। আজকে কি বলবো, দুর্ভাগ্য এখানে হচ্ছে পলিটিশিয়ান টু বি ইন দ্য হেল্ম অফ অ্যাফেয়ার্স অত্যন্ত জরুরি। একটা পলিটিশিয়ান যদি হেল্ম অফ অ্যাফেয়ার্সে থাকতো তাহলে জিনিসটা আজকে এই বিল পাস হতো না, যেটা ফার্স্ট আওয়ারের বিল হয়েছে, পাস হয়েছে। গায়ের জোর সংখ্যাগরিষ্ঠতার জোরে আমরা পাস করে নিলে এত কিছু ফ্লপ থাকা সত্ত্বেও রাজ্যের মানুষের মঙ্গলার্থে আপনারা কাজ করছেন। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি অলওয়েজ গেটস দ্য প্রায়োরিটি। এই জায়গায় আমার খুব কষ্ট হয়। আমি বললাম যে এই রাজ্যের ছেলে মেয়েরা কোথায় যাবে আপনারা জানেন স্যার। আমি কথা বলেছি, আমি বেশি বলবো না। একটা কমিটি হয়েছে, কি ওই যে একটা শান্তিনিকেতন হাসপাতাল ফি স্ট্রাকচার কি হইব, 20 মিনিট হয়ে গেছে। ওই যে আমাদের স্বপন দাস, কিরণ গীতে সাহেব, মেম্বার কাউন্সিল কিরণ গীতে সাহেব, একটা মিটিং ডাকে না, একটা মিটিং ডাকে না, ফি স্ট্রাকচারটা কি হইব। ত্রিপুরার জন্য তো এখানে বলা আছে যে কম টাকা অ্যাডমিশন, আপনি খোঁজ নিয়ে দেখেন না। আমি জানি, আমি বলতে চাই না where to whom this is extortion of money, এটা কে শেয়ার হোল্ডার, আমি কিছু বুঝি। এই যে এখানে এটা জানেননি স্যার, এই যে বিভিন্ন বেসরকারি করতেছে না একটা স্যার আমাদের টাকা ফার্মাসি কলেজ বি ফার্মা পর্ব 9 লক্ষ টাকা দাম লাগে। সময়টা বাজেট সময়ের দিকে আমি তো কইছি যে আমি বাজেট নিয়ে না, আমি আমার যে কোশ্চেন গুলো টার্নটা হচ্ছে সে নিয়ে আলোচনা করব। আপনি কই আসলে আপনি কই যায়া আবার মাইক্রোসফটের জায়গা আপনার বেলা একটা পয়েন্ট আমি জানি না কি হয়েছে। আপনি out of frustration you always disturb me out of frustration. এরকম কথা এরকম করবেন না প্লিজ। I'm serious sir. I have অতীতটা ভুলবেন না। আমি স্যার আমি বেশি বলবো না, বলে 20 মিনিটও বেশি বলবো না। বাজেট পাস হবে, বাজেটের মানুষের কথা বলতেছে। আমি বাজেটের অন্যান্য বাজেট বক্তব্য রাখেন, বাজেটের বক্তব্য রাখেন আমার শরীরও ভালো না। তারপরে আমি বলছি এখানে আমার প্রশ্নগুলো আমি যা সরকারের করে চলে এনেছি, কিন্তু তারা এমন ভাবে অন্য কাজে লিপ্ত, এই মানুষদের স্বার্থনিক ভাববার সময়ই তাদের নাই, সময়ই তাদের। এখন ইলেকশনে একটা পর একটা ইলেকশনের ব্যস্ত তারপরে ওই কুইট প্রো কথা ভাববো যে কেমনে আমার একটু হয় আমদানি হয়, এটা সব ভাববো। ভাবতে তো আসলে ভাববার মানে যে সময় তো নাই। কাজী রতন বাবু আপনি সিনিয়র ম্যান, কনক্লুশন করেন। মুখ্যমন্ত্রী বলছে আপনি আসলে তাহলে একটু ডিসকাস করে নিতে পারতাম। না এসে আপনি যেটা বলছো তো মাননীয় মুখ্যমন্ত্রী অফারই করছে না, অফার তো না, মুখ্যমন্ত্রী তো জানে, মুখ্যমন্ত্রী সবটা জিনিস জানে। কিন্তু আমি তো একটা কথা সভাবেলা কইছি। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। আমি একটা কথা সভাবেলা ওনাকে বলেছি, he knows pros and cons because he came to my, when he got the message he came to my MLA hostel, but I refused everything. Because I am not here to rob the wealth of my state. I am here to not lead a lavish life at the cost of the people. I am here to discharge my duties for which I am being sent over here. ঠিক আছে He knows what I was offered. He knows. The first day when I met him after taking his home, he told me many things. I don't want to go into that. পার্সোনাল কথা পরে বাড়ি যাই। না কই না। ঠিক আছে, অসুস্থ মানুষ
সমস্যা হয়ে যাবে। আমি শতবার জানাই না এই ব্যাপারে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। এখন বাজেটের উপর বক্তব্য রাখবেন মানে এমএলএ সামল চক্রবর্তী জি। এটা তাহলে তখন ফাইন্যান্স মিনিস্টার এসে যায়। ঠিক আছে, তাহলে সুনীল সরকার ডিপেন্ড নেই কোনো, হ্যাঁ তুমি ডিপেন্ড নেই, না হলে চলবে তো। না না একটু কমছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 16 মার্চ 2026 এবং 27 অর্থবর্ষে মাননীয় অর্থমন্ত্রী 34,212 কোটি 31 লক্ষ টাকার বাজেট পেশ করেছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি, কিন্তু বাস্তবতার সঙ্গে কাজের তেমন কোনো সঙ্গতি খুঁজে পাচ্ছি না। খুবই কষ্টসাধ্য ব্যাপার বলে আমি মনে করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেশ কিছু কথা বলা হয়েছে। বাস্তব কিন্তু অন্য কথা বলে। বিশেষ করে এই রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, বিশেষ করে রোগী এবং তার পরিজনেরা চিকিৎসার সঠিক পরিষেবা যখন পায় না বা পরিষেবা থেকে যখন বঞ্চিত হয়, অনেক সময় দেখা যায় রোগীর মৃত্যু ঘটে। মাঝে মধ্যে ডাক্তার এবং রোগীদের মধ্যে একটা বাদ বিতণ্ডা তৈরি হয়, সেই ক্ষেত্রে পুলিশ এসেও সেই জায়গার মধ্যে হস্তক্ষেপ করতে হয়। এগুলি প্রায় সময় খবরের কাগজে আসে। আমরা লক্ষ্য করছি এই রাজ্যে বিশ্বমানের চিকিৎসা পরিষেবার কথা বারবার বলা হচ্ছে। আমাদের মধ্যে যখন কেউ অসুস্থ হয়, আমরা দেখছি সুদীপ্তি ধরে নিয়ে যেতে হবে কি না, আমরা দেখছি বলেন আসে করবে, হেল্প করবে। আমরা দেখছি সেই জায়গার মধ্যে আমরাই সেই রেফারেল যে হাসপাতাল তার প্রতি ভরসা রাখতে পারি না। আমাদেরকে বহিরাজ্যে চিকিৎসার পরিষেবার দ্বারস্থ হতে হচ্ছে। অনেক সময় আমরা জীবিতে যখন কোনো রোগী আমরা দেখতে যাই বা আমাদের কাছে অনেক সময় রোগীর আত্মীয় স্বজনরা ফোন করে, স্যার আমার রোগীর অবস্থা খুব খারাপ, আমার একটা আইসিইউ বেডের ব্যবস্থা করে দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন রাখছি, আমাদের প্রধান রেফারেল যে হাসপাতাল তার মধ্যে মেডিসিন বিভাগে আরো আইসিইউ ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করছি। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি চিকিৎসক আরো বেশি পরিমাণে সেই জায়গার মধ্যে নিয়োগ করা দরকার। তার পাশাপাশি যেমন নার্সের দরকার, যেমন আমাদের টেকনিশিয়ান, পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতিরও দরকার। তাহলে আমাদের কথা এবং কাজের সঙ্গে সঙ্গতি আমরা খুঁজে পাবো বলে মনে করি। আমরা এই সময় লক্ষ্য করেছি আমাদের যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য পঞ্চায়েতে জিআরএস এবং সমগ্র শিক্ষক যারা আছেন তারা শিক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তোলার জন্য এবং মজবুত করার জন্য প্রতিনিয়ত শ্রম দিয়ে থাকেন, কিন্তু সেই জায়গার মধ্যে দেখছি তারা সমকাজে সম বেতন পাচ্ছেন না, কিন্তু সময় মতো
তারা সেই জায়গার মধ্যে সেই 1 তারিখে যে তাদের বেতন পাওয়ার কথা সেটাও তারা সময় মতো অনেক মাসে তারা পায় না। আমি বলছি সেই ক্ষেত্রে সরকারের নজর দেওয়া দরকার। আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যে যারা ছাত্রছাত্রী আছেন এসসি এসটি এবং ওবিসি যারা স্কলারশিপ পাওয়ার কথা, আমাদের সেই কল্যাণ দপ্তরে এসসি ওবিসি এবং এসটি কল্যাণ দপ্তরে গিয়ে তারা প্রতিনিয়ত ডেপুটেশন দিচ্ছেন তাদের স্কলারশিপের টাকা সময় মতো মিটিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমরা আমাদের যে রাজ্যে অনেক ছাত্রছাত্রী আছেন সেই স্কলারশিপের টাকার উপরে তারা আগামী বছরের যে ফি সেটা নির্ভর করে। আমরা দাবি রাখব যে এগুলির প্রতি সরকারের আরো বেশি করে নজর দেওয়া দরকার। এই সময় আমরা লক্ষ্য করছি বিদ্যালয়গুলিতে শিক্ষকরা আক্রান্ত হচ্ছে বহিরাগত কিছু দুষ্কৃতীদের দ্বারা। আমার মনে হয় শিক্ষার মেরুদণ্ড যারা শিক্ষক সে শিক্ষকই যদি বিদ্যালয়ের মধ্যে আক্রান্ত হয় সেটাকে কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। আমার মনে হয় উনার যদি কোনো রকম দোষ ত্রুটি থাকে ডিপার্টমেন্ট আছে দপ্তর আছে সেটা দেখবে, কিন্তু বহিরাগতরা গিয়ে ওই জায়গার মধ্যে হ্যাসেল করা টিচারদেরকে এর চেয়ে মনে অপমানজনক কিছু হতে পারে না। এই বিধানসভার পবিত্র বিধানসভার মধ্যে মনে হয় বেশ কিছু শিক্ষকও আছেন সেটাকে আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। সেই বিষয়গুলি দেখার দরকার বলে আমি মনে করি। এখানে ন্যাশনাল হাইওয়ের কথা উঠে এসেছে, ধন্যবাদ। ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এবং হবে, সারা ত্রিপুরার মধ্যে যোগাযোগ ব্যবস্থার একটা উন্নতি সাধন হবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে লেম্বুচড়া থেকে টিআইটি কলেজ লঙ্কামোড়া বর্ডার গুল চক্কর হয়ে দক্ষিণ দিকে যে আমাদের হাইওয়েটা যাচ্ছে বিগত 1 বছর ধরে সেই রাস্তার কাজ বন্ধ। রাস্তাটাকে কোনো রকমে রাস্তা ক্রস করার জন্য ওভারব্রিজ করে রেখেছেন, কোথাও মাটি ফেলে রেখেছেন। ধান চাষযোগ্য যে জমিগুলি আছে নিচে দিয়ে যাচ্ছেন রাস্তাগুলি, সেই জায়গার মধ্যে যতটুকু জায়গা তারা একোয়ার করেছেন তার চেয়ে বেশি বিস্তীর্ণ জায়গা মাটি ফেলে রেখেছেন এবং জল এদিক থেকে ওইদিকে নিষ্কাশন হতে পারছেন না। এই কাজ বন্ধ হয়ে থাকার ফলে কৃষকরা তাদের কৃষিকাজে বিশালভাবে ব্যাঘাত করছে। এই ক্ষেত্রে আমি মনে করি দপ্তরের সেই জায়গার মধ্যে নজর দেওয়া দরকার এবং সঠিক গুণগত মান বজায় রেখে যাতে কাজগুলি করা হয়। আমরা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে স্বাস্থ্য দপ্তরের যারা আশাকর্মী আছেন সেই আশাকর্মীরা প্রতিনিয়ত আমাদের গ্রামীণ এলাকার স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য তারা যারা আমাদের গর্ভবতী মহিলারা তাদেরকে বাড়ি থেকে হসপিটালে নিয়ে যাওয়া এবং হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসা, সেই ক্ষেত্রে একটা ভালো ভূমিকা তারা পালন করে। কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গার মধ্যে তাদের যে ন্যায্য মজুরি সেটা সঠিক সময়ে পায় না। সেই মজুরির জন্য তারা দেখছে অনেক সময় ধর্ণা দিতে হচ্ছে এবং তাদের মজুরিটাকে আমি আবেদন রাখবো তাদের মজুরিটাকে বৃদ্ধি করা হোক। আরেকটা বিষয়, আমি কালকে বিধানসভায় আমি একটি প্রশ্ন করেছিলাম, আমি সেই উত্তরটি পেয়েছি। আমি আজকে এটা তুলতে চাই, কালকে প্রশ্নটা তোলার সুযোগ পাইনি। বরজলা থেকে বরজলা পঞ্চবটি হয়ে দুর্গাচমনি পর্যন্ত যে রাস্তা সেটা 2022 সালে শুরু হয়েছে, এখনো রাস্তার কাজ শেষ হয়নি। সেই জায়গার মধ্যে আমরা দেখেছি মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আমার বিধানসভা এলাকার মধ্যে যারা যায় এই রাস্তা, আমাদের আগরতলা থেকে এয়ারপোর্ট যে ভিআইপি রোড তার বিকল্প রুট হলো বরজলা হয়ে দুর্গাচমনি যে রোড, সেটাকে এমন অবস্থায় করে রেখেছে, এত বছর হয়ে যাচ্ছে, কাকে সেটাকে ঠিকাদারি দেওয়া হচ্ছে, এখনো কেন হচ্ছে না? আমি মনে করি আরবান ডিপার্টমেন্ট এবং সরকারের এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া দরকার। এত দেরি হচ্ছে কেন সেটাকে শেষ করার জন্য? আরেকটি বিষয় আমি যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, হোমগার্ড এবং এসপিও। আমি দেখছিলাম সেদিন একটা হোমগার্ড কর্মী তার জীবনের
সময় সেটা তার ওই জায়গাতে শ্রম দিয়েছেন। একটা পুলিশ যে কাজ করেন, একটা হোমগার্ড কর্মী সেই কাজই করেন আমরা দেখি, কিন্তু উনি যেদিন রিটায়ারমেন্টে যাবেন উনি কাঁদছেন, ওনার চোখ দিয়ে জল পড়ছেন। উনি বলছেন যে আমি আজকে থেকে রিটায়ারমেন্টে যখন আমি বাড়িতে চলে যাব, আমি যে স্যালারিটা আজকে আমি নিয়ে যাচ্ছি আগামী দিন সেই স্যালারিটাও আমি পাবো না, আমাদের জন্য তো কিছুই রাখেননি। আমি বলছি সেই জায়গার মধ্যে তাদের ব্যাপারে, তাদের যে পেনশন এবং স্যালারির ব্যাপারে সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আমি মনে করি। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সবচেয়ে আমরা যেটাকে মনে করি, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যেমন কৃষির সঙ্গে যেটাকে আমরা রেগা বলেছি, নতুনভাবে আইন প্রণয়ন করে যেটাকে জিরামজি করা হয়েছে, 125 দিনের কাজের ব্যবস্থা রাখা হয়েছে। তৎকালীন সময়ে যে জায়গার মধ্যে আমরা লক্ষ্য করেছি সেটা 90 থেকে 95 দিন হয়েছে, সেটা আপনাদের তত্ত্বে আমরা যেটা দেখলাম গত বছর 45 দিন কাজ হয়েছে। আমি আবেদন রাখবো সেই জায়গার মধ্যে সেটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য সেই ক্ষেত্রে সরকারের চিন্তা ভাবনা করা দরকার। সেই জায়গার মধ্যে আমরা লক্ষ্য করছি গ্রামীণ এলাকার মধ্যে অভাবের কারণে কাজ যখন থাকে না, চুরির সঙ্গে যুক্ত হচ্ছে, সেই বিষয়টা আজকে বিধানসভার মধ্যে আলোচনা হয়েছে। এবং কোনো কোনো জায়গার মধ্যে দেখছি অর্থনৈতিক দুরবস্থার কারণে সন্তান পর্যন্ত বিক্রি করতে হচ্ছে, সেটা আমাদের লজ্জা। সেই ক্ষেত্রে আমি মনে করি আগামী দিন এই আমাদের যে সরকার আছে সেই সরকার সেটাকে মাননীয় স্পিকার স্যার, আমাদের এখানে যারা সিপিআইএম এর বিধায়কগণ আছেন অনেকবারই আজ 2-3 দিনের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মাননীয় বিরোধী দলের নেতা তিনিও বলেছেন এই যে শিশু বিক্রির ঘটনা। দেখুন, এই মেসেজটা যখন সারা দেশে প্রচার হচ্ছে এখানে মাধ্যমে, এটা ঠিক নয়। দেখুন, আমাদের রাজ্যে এরকম একটা ঘটনাও আপনারা ক্লিয়ারিফাই করতে পারবেন না যে শিশু বিক্রি হয়েছে। এটা মিথ্যা প্রচার বারবার যখন আপনারা বলেন না, এটা মানুষ কিভাবে নেবে? দেখুন, আপনি কাগজ দেখালে হবে না। আমি ওই দপ্তরের মন্ত্রী, আমার হাতেও কাগজ আছে, এরকম একটা ঘটনাও নেই যেখানে শিশু বিক্রি হয়েছে। আর শুনুন, এটা ঘটনাগুলো জানতে হবে তো কেন হয়েছে। আপনি পত্রিকার পাতায় আসলো আর এটাকেই শক্তভাবে আপনি বিধানসভা উত্থাপন করবেন, এরকম নয়। শিশু অ্যাডপশন আমাদের দেশে যে নিয়ম রয়েছে সেটা একটু কঠিন। যেহেতু কঠিন নিয়ম, কিছু মানুষ অসৎ উপায়ে সেই বাচ্চা গ্রহণ করার পন্থাটা অবলম্বন করে। এখন পর্যন্ত আমাদের রাজ্যে লাস্ট 5 বছরে 11টা এরকম ঘটনা ঘটেছে। প্রত্যেকটা ঘটনা আমরা ইনকোয়ারি করিয়েছি, সিডব্লিউসি সহ প্রত্যেকটা রিকভারি হয়েছে, প্রত্যেকটা আমাদের শিশু দিয়ে আছে। এরকম একটা ঘটনাও নেই যেখানে শিশু বিক্রি হয়েছে। এরকম অসত্য যখন আপনারা মাইকের সামনে দাঁড়িয়ে বারবার বিধানসভায় বলবেন, এটা সুন্দর দেখায় না। এর জন্য আমি দাঁড়িয়ে বললাম, এটা অনেকবার বলেছেন আপনারা, সবাই বলেন, বারবার কথাটা বারবার রিপিট করেন। মাননীয় বিরোধী দলের নেতা উনিও অনেকবার বলছেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনারা বিধানসভায় কোয়েশ্চন এনেছেন, এটা রিজেক্ট হয়েছে, এটার উত্তরটা আমার কাছে রয়েছে। আপনারা কোয়েশ্চন এনেছিলেন, দরকার হলে সেই তথ্যটা নিয়ে যাবে, আমি দিয়ে দেবো, প্রেজেন্ট করবো, যেহেতু এনেছিলেন আপনারা। এটা অসত্য বলবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, বিষয়টা হলো এটা আমার মন করা বানানোর কথা নয়, সেটা তথ্যভিত্তিক কথাই বলা হয়েছে। পত্রিকায় এসছে, উনার জবানবন্দি পত্রিকায় যেটা আছে এটা সমস্ত সত্য এরকম নয়। যাই হোক, পত্রিকার কথা আমি সেটাকে বলবো। ঠিক আছে, সেই জায়গা একটু সেই জায়গার মধ্যে এই বিষয়গুলি একটু লক্ষ্য রাখা দরকার বলে আমি মনে করি। আমি যে বিষয়টা বলতে চাই, 2018 সালে এই রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পরে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের বর্ডার গুলচক্কর এলাকায় গুলচক্কর এলাকায় লাইট হাউস করা হবে, 1000 পরিবারের বসবাসের ব্যবস্থা সেই জায়গার মধ্যে করা হবে, 7টি টাওয়ার নির্মাণ করা হবে এবং 1 বছরের মধ্যে সেই টাওয়ারগুলি তৈরি করা হবে। কিন্তু সেটা উনি বলেছিলেন যে এই রাজ্যে সেটা ইতিহাস হবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি কালকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, সেই জায়গার মধ্যে একটা টাওয়ার শুধু তৈরি হয়েছে 30 জুন 2026, সেটা শেষ হবে। আর 6টি টাওয়ার
সেই জায়গার মধ্যে পেন্ডিং আছে, পর্যায়ক্রমে হবে। আমি বলছি যারা ওই অ্যাপয়েন্টমেন্টগুলি পাওয়ার জন্য, ঘরগুলি পাওয়ার জন্য টাকা দিয়ে রেখেছেন, তারা বারবার আরবান ডিপার্টমেন্টের কাছে যাচ্ছেন, ডেপুটেশন দিচ্ছেন, কিন্তু তারা কোনো সদুত্তর পাচ্ছেন না। আমি প্রশ্ন রাখতে চাই, বিষয়টা হলো এটা সরকার দেখবে এই যে পরিবারগুলি টাকা দিয়ে রেখেছেন তাদের গৃহপ্রবেশ কখন হবে সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন। আমি তাদের গৃহপ্রবেশটা তাড়াতাড়ি হোক। আমি সেটা চাই। পরিশেষে আমি যে কথাটা বলে, মাননীয় স্পিকার স্যার, পরিশেষে আমি যে কথাটা বলে আমি শেষ করব, যে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি যে কথাটা বলছি এই হাউসে, আমি নিজেও একজন 10,323 আমাদের পরিষদীয় দলের নেতাও বলেছিলেন সেদিন, আপনারা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকার ক্ষমতায় আসলে 10,323 জন্য কিছু একটা করবেন। আপনারা এখন পর্যন্ত সেই জায়গার মধ্যে কিছু করেননি। আমি বলছি তো সেই জায়গার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করেছিলেন, সেই রিপোর্টটা পেশ করেননি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো বিনয়ের সঙ্গে সেই রিপোর্টটা পেশ করে তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করার জন্য। এখন অব্দি 227 জন শিক্ষক ঠিক আছে, ঠিক আছে। মৃত্যু হয়েছে এবং অনেকে সমাপ্ত করেন, এখনো সমাপ্ত করেন। মৃত্যুর পথযাত্রী হয়ে বসে আছেন। তাদের জন্য একটা বিকল্প চিন্তা ভাবনা করার জন্য আমি সমাপ্ত আপনাদের করেন। কাছে অনুরোধ রাখছি। সমাপ্ত করুন। ঠিক আছে, আমি এই কথাগুলি বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন পান্ডাংশুজি। আমরা এরপর স্পিকার স্যার TTADC में हाई मनी बात। Let me start from TTADC. I have not chosen much, but 8 to 9 departments. Sir, when we talk about Tripura Tribal Areas Autonomous District Council and the fund flow of TTADC, sir, it should be about the rights of land, forest rights, cultural rights, and more power to autonomy. But sir, anyone in TTADC can walk in and claim a place. Sir, it is a concern now. People from general areas are coming to TTADC, and it's not the duty of ours only to protect the 6th schedule, to protect the district council, but it is also the duty of the majority to protect the minority, sir. So I will request our Honorable Chief Minister and all the Council of Ministers to kindly look into the matter, to kindly scrutinize the population and save our TTADC. Sir, TTADC is given fund through state, and from the last financial year 156 crore is still pending. If the fund flow is little bit slow, it creates so much of inconvenience for the staff as well as the administration, sir. Sir, the revenue and finance department. Sir, we all know the connectivity of our state Tripura and also the logistical concern in the geographical isolation. This is the reason big investors are not stepping into our state, big industrialists are not coming. In this case, sir, if we don't utilize our state resources, our state economy will be dead, sir, because the loan will be rising, and if we don't use the state resources, if we don't utilize the proper way of the cultivation of rubber, the cultivation of bamboo and other agricultural things, sir, our economy will surely fall someday. That's why I will request that our rubber price will be raised, and also the other raw materials which is cultivated in our state Tripura. Sir, let me talk about PWD. I am very much thankful to PWD department, R&D especially. They have given me roads
They have been fulfilling the demands of people. And the gap of giving bridges is still there. I require 16 to 17 bridges. It's been already 3 years I've been proposing. Very few I've got 1 or 2. But I need around 15 to 16. I've given to Chief Engineer, I've given to DM, RD Executive, PWD Executive. Sir, due to shortage of bridges in villages, what happens? Student cannot go to school during rainy season. So the problem stays for around 6 to 7 months. So in PWD, I need more bridges, and I hope this budget, in the next budget, the requirement of bridge will be fulfilled. Sir, tribal welfare also. I have got hostels. I have received hostels in my constituency. I would like to thank the tribal welfare minister. I have been provided with hostel in wherever required. But sir, when we come to scholarship, every year there is a hue and cry for scholarship. There is an issue. Every year there is new issues developing for scholarships. So I will request our Honorable Tribal Welfare Minister to create a mechanism so that it is, so that the student doesn't face problem in scholarship. There is problem in scholarship every year. Every year there is deputation, every year there is blockade. So these things should answer. We should create a mechanism, create a system beforehand, before the admission starts, before the student give their fees. And sir, Koborok and other minority language. Due to political differences and the ego of the leaders, the common people always suffer, sir. We are very proud of our indigenous language. We are very proud of our identity. We are very proud of our tradition and culture. But sir, why should we politicize everywhere? Why should we politicize about the education system? So students should be given the chance. They should be given chance to write. They should be given chance to choose. Even the education policy also says that mother tongue should be given importance. Sir, script no te ya mo sana mo sungo. Chini jara chalai do, chini jara rung sungni domai do. Borok script ni choose khaina ni, borok ni language choose khaina ni, borok ni adhikar kongthum. Let there be Bengali, let there be English, let there be Hindi. No problem, sir. But let's not politicize and let's not too much stress this with the life of students, sir. And I know our Chief Minister have a big heart. He will do something for the script, and there will be option to write Koborok with the choice of students. Sir, here in the house, many members have spoken about Jal Jeevan Mission, about the water scarcity, about the successful Jal Jeevan Mission in urban areas, semi-urban areas. But sir, I come from Dhalai district, from Longtrai Valley, and the significant success which we say in Jal Jeevan Mission, 86%, I will say it's just a mind-boggling number, sir. I can tell you why. The irregularities of Jal Jeevan Mission had led the state to pay a fine. And the report submitted in Jal Jeevan Mission, WQMIS, is purely based on statistics and not practical, sir. Enough equipments, we don't have the enough equipments to test, be it bacterial tests, be it iron test, or be it any other test. So, deep tube well test, small bore deep tube well test. Our BIS standard of failure, sir. It is also failing as per the BIS standard because we don't have enough equipments. And whatever the data is reported to
to the website. I say that's why it's mind-boggling number, sir. There is a guideline in JJM that fixed population is required for deep tube well. But sir, in hilly areas, in rural areas, hatung hatai hai jagawo concentrated population kiri nung ajagawo ke tang matai, you have to install small bore deep tube well, which is not durable at all, and the maintenance is high. And we all know that we don't have sufficient staff in DWS. Anis high subdivision. I have such a big subdivision, 31 pieces. Here, 1 JE, 3 JE and 1 assistant engineer is controlling over the big subdivision. Sir, also, I have a crisis in the public concern raised by department reply 2 years in JJM running. So this is the reason my area and other part of the state where the water scarcity is, this is the common reason, that shortage of staff, and I can say that it's a failure of Jal Jeevan Mission. Because sir, whatever it is projected, that is not applicable in our state. This is the reason people will suffer more. Rainwater harvesting, surface water harvesting, all problem state to be implement some type of problem face. So, sir, this is the reason I am also requesting the Honorable Chief Minister to give me one divisional office as well as one subdivision office with proper staff. Then long revenue will be saved from water scarcity. Because in next 10-15 years, we will face lots of road blockades. We will face lots of problems within the areas. Sir, I want to talk about education. In education, we are taking 2 steps forward and 1 step backward. Let me tell you why I am saying 1 step backward. Sir, we have to focus on elementary educations. We have to focus on elementary educations, and any state is known by the importance of education and healthcare. Sir, 345 schools with 1 single teacher, that is also in ADC areas, in elementary schools. This is also an example that we have to focus more on education. Because our teachers are already qualified, but they are still in contractual, and especially the shortage of teachers, sir. We need more recruitments. Because of the shortage of teachers, our school is not running fine. And I want to tell another important thing is that schools should be clubbed. I agree that TTAGC schools, that students are less. Students are less in schools. So let the school be clubbed. Let there be more residential schools, let there be more hostels, so that the education system rise and grows. Sir, when we talk about the regularization of teachers, I met RMSA teachers, sir. RMSA teachers, those are postgraduate, they are getting salary less than the graduate teachers. So all these things should be rectified properly. They should be given respectful pay. They should be given a dignified pay. And not only RMSA teachers, all the other staff, those who are teaching and non-teaching under SSA, the computer teachers, they should also be put in mind when the budget is developed. And about the healthcare, sir, I was asked to talk about the recruitment of physiotherapists, Ayurvedic doctors, and more dentists and nurses, and also regularize the NHM staff, Anganwadi workers, and other contractuals, those who are working in the front line. So, sir,
as a youth, if I don't talk about drugs, it will be unfair. I just want to tell the department who are monitoring under the drugs and the activities which is happening in all over the state. Sir, due to drugs, HIV is increasing day by day. Because of drugs, our student, our future generation are going backward. I don't know what kind of intelligence do our state have, but the buyers, those who are addicts, they know where people sell drugs, where they can buy drugs. But our local IBs, local intelligence, I don't know why they don't report or why they don't intervene in that matter, or are they threatened, or is it politically supported business? Drugs should be very much monitored in all the subdivisions, in all the police stations, sir. We don't have the exact numbers also. We don't have the exact number of HIV cases also, because it is not documented. They are not coming. So there, I believe that building rehabilitation centers will not only be enough to stop the... Conclude, Ambassador. Sir, important topic now, Sawi Nampariwan, Tambi Kai, drugs, kaisa very sensitive issue now, or how to say, unfair, Chini Borok Nibake, Tambi Kai Chini Borok se, was a lot of Sir, so I will request the police department in all subdivision, in each subdivision, to be very strict in terms of drugs. If we as a whole community come and rise for stopping drugs, then we can do it. It's just that we need to be together, we need to collaborate and work. Sir, last but not the least, I want to talk about the police department as it comes under Honorable Chief Minister. Sir, police quarters are very much in a bad shape. It's dilapidated condition. Police quarters, especially the quarters where police constables and other ranking staffs are staying. Okay, the inspector, sub-inspector level, they are getting a good quarter. It's very good and nice. They deserve that. But we should think about the constables also. I'm talking about my subdivision, Monu. The condition is so worse that a very normal person will not be able to stay there. They are brave enough, that is why they are staying in those kind of quarters, sir. Please conclude, please. Sir, I will conclude in one last line. The SLP case of police department, sir. I think just very few employees are facing this SLP in the police department. I will request our Honorable Chief Minister to withdraw the SLP of police and kindly give them the respectful pay. I think they are inspectors and sub-inspector, if I'm not wrong. Sir. And also, I want to talk about the SPOs. SPOs are also not less in duty, sir. They have been doing the duties like regular police constables. But I think they are also 17 minutes over. Yes, sir. I think they are also below the minimum pay wage, and I think it should be increased. Thank you very much. Thank you, sir. ধন্যবাদ, থ্যাংক ইউ বলুন। এখন বাজেটের উপর আলোচনা করার জন্য অনারেবল মিনিস্টার ফাইন্যান্স প্রণব সিং রায়জিকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহোদয়, গত 16 মার্চ সালে অর্থবর্ষে আমরা রাজ্যের বাজেট পেশ করেছি। 5 বাজেটের উপরে যেখানে আমাদের এই সদনের সদস্যরা তারা
বাজেট উপর বিভিন্নভাবে আলোচনা করেছেন এবং যারা যেভাবে বাজেটকে মনে করেছেন তারা সেভাবে বাজেটের উপরে আলোচনা রেখেছেন। কিন্তু আমরা কিসের উপর বাজেট করেছি সেগুলো আমি বাজেট পেশের সময় দীর্ঘক্ষণ সময় নিয়েছি। আমরা রানিং ইয়ার 2025-26-এর মধ্যে যে সমস্ত বাজেটের প্রভিশন রাখা হয়েছিল সেই সমস্ত যে বিশেষ বিশেষ, সবটা নয়, বিশেষ বিশেষ কাজগুলো সেগুলো আমি পরিষ্কার উল্লেখ করেছি কাজের পজিশন সম্পর্কে। কারণ তাই শোনা যায় যে আমরা টাকা খরচ করতে পারছি না, টাকা ফেরত যাচ্ছে। স্বাভাবিকভাবে সকলের অবগতির জন্য সে বাজেটের অন্যান্য বাড়তে দীর্ঘ সময় হয়েছে, কারণ বারবার বাইরে বাইরে বলা সেটা যাতে কেউ না বলতে পারে। এবং 26-27 আমরা কতটুকু বাজেট আমরা ডেভেলপমেন্টে রাখতে পেরেছি সেটা আমরা রেখেছি। যাই হোক, সবাই বড় বক্তব্য রেখেছে। ভেবেছিলাম যে আমার এই সম্পর্কে যেহেতু বলেছি আর বলার দরকার নেই, কিন্তু গতকাল লিডার অফ অপোজিশন দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিটের উপরে উনি বাজেটের উপরে বক্তব্য রেখেছেন এবং এছাড়াও অন্যান্য যেমন মাননীয় গোপাল মহাশয় রেখেছেন, আরো অনেকে রেখেছেন, আজকের দিনে অনেকে রেখেছেন। তো এমন কতগুলো সম্পর্কে বলেছেন যে প্রথমে বলি যে আমরা বাজেটে রাজ্যের, দেশের, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে এই বাজেটের সঙ্গে আমি ভূয়সী প্রশংসা করেছি বলে এলওপি সাহেব উনি বলেছেন, ভালো করে বলেছেন। আমি তো ভেবেছিলাম উনি, যাই হোক, আগের দিন শুনেছি দিশাহীন, অন্তঃসার শূন্য, বিভিন্ন রকম মন্তব্য সংবাদপত্রের মধ্যে আমরা দেখেছি। তো এটা উনি বলেছেন, ঠিক আছে, কিন্তু তারপর থেকে ক্রমান্বয়ে যে বাজেটের উপরে যেভাবে উনি বক্তব্য রেখেছেন তখন আমি বুঝতে পেরেছি সেটা তো প্রশংসা নয়, সেটা তো সমালোচনা। এবং স্বাভাবিকভাবে উনি ওনাকে যা বলতে চাই, বাজেট ওনার ভালো না লাগলে ওনারা না বলবেন, সেটা ওনাদের বক্তব্য। আর আমি যাব গত 8 বছরে উপরে আমরা আজকে এই বিধানসভায় আমরা সরকার এসেছি। প্রথম 5 বছর আমাদের রাজ্যের তৎকালীন মাননীয় আমাদের ডেপুটি চিফ মিনিস্টার, আমাদের দেশুদা বর্মা মহোদয়, উনি ফিনান্স মিনিস্টার ছিলেন। উনি বলেছেন এরপরে গত 4টি বছরের বাজেট আমি করার সুযোগ আমাকে হয়েছে। এই যাবৎ কখনো শুনিনি যে রাজ্যের বাজেটকে প্রশংসা করে কিছু বলা। তাদের সময় বাজেট 15,000 কোটির সীমাবদ্ধতা ছিল। প্রত্যেক বছর আমরা বাজেটের ফিগার ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এই বছর যে 34,000, আজকে 34,000 আমরা 212.31 কোটি টাকার বাজেট পেশ করছি। রাজ্যে কোথাও কর চাপানো হয়নি, রাজ্যের নিজস্ব সোর্স ট্যাক্স লিমিটেড। তো টাকাটা কোথা থেকে পাচ্ছে? প্রশ্নবোধক চিহ্ন। এবং সেখানে আমি দেখেছি উনি এটাকে মানে বলার মধ্যে ওনার এই ছিল যে এটা বোধহয় এটা কল্পিত, মানে বিশ্বাসযোগ্য নয়, ঠিক এরকমই উনি
মন্তব্য রেখেছেন বাজেটটার এই ফিগারের উপরে। বাজেট বাড়াতে পেরেছি বিভিন্ন কারণ। দেশের দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই নর্থ ইস্টার্ন স্টেটগুলোর সঙ্গে যেভাবে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন সারা ভারতবর্ষের সঙ্গে, এটা আমাদের রাজ্য তার মধ্যে একটা অংশ। আজকে ওনার সেই জায়গায় ওনার এই সমর্থন, আমাদের সহযোগিতা, রাজ্যের উন্নয়ন যেভাবে বেড়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা রাজ্য কেন্দ্রীয় সরকার একদম বিভিন্ন স্কিমে বিভিন্ন জাতি এবং একদম গ্রাসরুট পর্যন্ত বিভিন্ন যেখানে বিভিন্ন স্কিমের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন, প্রত্যেক বছর তা বৃদ্ধি করেছে এবং এতে স্বাভাবিকভাবেই বাজেটের অঙ্কমান বেড়েছে। আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার আমরা যোজনা, আমরা নিজস্ব স্কিম রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা করেছি, এগ্রিকালচার থেকে শুরু করে এয়ারটিডি ফিশারিজ থেকে শুরু করে বিভিন্ন এসসি ট্রাইবাল ওয়েলফেয়ার, এই সমস্ত কিছুতে কিন্তু আমাদেরও এই বাজেটের সংখ্যা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে। এরপরে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো, যে মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাবো, উনি কি কারণে এটাকে একটু কি ভাষা উনি কথা খুব ভালোভাবে বলেছেন। তার কারণ আমরা তো একটা জানি, আমরা একটা বাংলা ভাষায় বলে না যে প্রথমে তিতা পরে মিঠা, সেটাই দীর্ঘস্থায়ী। আর যারা প্রথমে শুরু করে দেয় মিঠা, তারা আমরা বলতে হবে না যে পরবর্তী সময় তারা তিতাই স্বভাবে, এরা যা ওনার গতকাল বক্তব্যে সেটা আমাকে উপলব্ধি করতে পেরেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির এই নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল আজকে ত্রিপুরার জন্য আন্দোলন তো দূরের কথা, আমরা তোমাদের বলতে শুনিনি। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি যোগাযোগ ব্যবস্থার দিকে প্রথমে বলি, কারণ আমাকে এটাকে বলতে এই কারণে যে এই যে গতকাল আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার সমস্ত রাজ্যের রেল যোগাযোগ সম্পর্কে বিস্তারিত বলেছেন, আর বিস্তারিত বলার দরকার নেই, যেহেতু উনি বলেছেন সেটা আমার দরকার নেই। কিন্তু আমি বলবো যে এই রেল সংযোগ আগরতলা থেকে তৈরি হচ্ছে এবং সাময়িককালের মধ্যে আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস একটা দৃষ্টান্ত। আর সবচেয়ে বড় কথা, সাতপুর পর্যন্ত আজকে ট্রেন, এবং মাননীয় এলওপি সাহেব জিতেন চৌধুরী বাবু, উনি কোনোদিনও ভেবেছিলেন যে ওনার বাড়ির থেকে ট্রেনে উঠে এখন একই ট্রেনে চেপে উনি কলকাতা যেতে পারবেন? আজকে যেতে পারছেন। যদিও ওনাদের অনেক স্বপ্নের কথা শোনাতেন আমাদেরকে, যে ওরাই রেলের দাবি করেছেন, সেটা তো মানে অতীত হয়ে গেছে। বর্তমানে তা প্রমাণ করে যে সারা রাজ্যের সঙ্গে দেশের বিভিন্ন জায়গাতে প্রায় 13টি এক্সপ্রেস ট্রেন, যেটা বলেছেন মন্ত্রী মহোদয়, একটি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করছে সিঙ্গেল লাইন ট্র্যাকের মাধ্যমে। স্বাভাবিকভাবেই রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব যেখানে আমরা পৌঁছাতে পেরেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আরো উন্নয়ন, এই সমস্ত কিছু দেখে আমরা দেশের প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো। যদিও আমাদের এই অভ্যাসটা, আমরা ভারতের সন্তান, ভারত আমাদের মাতৃভূমি এবং আমরা ভারত মাতার সন্তান, কিন্তু ওনারা যখন বাজেটে ঘোষণা করতেন, দীর্ঘদিন দেখেছি যে বাজেটের মধ্যে ওনাদের প্রথম বক্তব্য ছিল বিদেশি রাষ্ট্রের প্রতি ওনার সম্মান দেখিয়ে কথা বলা। দেশের কথা পড়ে আমরা তখনই দেখতাম যে বিদেশি রাষ্ট্র, সে তাদের উপরে সম্মান দেখিয়ে কথা বলা, এবং সেটাই আমাদেরকে শুনতে হতো বিধানসভায় বসে। এখানে মাননীয় বিধায়ক আছেন, গোপাল বাবু একাই বসে আছেন, বাকিরা তো বলে চলে গেছেন। ওই সময় দেখেছেন কিভাবে বলতো, কিভাবে চিৎকার চেঁচামেচি করেছে। বাট আজকে বন্ধুত্ব হচ্ছে, সেটা অন্য ব্যাপার। আমরা সেদিন দেখেছি কিভাবে শুধু বিদেশের কথাই বলতো, দেশের কোথাও কোনো সম্পর্ক রাখতো না। আজকে তাদের হাল দেশের মধ্যে এখন এক কোণাতে পৌঁছেছে, সেটাও শেষ হওয়ার পথে চলেছে। যারা দেশকে সম্মান করতে জানে না, তো তারা একটা সময় দেশের মানুষ তাদেরকে
বঞ্চিত করবে, এটা স্বাভাবিক কথা, এটা আমার বক্তব্য না। আজকে সেই জায়গায় ওরা পৌঁছেছে। তো এই যে বিরাট পরিবর্তন, এই জায়গায় একটা মতো এনএইচ আমাদের ছিল, আর বিমান ঘাঁটি, একটাই লাইফ লাইন আসাম আগরতলা রুট, এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা 6টা এনএইচ আজকে আমরা পেয়েছি। চুনাবাড়ি টু আগরতলা, আমতলা টু সাবরুম, আগরতলা বাইপাস, যেখানে কয়েকপুর টু আমতলি, আগরতলা বাইপাস, ওয়েস্ট রাউন্ড, উদয়পুর টু শান্তি, সীমন্তপুর এবং মধু, কাঞ্চনপুর, শিমলু, এবং জোলাবাড়ি টু বিলোনিয়া, কুমারঘাট, কৈলাসহর, খোয়াই তেলিয়াপুরা, অমরপুর, সাবরুম, এবং 5 কৈলাসহর টু কুর্তি ব্রিজ, 6 খোয়াই টু আগরতলা। এখানে থেমে থাকেনি। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইএপি প্রজেক্টের মাধ্যমে আমাদের এই স্টেট হাইওয়েগুলিতে অনেক উন্নত করার চেষ্টা করছে। আমি আমার বাজেট ভাষণ আপনাকে উল্লেখ করেছি, এর বাইরেও 4টি স্টেট হাইওয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় অ্যাপ্রুভ করেছে, যার মধ্যে প্রতিটি রাস্তা স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন প্রান্তে অঞ্চলকে যুক্ত করবে। কি কি সেগুলো? চম্পকনগর থেকে উদয়পুর, খুমরুপ টু জলপাই জলা প্রায় 40 কিলোমিটার, জলবাসা আনন্দবাজার কাঞ্চনপুর সড়ক 58 কিলোমিটার, শান্তিবাজার থেকে ককাবা স্কুল হয়ে 26 কিলোমিটার, এবং যোগেন্দ্রনগর থেকে জলপাই জলা আনন্দনগর, গাবরদিও টাকারজলা হয়ে 28 কিলোমিটার। এবং নূতনভাবে হচ্ছে। তো এই ছোট্ট ত্রিপুরা 10,491 বর্গ কিলোমিটারের রাজ্য এটা। আগে 6, এই 4, বাকি রাস্তার কথা পরে বলবো। সমস্ত রাস্তা দিয়ে সারা রাজ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সমস্ত ব্যবস্থা হবে। রেল যোগাযোগের ব্যবস্থা বলেছি, আর এই রাস্তাঘাট সমস্ত রোডগুলো কমপ্লিট হলে পরে তো যোগাযোগ ব্যবস্থা কোথায় দাঁড়াবে? তো এটা হচ্ছে উন্নয়ন কার? দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন। ওনাকে করবো না, বিদেশি রাষ্ট্রকে করবো, সেটা অন্যরা ওরা করতে পারবে, আমরা করতে পারবো। তো স্বাভাবিকভাবেই এরপরেও এই যে কেন্দ্র সরকারের যেখানে প্রকল্পগুলো বিশেষজ্ঞও বলেছিলেন রাস্তা নিয়ে, তো ওনার বক্তব্যের সঙ্গে সে রাস্তা কিন্তু একটা হচ্ছে মতো। তো তেমনি আমাদের এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণ, গ্রামে বিদ্যুতায়ন, ডিজিটাল সংযোগ বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং গ্রামীণ সড়ক ও আবাসন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের সার্বিক উন্নয়ন সাধিত করছে এবং ত্রিপুরা অর্থনীতি ও অবকাঠামোকে অনেকটা শক্তিশালী করছে, ভবিষ্যতে আরো সুদৃঢ় করবে। মুখে বললে তো শুধু হবে না, বিরোধিতা করা যায়, একই কথা ঘুরিয়ে ফিরে বলা যায়। রাস্তাঘাটের সম্পর্কে কেউ বলতে ছাড়েননি। আমাদের বয়স্ক যিনি অশোক পুত্র মহোদয়, আপনি একটা কথা বলেছেন যে রাস্তাঘাট দেখতে মানে খুব খারাপ লাগে। আপনি বোধহয় জানেন যে বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রভিশন রেখেছিল, প্রায় সমস্ত আমাদের সদস্যরা ছোটখাটো রাস্তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্রত্যেক দিনই প্রত্যেকেই আমাদের মানে সদস্য, তারাও ট্রেজারি ব্রাঞ্চ বা বিরোধী ব্রাঞ্চ, তারা একটা প্রশ্ন করতে এই গলির রাস্তাটা হয় না, সেটা রাস্তা হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রজেক্ট করে একটা ঘোষণা করেছিলেন 4 বছরের জন্য। আমরা 23-24 শুরু করেছি, 24-25 থেকে 4 বছরের জন্য করেছেন যে প্রত্যেকটি বিধানসভা এলাকাতে যে 30 কিলোমিটার রাস্তা প্রত্যেক বছরে 7.5 কিলোমিটার, 4 বছরে 30 কিলোমিটার রাস্তা যে জনপ্রতিনিধিরা তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক সেই রাস্তাগুলো তারা প্রপোজাল দিতে দেবে পিডব্লিউ ডিপার্টমেন্টকে
তারা সেই রাস্তাগুলো করবে, তার জন্য 2000 কোটি টাকা ওই বাজেটে রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী যে বলছেন যে 30 কিলোমিটার করার জন্য আমি দিয়েছি প্রপোজাল, কিন্তু এখন পর্যন্ত একটা কাজ হয়নি। আমার টেনিউর আর মাত্র 2 বছরও নেই, কবে কাজ হবে? আপনি যে বলছেন কারা কাজ পেয়েছে বা কারা কাজ করিয়েছে, যদি তথ্যটা দেন তাহলে ভালো হবে। মুখ্যমন্ত্রী, আমি প্রশ্ন করেছিলাম যে মুখ্যমন্ত্রী সড়ক উন্নয়ন যে প্রোগ্রামটা গত বছর বাজেট অধিবেশন ছিল, আমার বিধানসভা এলাকা কতটা হয়েছে? উত্তর এসেছে যে না, পূর্ণ হয়নি। তো স্বাভাবিক তো হয়নি, আমি নিজেই দেখছি, উত্তরও পেলাম হয়নি। তো সেটা ওই জন্য আমি বলছিলাম যে নজরদারি রাখুন। আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, কিছু এলাকা হচ্ছে, কিছু এলাকা হচ্ছে। প্রশ্ন হচ্ছে বাজেটে প্রভিশন রাখা হয়েছে, অধিকাংশ যারা বিধায়করা তারা, এখন আপনার বা কারো ব্যক্তি যারা করেছেন দুজনে, যদি আপনাদের বলার পরেও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিংবা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বলা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললেন, সে করলো না, অটোমেটিক্যালি আপনার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে, আরে এসিকে বলুন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে বলুন যে আমি চেয়েছি যে আমার রাস্তা করতে, তারপরে যদি না হয় আপনারা জনপ্রতিনিধি, আপনার চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউকে বলুন। এরপরে যদি না হয় তাহলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, একটা চিঠি হলো দিন। কারণ এইটা শুধু এই কারণে করা হয়েছে যে প্রত্যেকটা বিধানসভা এলাকা বিধায়করা যদি করে, অন্তত আর কেউ এখানে বলবে না, এবং তার জন্য প্রভিশন রাখা হয়েছে। এবং এটা প্রত্যেকটা যারা, আমি জানি এখানে অনেক এমএলএ, এবং গতবারও এটা রিপোর্টটা আমি নিয়ে নিতে বলে দিতাম কোন বিধানসভা এলাকাতে কত কিলোমিটার রাস্তা হয়েছে। আবার আমি আবারও আপনাকে বলি, এটা রাখা হয়েছে। আপনারা যেমন বলেছেন হয় না, রাস্তা দেখলে দুঃখ লাগে, স্বাভাবিকভাবে এগুলো আপনারা করুন। সিস্টেম আবারও বলি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রপোজাল দিন, এবং তারপর নেক্সট না হলে যদি না করে এসিকে বলুন, না করে শুধু চিফ ইঞ্জিনিয়ার। এবং এরপরেও আপনারা তো দুজন বলেছেন, এবং এইগুলো তো আমি আমার দপ্তরের সঙ্গে আমি নিজেও কথা বলছি যে ব্যবস্থা করা হয়েছে, এবং সেগুলো করার প্রভিশন অনেকেই করে। এখন আপনারা দুজন করতে পারেন, এখন এইখানে শুনলাম হবে, কেন হবে না? সবার হবে, আপনাদের হবে না কেন? তো সুতরাং এটা যেটা আমি যা বলার জন্য বলেছি। এই যে আরেকটা কথা বলেছে যে মাননীয় এলওপি সাহেব, মানে উনি একটা কটাক্ষ করে বলেছেন যে প্রধানমন্ত্রী বিশ্বগুরু বানাবে ভারতকে। ওনার এই বলা এতটুকু বোঝা যায় বিশ্বগুরু হবে না। না, বিশ্বগুরু হবে না। আপনি এখানে 5 ট্রিলিয়নের অর্থনৈতিকতা বলেছেন এবং সন্দেহ প্রকাশ করেছেন। আমি এখানে বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে বিশ্বগুরু বানাতে দৃঢ় প্রতিজ্ঞ। মুখের কথা নয়, কোন পদ্ধতিতে করবে সেটাই বলছি। এবং যেসব উদ্যোগ নিচ্ছেন আপনারা এই সময় জানতেও পারেন, বা তারপর যদি না জানেন তো আপনাদের জ্ঞাতার্থে বলছি। যেমন ধরুন, যেটা নূতন কি কি ভাবনা নিয়েছে, মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন উনি সফল করেছেন, এবং দেশে ডিজিটাল অর্থনীতি এবং ফিনটেক এবং স্টার্ট আপ ইকোসিস্টেমের দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে। ভারতীয় তথ্য প্রযুক্তি বিশ্বখ্যাত হচ্ছে, যেখানে আন্তর্জাতিক বাজারে এটা শক্তিশালী অবস্থান নিচ্ছে। সকলে আলোচনার পর মর্যাদা দিতে হয়। এবং চতুর্থ, দক্ষতা উন্নয়ন, শিক্ষার বিনিয়োগ করে মানব সম্পদ আরো শক্তিশালী করা হচ্ছে। এবং হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, এনার্জি, পোর্ট এবং শহরে অবকাঠামো দ্রুত উন্নয়ন করা হচ্ছে। জিএসটি ব্যবসায়িক সহজকরণ করা, জিএসটি ক্ষেত্রে কর সংস্কার এবং বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে। এবং গ্রামীণ অর্থনীতি ও কৃষিভিত্তিক সমন্বিত উন্নয়নের ব্যবস্থা হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ বাজার ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা হচ্ছে। এবং আশা করছি 2030 সালের আগে ভারতের অর্থনীতি 5 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। এবং অশোকবাবু বলেছিলেন যে কৃষিক্ষেত্রে ধ্বংস, মাননীয় মন্ত্রী রতনদা
তো আপনি আপনার এখানে এই সম্মুখে কৃষি ব্যবস্থা ধ্বংসের পক্ষে আপনি বলেছেন আপনার বক্তব্য অনুরোধ করেছি আপনার এলাকায় কথা বলেছেন আপনার এলাকায় কথা বলেছেন আচ্ছা এবার আপনাকে বলি রাজ্যের 8টি ডিস্ট্রিক্টের মধ্যে যে প্রথম যদি 4টি ডিস্ট্রিক্টে ধরা হয় যে এগ্রিকালচারের ক্ষেত্রে সর্বপ্রধান এই 4টি ডিস্ট্রিক্টে পড়ে, তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে যাবে। এর মধ্যে সাউথ ত্রিপুরা একটা, নিশ্চয় আপনি জানেন, এবং এরপরে সাউথ ত্রিপুরার সঙ্গে গোমতী এবং আপনার সিপাহীজলা এবং ওয়েস্ট ত্রিপুরা, ক্রমান্বয়ে তারপরে সেটা লোকসংখ্যা হোক এরিয়া হোক সেখানে সেটা কমে। এটা হচ্ছে এই কৃষিক্ষেত্রের অগ্রগতি। এবং এরা এছাড়া অনেক কিছু কৃষিক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে এটা বলতে লম্বা টাইম না, আমি এতটা বলবো না, এতটুকু বলবো কৃষিক্ষেত্রে কৃষকদের রোজগার বৃদ্ধি হয়েছে। আপনারা মানেন না মানেন, আপনারা করতে পারেননি কৃষকদের ফসলের সমস্ত এমএসপি রেট করতে। আপনার ক্ষমতা আসার পরে এমএসপি শুরু হয়ে গেছে, 17 টাকা 50 পয়সা, কালকে 23 টাকা কত পায়, কিন্তু আপনারা সবাই হয়নি। কেন হয়নি সেটা আপনারা জানেন, হয়নি। 69 পয়সা হয়েছে, আজকের দিনে এই হয়েছে, প্রত্যেক বছরই বাড়ছে। তাহলে এটা বুঝতে হবে যে কৃষকদের জন্য শুধু গল্প করানো, কৃষক এই সেক্টরকে বাড়ানো এবং প্রাইমারি সেক্টরকে কৃষিকাজে বলুন, এয়ারবিডি, ফিশারিজ বলুন, এবং এক্ষেত্রে সমস্ত মানুষকে বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তাদের সঙ্গে দিয়ে স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট কথা বলবে, এসব না মুখের কথা, ভাষণের মাধ্যমে, কাজের মাধ্যমে। এবং আরেকটা জিনিস উনি একটা দেশের রিয়েল জিডিপি সম্পর্কে একটা বক্তব্য উনি করেছেন। কি করেছেন? যে রিয়েল জিডিপি গ্রোথ রেট কমছে। আমি আপনাদের এই রিপোর্ট দিচ্ছি, জিডিপির রিপোর্ট, জিডিপি, যে 2011 সালের থেকে পরে এটা আপনাদের এখানে করছে, এটা উনি বক্তব্যে রেখেছেন। তো আমি এটা বলতে চাই, উত্তর নেই এখানে, নিশ্চয় শুনছে বা পরে শুনবেন আপনাদের থেকে। 2011-12-তে 5 উনি বলেছেন, 2011-12 এই ইয়ারটা উনি বলেছেন 5.2% জিডিপি পার্সেন্ট ছিল গ্রোথ। 2012-13 5.5, 2013-14 6.4, 2014-15 7.4, 2015-16 8.0%, 2016-17-তে 8.3% এবং 2018-19-এ 6.5%, একটু কমেছে আগের বছর থেকে। 19-20 আর 20-21 সেটাও বড় অপেক্ষা থাকে না। সারা পৃথিবীতে যখন করোনাতে আক্রান্ত, মহামারীতে আক্রান্ত, তখন স্বাভাবিকভাবে সারা পৃথিবীর যে অবস্থা ছিল, ভারতবর্ষ তার বেড়ে না, জিডিপি ডাউন হয়েছে। এবং সেখানে কি ছিল, 3.9% ছিল শুরুতে। আর 2021 একদম উত্তম ওই সময় সেখানে -5.8% ছিল জিডিপি। তো এখানে এটাকে পেরিয়েছে নেক্সট 2021-22 সেখানে 9.7% জিডিপি হয়েছে, হাইস্ট। এর আগে যেমন বলেছি হাইস্ট লেভেল। 2022-তে 7% এবং 23-24-এ 8.2% হারিতে হয়েছে, এবং 24-25-তে 7.1%, আর এই 2025-26-এ অ্যাডভান্স এস্টিমেট 7.6% জিডিপি ভারতবর্ষের এই রেট আছে। তাহলে উনি যেটা বলেছে তার ব্যাখ্যাটা আমি দিলাম, বা উনি হিসাব করে নেবে উনি কি বলেছে উত্তরটা কি। এবার আসুন ত্রিপুরা জিএসডিপি। জিএসডিপিতে কি হয়েছে, বর্তমান মূল্য 2021-22-এ জিএসডিপি কত ছিল? 62,302.46 crore। 2022-তে কি হয়েছে? 13.37 গ্রোথ হয়েছে। কত অ্যামাউন্ট হয়েছিল? 70,633.44 crore। নেক্সট আসুন 2023-2024 79,434.06 crore, যেখানে বৃদ্ধি ছিল 12.46%। এবং আসুন 24-25-এ যেখানে 12.90% বৃদ্ধি পেয়ে 89,681.81 crore।
এবং 25-26-এ বিতে অনুমান করা গেছে যে 1,795 কোটিতে পৌঁছাবে রানিং ইয়ারে, এবং এটাও 12.39% বৃদ্ধি হবে। এছাড়াও 2026-27 যেখানে হবে, যেটা আমরা আমাদের এস্টিমেটে আছে 1,11,456 কোটিতে পৌঁছাবে, যেটা বৃদ্ধি হবে 10.58%। এটা কখন হয়? রাজ্যের টোটাল ডেভেলপমেন্ট আদার্স যখন সেক্টরগুলো বাড়তে থাকে তখনই কি আজকে এই জিএসডিপি আমাদের কাছে এই রেটে পৌঁছায়। কিছুই হয় না গল্প, এই কাজ তো সারাদিন কিছুই হয়নি। এবং বাজেট মানে যেমন হয় একটা সন্দেহজনক ব্যাপার, যেখানে সঠিক কোথাও তথ্য নেই, কোটি টাকা কোথাও গুদামের দেওয়া হচ্ছে, এটাই আমার ভাষায় বোঝায়। বাজেট গুদামের নয়, আমি পরে আসছি এটা। যে পরিষদ বলেছেন যে রাজ্যের ঋণের বৃদ্ধির কথা বলেছেন, ইয়েস হয়। কিভাবে হয় জানার চেষ্টা করতে হবে। আমি পরিষ্কারভাবে এই যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় গৌতমেন্দ্র নাথ মুখার্জির নাম শুনলে অনেকে বিরক্ত হয়, হতে পারে না তারা, কিন্তু রাজ্যে কি হচ্ছে সেটা জানতে হবে। এবং আজকে সেখানে যেটা আগে কখনো ছিল না, শাস্তির মাধ্যমে সেখানে এই বিশাল একটা ঋণ দিচ্ছে ভারতবর্ষ। কিভাবে দিচ্ছে? এর আগেই বলেছিলাম বিধানসভা যে 50 বছর 50 ইয়ার্স পরে গিয়ে রিপেমেন্ট হবে উইদাউট ইন্টারেস্ট, মানে ফ্রি ইন্টারেস্টে। 50 বছর পর রিটার্ন দেবো আস্তে আস্তে। তো আমি দেবো না ঋণ? কি করে এই স্টেটের এত ডেভেলপমেন্ট হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে কিভাবে? যে বসে বসে শুধুমাত্র মালা যোগ্য এই জন্য বসে নিয়ে আমরা রাজ্যকে ত্বরান্বিত করতে হবে, ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, রাস্তাঘাট বাড়ছে, মানুষের রোজগার বৃদ্ধি হচ্ছে, জিএসডিপি যাদের প্রমাণ করে দিলাম। মানুষের আজকে পার ক্যাপিটা ইনকাম অন্তত 2 লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে। এগুলো তো হিসাবের কথা, এগুলো আমার ভিড় নেই। যখনই বাজেট হয় রাজ্যের মানুষের কোনো রকম থাকে না, তাদের কোনো বিরোধ থাকে না, শুধু বিরোধ এই হাউসে বসে আর সংবাদপত্রের সঙ্গে আপনাদের বিরোধের ছাড়া আর দ্বিতীয় কেউ দেখা যায় না। করে না আপনারা, আপনারা বিরোধ করতে না করে থেকে স্বাধীনতা, এটা তো সবারই মানে মানে ফান্ডামেন্টাল রাইট, করুন না আপনারা, কিন্তু করতে হবে। বলতে পারলে বলেছি, উঠবে বলে এসছি, আর সেটা আপনাদের ব্যাপার। আমরা এটা ব্যাখ্যা করছি এই কারণে যে আপনাদের যে কত ভুল ধারণা এবং শুধু বিরোধিতা করার জন্য কিছু বলা, এটাতে ভবিষ্যৎগুলো আপনাদের সঠিক রাখতে যেতে পারেন, শুধুমাত্র আমার পরামর্শ। আজকে এই যে 50 বছরের রিপেমেন্ট করব, সেই পেমেন্টটা সেটাও কতটা হিসাব করে দিই। অ্যাকাউন্ট 2020-21 আমরা কত পেয়েছি? 50 ইয়ার্সের এর পরে লোন 300 crore। 21-22 118.54 crores। 2022-23 349.79 crores। 2023-24 662.92 crores। আর 24-25 1,586.68 crores। আর 25-26 up to 19-26 যে 2451.55 crores। কবে ফেরত দেবো? 50 ইয়ার ইন্টারেস্ট নো। হিসাবটা গরমিলের নয়, ভাবতে মাথা দিতে গরমিল হয়ে গেল। সবার মাথায় ট্যাক্স বাড়াচ্ছে না, কর বাড়াচ্ছে না, এরপর আবার এই বাজেট বাড়ছে কিভাবে? নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল আছে। সে ভালো বলেন, আবার আমাদের মাননীয় গোপাল বল সবসময় সন্দেহ প্রকাশ করে বাজেট হিসাব করতে কোথাও কোথাও গন্ডগোল আছে। এটা উনি সবসময় প্রত্যেকটা বছর 4টে বিধানসভায় যতবার আমরা বাজেট পেশ করেছি ওনার এই বলা একই কথা, কোথায় ব্যালেন্স নাই, কোথায় এ নেই। যেমন যেমন এতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি সংক্ষিপ্ত করছি এই কারণে
এখানে আপনারা 4 যারা আর তো বললাম শেষ পর্যন্ত থাকেন, ওনার বাকি তো বলে গেলে শেষ গল্প শেষ চলে যায় ডিউটি শেষ, আর উনি থাকেন। ধন্যবাদ। তো এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 21-22 কত ছিল? এই যে লোনটা বলেছি এটা তো বুঝতে হবে। এছাড়াও এর বাইরেও লোন আছে, এই দিক থেকে আমরা নিতে পারি, আমরা নাবার্ড থেকে আমরা নেই, এডিবি ফান্ডের থেকে আমরা টাকা দিই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে দিয়েছে যে সমস্ত ট্যুরিজম সেক্টর থেকে অন্যান্য সেক্টরগুলোকে ডেভেলপ করতে হবে, তার ব্যবস্থা করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমরা আমরা টাকা পেয়েছি। তো এই যে এর বাইরেও আমরা 2079.37 crore আমরা ক্যাপিটাল মধ্যে রেখেছিলাম, এবং নেক্সট ইয়ার 2022-23 এটা 31.92% আমরা ইনক্রিজ করেছি, এবং সেটা 2023 সালে সেখানে 3,126.28 কোটিতে পৌঁছায়, এবং এরপরে 23-24-এ 3,738.71 কোটিতে আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা খরচ করতে পেরেছি, এবং সেটা বৃদ্ধি ছিল কত? 19.59% আগের বছর থেকে। 2024-25-এ 40.22% আমরা ইনক্রিজ করে 5,242.56 কোটিতে আমরা পৌঁছাতে পেরেছি, এবং এর পরবর্তীতে 25-26-এ 10,468.68 কোটিতে আমরা পৌঁছেছি শুধু আমাদের ইনফ্রাস্ট্রাকচার। আগে কম ছিল, সেটা আনিতে পেরেছি। এবং এরপরে এই যে আমাদের 26-27-এ যেমন আগের বার ছিল 7,903 কোটি টাকা, আলিতে বেড়েছে 10,468 কোটি টাকা, তোমার বেড়েছে। ঠিক তেমনি আগের সঙ্গে আমরা সেখানে 13.19% আমরা বৃদ্ধি করেছি। আগের যে বি থাকে আলির উপরে কিন্তু পার্সেন্টেজ হয় না, লাস্ট ইয়ারে বি, এটা আমরা মাননীয় এটা বি থাকে, তার সঙ্গে এই বছরের বি কত ধরা হয়েছে এটার উপরে কিন্তু আমরা হিসাবটা করি টোটাল কত পার্সেন্ট ইনক্রিজ করব। যদি আমি এখন 7903-তে যদি আমরা করি, তাহলে এই জায়গায় 8,945.92 কোটি এই বছরে আমরা বাজেট প্রবিধান রেখেছি 13.11%, এটা বেশি। তো এটা হচ্ছে বিয়ে কথা গেল। ওপেনিং ব্যালেন্স যেটা সবসময় উনি বলেন, ভাবছি উনি কোথাও যাই হোক উনি বোঝেন নিশ্চয়ই, নাহলে নিয়ে বারবার একই কথা বলেন কেন। ওপেনিং ব্যালেন্সটা সম্পর্কে কোথায় কিভাবে রাখা হয়? ওপেনিং ব্যালেন্স যেখানে শুধুমাত্র বাজেট এস্টিমেটে রাখা হয়, বাজেট এস্টিমেটে রাখা ওপেনিং ব্যালেন্স, এবং এটা হচ্ছে এস্টিমেটেড মানি যা এই অর্থ বছরে খরচ না করে হয়, যদি খরচ না পরবর্তী অর্থ বছর খরচ হতে পারে, এবং অর্থ বছর শেষ মুহূর্তে যে টাকা বিশেষ করে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে এবং তার শেষ মুহূর্তে খরচ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, এবং যা পরবর্তী অর্থ বছরে তা খরচ হয়, এই টাকার অঙ্ককে ওপেনিং ব্যালেন্স হিসেবে আমরা দেখি। কারণ এটা খরচই করবো, অঙ্গিতে কি করবো, সেখানে তো থাকে আবার ইয়ে। তো এটা এভাবেই থাকে রিভাইজ এস্টিমেটের কোনো প্রয়োজন পড়ে, রিভাইজ এস্টিমেটে ওপেনিং ব্যালেন্সের কোনো প্রয়োজন পড়ে না। যদি আমাদের বলো সবসময় এই কথাটাই বলে এইভাবে আমরা করি, এইভাবে হয়। যদি আপনার মনে হয় যে এটা ঠিক না, তাহলে এখন করে লাভ নেই, এখন করে লাভ নেই। এটাকে আপনাকে একান্তে আজকে বলেছি, কথাবার্তা আমাদের সেক্রেটারি ছিলেন, আপনারা বলেছেন, তখন কিন্তু বলেননি। হওয়ার এটা বলার দরকার নেই, লম্বা টাইম হয়ে যাবে, তো এটার বিতর্ক বাড়বে, পরে আপনি বুঝে নেবেন। ঠিক তেমনি আমাদের আর একটা তো টপিক আছে যে আপনারা সবসময় বলেন বারবারই, এটা একটা টপিক যেখানে সবাই এটাকেই বলেন, আমরাও যে একবার এতে দুঃখ তা নয়, যে আমাদের এই যে টোটাল আমাদের যেমন আমাদের এই যে রোজগার সম্পর্কে সবাই বলে যে চাকরি হচ্ছে না। ইয়েস, চাকরি না দেওয়ার কোনো প্রভিশন আমাদের নেই, আমাদের ইচ্ছা নেই চাকরি দিতে, আমরাও চাই, যদি সেটা কোনো শূন্যপদ এটা ল্যাপস হয় না, এইগুলো নিয়ে বারবার বিতর্ক হয়। আমাদের এখানে আমরা চাকরি এই পর্যন্ত আমাদের সরকারি, আমাদের অর্থ দপ্তরে
তার যে রেকর্ড আছে আমি শুধু বলে যাচ্ছি যে এখানে আমাদের মাননীয় সহমন্ত্রী যা ব্যাখ্যা দিয়েছেন, একটা জায়গায় ওনার সঙ্গে অত্যন্তরে কিছুটা গরমিল হবে, এটা হতেই পারে। কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা ডাইরেক্ট ক্ষমতা আসে, সেটা আমাদের কাছে আমরা এলাকা আমরা চলে আসি। তো 20,000 আপনি বলেছেন 20,106 আপনারা চাকরি দিয়েছেন, এটা উনি বারবার সবাইকে বলেছেন, একদম ডিপার্টমেন্ট ওয়াইজ বলে দিয়েছে, আমি একদম ডিটেলসে যাচ্ছি। এবং 13,595টি যেটা আমাদের পাইপলাইনে আছে, হবে, হচ্ছে, প্রসেসে দেরি হচ্ছে, এটা বারবার কথা হয়েছে, এটাকে আর দুটো করে লাভ নেই। আমাদের ইচ্ছা নয় যে আমরা ছেড়ে দিয়েছি, অর্থনীতি ছেড়ে দিয়েছি, এবং তার সময় সময় সেগুলো হচ্ছে, লেট হচ্ছে ঠিকই আছে, লেট হওয়ার পিছনে কারণ বারবার মাননীয় মুখ্যমন্ত্রী এটা সব বারবার এটা বলেছেন যে আমরা এমন কোনো চাকরি দিতে চাই না যে কোর্টে গিয়ে আমাদেরকে গিয়ে সেসব চাকরি খোয়াতে হবে, কোনো রকম যাতে কোথাও আমাদের যাতে ডিফেক্টিভ কোনো সিদ্ধান্ত না থাকে, যেটা নাকি ত্রিপুরাতে হয়ে গেছে অলরেডি, বারবার এক কথা বলবো না, এবং পশ্চিমবঙ্গেরও হয়ে গেছে 26,000 কত হাজার, সেরকম আমাদের রাজ্যে একটা চাকরি না যায়, দিতে দেরি করবো, দুঃখ থাকবে, কিন্তু চাকরি চলে গেলে সেই দুঃখ সারা জীবন থাকবে, সেটা আমরা করতে পারবো না। এবং সেটার জন্য পরিষ্কারভাবে আমাদের সিদ্ধান্ত দেরি হলো, হবে চাকরি, কিন্তু চাকরির পরিমাণটা বলার জন্য আমি আজকে এটা বলছি। যেখানে বলেছে যে 50,000 চাকরি হয়নি, না হয়েছে, ক্যাবিনেট কিভাবে হয়েছে, রেগুলার চাকরি মানে হয়নি যেটাকে, এটা ধরলাম যে 21,6 + 3 13,595 পাইপলাইনে বলেছে, এই টোটাল মিলিয়ে কত হয় 33,700 টাকা। এর পরেও বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম থাকে, এবং আমাদেরও প্রয়োজনে যখন চাকরি দেরি হয়, তো ন্যাচারালি সরকারি কাজকে ঠিক করে চলতে হবে। তো এখানে ক্ষেত্রে সেখানে আমরা এই আউটসোর্সিং এবং কন্ট্রাকচুয়াল যেটা আমরা দিয়েছি, বারবারই বলি কতটা দেওয়া হয়েছে, এবং সেটা দেওয়ার প্রথম কথা কয়েকটা পয়েন্ট, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত বিভিন্ন মানে ডিপার্টমেন্টের স্কিম ওয়াইজ থাকে, যে পেমেন্টটা কে দেয়, গভর্নমেন্ট ইন্ডিয়াতে, তো সেটা আমরা নেই, আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল নেই, সেই সংখ্যা 23,695, এবং টোটাল কত দাঁড়ালো, তাহলে যদি 13,595 আমরা কমপ্লিট করতে পারি, তাহলে দাঁড়াবে 57,486 জনকে কিভাবে আমরা চাকরি দিচ্ছি। একটু আগেও দেখেছি যেভাবে একেবারে বলছে চাকরি আমরা দিচ্ছি, সময় নিচ্ছে, আর এখানে শেষ নয়, এখানে ভাবার কোনো কারণ নেই যে এখানে আমাদের শেষ কোথাও আর কোথাও নেব না, এখানে হচ্ছে না, তারপরে ক্রমশ যেগুলো যতটা কমতে থাকবে ততটা আমাদের বিভিন্ন থাকতে আমরা সেগুলো অর্থ তৈরি আমরা অনুমোদন দিতে এক মিনিট দেরি করি, বাট সেখানে প্রস্তুত তৈরি হয়। তো এইগুলো বলা উদ্দেশ্য হচ্ছে এটা, রোজগার হয় না, কেমন রোজগার হবে না, শুধু রোজগার চাকরি ক্ষেত্রে হবে, রোজগার শুধু চাকরি দিয়ে, চাকরির পাশাপাশি কিছু নেই। আমরা খুব বড় করে বলতে পারি যে আজকে মহিলারা, আপনাদের সময় ছিল 4,120টা গ্রুপ ছিল এসএসসি, আজকে আমাদের সরকারের সময় 56,000-এর বেশি গ্রুপ আছে। আপনাদের সময় কত লোক ছিল এটা বোধহয় গেস্ট, মাত্র 39,941 জন মহিলা এই 4,120টা এসএসসি গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। আমাদের সময় 56,000 কত হয়েছে, 4,46,745 জন মহিলা এই এসএসসি গ্রুপে যুক্ত আছে, এবং সবচেয়ে বড় কথা তাদের রোজগার করছে কম বেশি করে, আলটিমেট আপ টু যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে করেছেন, যিনি দেশের প্রধানমন্ত্রী করেছেন প্রথম 2 কোটি, এখন পর্যন্ত 3 কোটি মহিলাকে 1 লাখ কোটি দিদি বানাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী 1 লাখ দিদিকে 1 লাখ কোটি বানাবেন ঘোষণা করেছেন। এবং সৌভাগ্যের বিষয়, আপনারা শুনলেন নাও খুশি হতে পারেন, আমাদের এখানে এখন 1,08,281 জন দিদি লাখপতি হিসাবে অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, আরো চলছে, আগে বাড়বে, থামবে না। তো এই যে 4,46,745 জন মহিলা রোজগার করছে না, এটাকে খালি হাতে আছে? এটা বলেছেন কেউ অটো চালায়, কেউ সে চালায়, রোজগার করতে হবে, এবং ফিশারি সেক্টরে প্রচুর রোজগার করছে, বছরে বেশ কয়েক লক্ষ টাকা রোজগার আছে এরকম। তো এইভাবে যদি মানে বলেন, কৃষিক্ষেত্রে বারবার বলেছি অনেক রোজগার বেড়েছে, ডাবল করার জন্য এটা আজকে পৌঁছে গেছে। তো সুতরাং এই জায়গায় মহিলারা যে রোজগার করছে, এটাও রোজগার ধরতে হবে, নতুন স্কিল ডেভেলপমেন্ট,
যে শুধু চাকরি করা নয়, চাকরি দেওয়ার মতো ব্যবস্থা করতে হবে, নিজে তৈরি করতে হবে। তো আজকে করছেন, তাদেরকে ধরবেন না শুধু চাকরিটা শুধু এটা নিয়ে করছেন, কারণ এটা খুব সহজ রাস্তা। আমরাও তার বাইরে নয়, আমরা তাদেরকে না দেওয়ার জন্য চিন্তা করছি না। রাজ্যের অর্থনৈতিক ক্ষমতাকে দেখতে হবে এবং তার জন্য পরামর্শ নেই। শুধু বলেছে এক্সপেন্ডিচার কম, অনেক কম হচ্ছে। আর কি ব্যবস্থা আছে বলুন? দিয়েছে মানে আমাদের এই সরকার 41% দিয়ে আমরা দিয়েছি, এখনো 17% বাকি আছে, স্বীকার তো করি আমরা। কি করে তো হবে? এই সম্পর্কে পরামর্শ কোথায়? রাজ্যের সিকিউর ফিনান্সের কথা বলেছে যে নিজস্ব রোজগার ডবল করো, তারপর ট্যাক্স টাকাতে হবে। আমরা সেই জায়গায় যাচ্ছি, এর মধ্যে ম্যানেজ করে চলতে হবে আমাদের। ডেভেলপমেন্টের জন্য বলেছি যে সমস্ত ভারত সরকার ব্যবস্থা করে যায়, তার মধ্যে ডেভেলপমেন্ট কোথাও কমে নেই, প্রত্যেক বছর বাড়বে। কিন্তু শুধু শুধু যদি একই কথা বলেন, শুনতে শুনতে যারা সত্যিকারের প্রয়োজন আছে তারাও বিরক্ত হবে। কারণ এখানে বললে তাদের কাছে যেতে পারবেন, তারা আসবে, এটাই আপনাদের বলেছি। গোপাল বাবুরা তো এটাই আছে। একমাত্র জায়গা হচ্ছে এই পবিত্র বিধানসভা, এখানে একমাত্র খোলামেলা বলা যায়, গণতন্ত্রের পীঠস্থান। সুতরাং আপনারা বলেন, আপত্তি নেই আমাদের, কিন্তু আমাদের কাজ আমাদের করতে দিন। আমরা কোথাও আমরা পিছনে নেই। এবং আমি এইটুকু বলবো যে বাজেটের জন্য অনেকে রাস্তাঘাটের কথা বলেছে। রাস্তাঘাট যেগুলো হচ্ছে, যা নতুন করা বলেছে, সেগুলো অনেকে কানেক্টিভিটি বাড়বে। রাস্তা খারাপের কথা বলে, ভয় রাস্তা অবশ্যই। রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী দফায় দফায় বলেছে, দিল্লিতে যোগাযোগ টিম এসছে, দেখেছে। এটা নয় যে চুপচাপ বসে আছে। আপনারা বলছেন মনে হয় এটা চেষ্টা হচ্ছে, বারবার উনি করেছেন। উনি আমার মনে হয় আমাদের মানে মন্ত্রী গডকারি সাহেবের সঙ্গে দফায় দফায় উনি কথা বলেছেন, এবং আপনাদের তো বলেছেন এই সভাতে যে থেমে নেই। সেন্ট্রাল এজেন্সি করে, এবং সেই সেন্ট্রাল এজেন্সি করতে গেলে লোকাল বিকাশ তো পিডব্লিউডি হতো, তাহলে এটা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিতেন। ওটা বলতে হবে কেন? এবার আজকে আপনারা অনেকে বলেছেন সেই রাস্তার কথা, বারবার একই পয়েন্ট যদি একজন বললে সমস্ত সবার হয়ে যায়। কিন্তু আপনারা প্রত্যেকেই বলেছেন বাজেটের ডিসকাশনের মধ্যে অনেকে। আমরা আপত্তি নেই, বলবেন তো, আপনার বলার অধিকার আছে, নিশ্চয় বলবেন। কিন্তু এটুকু ভাবতে হবে যে সরকার যে গ্রুপ করছে, এর সঙ্গে আপনার এই এটাতে শুধু চাকরি তো আছে বন্ধ নেই, সঙ্গে আমাদের অন্যান্য সেক্টরে কি অন্য এখন নতুন নতুন যে কোনো তৈরি হয়েছে, যে এই স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে নিজস্ব রোজগার, লোন সিস্টেম, আইটি সেক্টর থেকে সমস্ত লোনের সময় ব্যবস্থা করা আছে। তো এইভাবে আমরা নতুন কর্মসংস্থান দাঁড়ানোর রাস্তা আমরা করছি, নিজেরাই কাজ দেবে। একজন যদি তৈরি হয়, সে 10 জনকে চাকরি দেবে, এটাই তো আরো বড় জিনিস। সেটাকেও মাঝে মধ্যে বলুন আসলে, এটা খুব ভালো উদ্যোগ সরকারের। আমরা শুধু চাকরির কথা বলছি, এরও তো চাকরি রোজগার করছে। কে চায় নিজের রাজ্যের লোক বাইরে যাক? আমরা তো ব্যবস্থা করছি, একদিনে সম্ভব না। কারণ কোথার থেকে কোথায় এসে দাঁড়াবো সেটাও দেখতে হবে না, ছিলাম অন্ধকারে। আর সেখান থেকে উঠে আসতে সময় তো নিতে হবে। রাজ্যে নিজস্ব রোজগার কম, ইচ্ছা করলে রাতারাতি সমস্ত মানে পুকুরকে কেটে সমুদ্র বানানো যাবে না। আপনার থাকবে সে বুদ্ধি দেবে। এটা একটা লিস্ট আমাকে দিয়েছে অফিসাররা, তাই বলি না আপনি কিছু, আমি শুধু ওই দুটোই বলবো যে দুটোর মধ্যে অবাক করেছেন। কে বলেছেন? একজন বলেছেন বিশ্বমুক্ত, বিশ্বমুখ বলেছেন। তো আমি আপনাকে বলে দিই, আপনার এখানে কাজ হয়েছে কি হয়নি, তাহলে আপনাকে জিনিসটা বুঝতে হবে ভালো করে। আর বিশ্বমুখ দেখুন, সেন্সার তো 24-25-এ হয়েছে। কত কিলোমিটার আপনার বিশ্বমুখে? 33.930 কিলোমিটার। আপনি করতে দেবেন এটাকে একটু বলেন, আপনি না হয় আপনি বলবেন। এটা বলতে অ্যাচিভ ডিউরিং 2020 কত কিলোমিটার কাজ করেছে? 15 কিলোমিটার, 15.031 কিলোমিটার কাজ করেছে। এবং
অ্যাসিডন 31 জানুয়ারি 26 পর্যন্ত আরো 11.443 কাজ করেছেন। টোটাল বলি তাহলে আপনার এখানে কাজ হয়েছে 26.474 কিলোমিটার। এখন আপনি বলতে পারেন আমি তো জানি না, এবং আমি এটাও আপনাকে পরামর্শ দেব যে ওইখানে কনসার্নিং যেখানে আপনার এগ্রিমেন্ট আছে এই লেখা আজকে বিধানসভায় বলছি, তো আপনি তাদের বলবেন আমাকে রাস্তাগুলো দেখিয়ে দেন, ঠিক আছে না? ঠিক আপনি যেটা বলেছেন নেই, এখন ওনাকে আমি সেই পরামর্শ দেবো। ওটা বামুটিয়া, বামুটিয়াতে বলে দিই 32.590 কিলোমিটারকে স্যাংশন করা হয়েছে, তার মধ্যে কম হয়েছে 4.870 কিলোমিটার কাজ কমপ্লিট করেছে, এবং তার সঙ্গে আবার 31 জানুয়ারি পর্যন্ত 10 কিলোমিটার 170 এটা করেছে। তো ন্যাচারালি এই যে করেছে টোটাল 10 কিলোমিটার 800 টোটাল অ্যাচিভমেন্ট হয়েছে, 13 কিলোমিটার 420। এই যে বাকিটা ওরা বাকি রয়েছে, আরো 2 বছর বাকি আছে, যদি আমি সেভাবে ধরি 2 বছর 7.5 করে 15, তারপর 29 কিলোমিটার কমপ্লিট হবে। তো এগুলো করে আমি সবাইকে বলবো, এরকম যদি কারো সমস্যা থাকে সেটা আপনার বলে নেবেন। এই কাগজ আমার কাছে আছে প্রত্যেকটা বিধানসভায়, বনমালীপুর আছে না দেখি, বনমালী তো রাস্তাই নেই, করবে কি? আপনার কাছে আছে কিছু রাস্তা, আপনি গান্ধী রাস্তায় স্কুলের জায়গাটাকে ভালোভাবে করে নিন, সেটা আপনার নিজের বাড়ির রাস্তা, এটা 5 ক্লাস করে নিন, একটু টাকা রাখবেন, খরচ করেন। স্মার্ট সিটি হইতেছে বনমালীপুর, আর আচ্ছা ঠিক আছে, আপনাকে ওখানে মুশকিল, আপনার টাইম হয়ে যাবে। তো যাই হোক দাদা, আমি এটা আপনাদের এটাকে আমি ক্রিটিসাইজ করে বলছি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পদে এটা রেখেছেন এবং তার জন্য স্মার্ট সিটি হচ্ছে। হ্যাঁ, এটা আপনারা দেখুন, এবং এটা কাউকে না, প্রত্যেকের জন্য এটা এরকম নয় যে আমরা বিরোধী পক্ষে আছি বলে আমাদের আসতে হবে না। বসেন বসেন। হ্যাঁ, কোথায় কবে দিয়ে দেবো, ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ বসেন বলেন, বসেন। আমাদের আছে বনমালীপুরের রাস্তা আছে, আমি পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ারকে দিয়েছি, তো চিফ ইঞ্জিনিয়ার এখনো হয়নি, হওয়ার আশা রাখি, নাই এই কথা বলতে পারবো না। একটা কনস্টিটিউন্সি রাস্তা আছে, আমি দিয়েছি, এবং আমি যখন প্রয়োজন হয় নিশ্চয় বলি। আপনি যদি জানেন মাননীয় অর্থমন্ত্রী যে আমাদের এখানে একটা ব্যাপারে আপনি টিকাপ করেছে, ডিক্লাইন হচ্ছে বনমালীপুর, সেটা আমি আপনার মাধ্যমে অফিসিয়াল মাধ্যমে সেটা করতে চাই, তবে রাস্তা নাই তা আমি দিয়েছি। আপনি আপনার সামনে আজকে বসে কথা বলেছি, জেনে চলবেন। আমি তো জানি, হ্যাঁ, ওইটা আপনি ছেড়ে দিন, যেটা নিয়ম আছে সেটা সরকার করবে, এখানে কোনো ডিফারেন্স করার মতো সরকারের কোনো ভূমিকা নেই। আমি আজকে এটা বলেছি কারণ আমাদের আমি দেখি তো অশোকবাবু বয়স্ক মানুষ, উনি বলেছেন এই কথাটা, অনেক কিছুই করেনি, তো ওনার জন্য আমার এই কথাটা বলার আমি বললাম বলে। এরপরে আপনার কথা বলেছিলেন বনমালীপুরটা সিটি, যেমন ধরুন আমার বিধানসভা উদয়পুর, আমার বিধানসভার মধ্যে কোনো রাস্তাই নেই, তা আমি কোথায় করবো? হাইওয়ে করতে পারবেন না, স্টেট হাইওয়ে করতে পারবেন না, এটি বাদ দিয়ে নিজের গলি রাস্তা সেগুলো আপনি করতে পারবেন, এটা হচ্ছে আমার বক্তব্য। তো ন্যাচারালি আপনারও বনমালীপুর নেই, আর যেটা আপনি বলছেন বিহার ফান্ডে, এছাড়াও বিধায়কদের কাছে 75 লক্ষ টাকা বিধায়ক ফান্ডের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তো এই জায়গাতে ওই অনেক সময় ছোটখাটো রাস্তা, ড্রেন, এগুলো তো বিধায়ক ফান্ডে করার জন্যই করা হয়েছে। মাননীয় গোপালবাবু আমাকে বলেছেন যে ওনার বিধায়ক ফান্ডের টাকা উনি করতে পারছেন, সেটাই বলেছি হবে দেখছি, তবে আপনি সিস্টেমে বেড়ে যাবেন না। আমি মাননীয় মেয়র সাহেব বললে কথা বলেছি, যেটা চাইছেন আপনি সেটা আইনে পারমিট করে না, সেটাও আপনি কথা পরে কথা বলবেন। আবার আমার বক্তব্য এখানে। আর চাকরি ক্ষেত্রে দেখুন, এবারে বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, ভালো কথা তো বললাম, ডিস্টার্ব করেন না। ঠিক ঠিক ঠিক, আইন মাইনে আপনি করবেন, কোনো প্রবলেম নাই। যেমন ধরেন এই যে একটা আমরা ফরেন লেগাল ইনস্টিটিউশন আমরা করতে যাচ্ছি রামকৃষ্ণ মিশনে, এটা করার উদ্দেশ্য একটা, দেখুন কত যত স্কোপ পাওয়া যায়। মানে মুখ্যমন্ত্রী দেখেছেন যে কিভাবে শুধু সরকারি চাকরির বাইরে যাতে তাদেরকে কেন্দ্র কর্মসূচির ব্যবস্থা করা যায়, এটা এবার বাজেটে রেখেছে। এটা মানে এটাই হচ্ছে এখানে পড়াশোনা করে ইনস্টিটিউশনে বাইরে কোথাও হচ্ছে, আপনি দয়া করে অনুরোধ করবো বাজেটের পক্ষে সমর্থন যদি না করতে পারেন কোনো আপত্তি নেই, সহযোগিতার কথা বলেছি। তো আমরা চাই আগামী দিনে
এই মানুষকে নিয়ে চলতে হবে। যেটা আমরা করছি সেটা মনে করি যে আমাদের আগামী দিন এই ভবিষ্যৎ রাজ্যের মঙ্গল হবে এবং আমাদেরও এই শ্রেষ্ঠ ত্রিপুরা, যেখানে বিকশিত ত্রিপুরা 2047 যে রোড ম্যাপ মাননীয় মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তার লক্ষ্যে আমরা কাজ করতে চলেছি। এই বাজেট আমাদের সেই লক্ষ্য নিয়ে চলছে। আবার এই বাজেট দেশের বাজেটকে অবজ্ঞা করে বাজেট হয় না, সেটা আপনারা যেভাবে বলুন না কেন। ভারত সরকারের বাজেটকে ফলো করে আমরা আমাদের বাজেট তৈরি করেছি। দেশের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করেছেন যে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্য করে বাজেট তৈরি করেছে। শুরু হয়েছে এখান থেকে চলা এবং সেখানে পৌঁছাবে। আমরাও শুরু করেছি 2047-কে লক্ষ্য করে এই বাজেট প্রতি বছরে সেই লক্ষ্য করে আমরা এগিয়ে যাবো, এটা আমাদের কথা। আমি অনেক অনেক ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং আমি ভাবি যে বাজেটের সময় যারা বলেছেন তা আগামী দিনও শুনলাম কাঠ প্রসঙ্গ নিয়েছেন গোপাল বাবুরা, খুব চানুন বলুন, সেটা আপনার অধিকার আছে। তবে অযথা মানুষকে বিরক্ত না করলে ভালো হবে। সকলকে ধন্যবাদ, নমস্কার। বহুত বহুত ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রীজিকে। সুন্দর কতগুলি রেখেছেন তথ্যভিত্তিক। এখন মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমি অনুরোধ করব বাজেট ভাষণের উপর আলোচনা রাখার জন্য। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আজকে এই বাজেট নিয়ে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার যে নবম অধিবেশনে গত 16 মার্চ 2026-এ আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী রণজিৎ সিংহ রায় মহোদয় 2026-27-এর অর্থ বছরের যে বাজেট পেশ করেছেন, আমি এই বাজেটকে পূর্ণ সমর্থন করছি। শুধু সমর্থন করছি না, আমি বলবো এত সুন্দর একটা বাজেট বহুদিন পরে আমি দেখতে পেয়েছি। এবং আমরা জানি বাজেট মানে একটা আয় ব্যয় হিসাব। বাজেট মানে আয় আর কত হয় এবং ব্যয়, এই তো সব, মানে ভেরি সিম্পল ওয়েতে আমরা বুঝাই। অর্থাৎ এবং তার মধ্যে ফিনান্সিয়াল ডিসিপ্লিন হতে হবে। এখন যদি আমি ফিনান্সিয়াল ডিসিপ্লিন না রাখি আর খালি ব্যয় করতে থাকি, তাহলে তো মানে পুরো স্টেটেরই তো ব্যাংক্রাপ্টি হবে। কাজে এটা খুব সেন্সিটিভ ইস্যু। কাজে এর মধ্যে মাথায় রেখে সবার বুদ্ধি নিয়ে যে বাজেট করাটা এটা কিন্তু একটা আর্ট। এই আর্টের মধ্যে বাজেট যেভাবে এবার পেশ হলো, আমি বলবো যে যত দিন যাবে এইভাবেই কিন্তু আরো ডেভেলপ হবে। একটা কথা আছে, আয় বুঝে ব্যয় করো, অর্থাৎ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আমরা কিন্তু বলি। এবং চাদর দেখে সুতো করো, অর্থাৎ কাট দ্য থ্রেড অ্যাকর্ডিং টু দ্য শিট, মিনস স্পেন্ড অ্যাকর্ডিং টু ইউর ইনকাম। এই যে আমাদের এই যে আর্থিক যে রিসোর্স, এই বিষয়ে এর আগেও কিন্তু অনেক আলোচনা হয়েছে, আমিও বলেছি, মাননীয় অর্থমন্ত্রীজিও বলেছেন। আমাদের ত্রিপুরা স্টেট একটা ছোট রাজ্য এবং সারা ভারতবর্ষের মধ্যে একটা থার্ড স্মলেস্ট স্টেট, সবাই আমরা জানি। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে অথচ সেখানে তো চাহিদা আছে এবং সেই চাহিদা মতো সেটাকে মেনটেন করে এই যে বাজেট করা, এটা রিয়েলি মানে হারকুলিয়ান কাজ। আমি মাননীয় অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী সিংহরায়কে ধন্যবাদ করবো এরকম একটা সুন্দর একটা বাজেট করাতে। আর আমরা সবাই জানি যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, মানে কাজের থেকে মানে কথার থেকে কাজটা যদি করা যায় সেটার মধ্যে কিন্তু মানুষ কিন্তু সেটা দেখে এবং কাজের মাধ্যমে এবার বাজেট, এবার রাজ্যের যে বিকাশ আগামী দিনে এবং আলটিমেটলি জনকল্যাণের যে কাজ হচ্ছে এবং এতে করে যে বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো আমাদের যে ডিসিপ্লিন আছে তার যে উৎকর্ষতা সেগুলো ডেভেলপ করার জন্য আমি এই বাজেটের মধ্যে কিন্তু সেটা দেখেছি। আমি বলছিলাম যে 100% সেটা হয়ে গেছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে এইবারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য, সেটাকে সামঞ্জস্য রেখে যে এইবারের যে বাজেট যেটা পেশ হলো আমাদের সেন্ট্রাল মাননীয় আমাদের অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এবং সেই দিশাকে সেটাকে রেখে কিন্তু এবারের বাজেট
এখানে কিন্তু সেটা করা হয়েছে। এবং এইবারের বাজেটে আমরা যেটা দেখলাম যে এক তো সেন্ট্রালের সাথে সামঞ্জস্যপূর্ণ সেন্ট্রাল বাজেট, আবার আমাদের নিজেদের যে একটা কনফিডেন্সের যে বিষয়, আত্মনির্ভর হওয়ার যে বিষয়, এই বাজেটে আমি দেখছি। এবং এতে করে সমাজের সব স্তরের মানুষের উন্নয়ন হবে। এখানে যারা মহিলারা আছেন, শিক্ষার্থীরা যারা আছেন, যারা যুব সম্প্রদায়ের যারা আছেন, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার, সবার মধ্যেই কিন্তু এবার বাজেটে সেটা কিন্তু আমি মনে হয় যে সবার তার সুফলটা পাবেন। আমি আবার বলব যে এই ধরনের যে একটা, আমরা সবসময় বলি বাজেটের পরে জনমুখী বাজেট, সত্যিকারের অর্থে আপনি মাননীয় ফিনান্স মিনিস্টার জনমুখী বাজেট একটা করেছেন। সব যারা আমি যে গ্রুপগুলো বললাম যে সব শ্রেণীকে মাথায় রেখে সবার যাতে উন্নয়ন হয় সেই বিষয়ে উনি এবারে বাজেটটা পেশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার যে লিডারশিপ, সেই লিডারশিপে আজকে আমি যেটা বললাম কথায় নয় কাজে, সেটা কিন্তু প্রমাণ করেছেন। কিভাবে প্রমাণ করেছেন এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, তবুও আমাদের স্মৃতিশক্তি অনেক সময় কম থাকে। 11তম স্থানে ছিল সারা বিশ্বের মধ্যে, সেই জায়গায় 5ম স্থানে এসছে, এখন সেটাকে 4th পজিশনে এসছে। এবং আগামী 2030-এ বলছি আমরা 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে 3rd লার্জেস্ট ইকোনমি আত্মপ্রকাশ হবে। এবং তার আমি একটা বই পড়ছিলাম, সে বইয়ের মধ্যে ক্যালকুলেশনও দিয়েছে, একদম মানে পাটিগণিতের মতো যে কিভাবে হবে সেটা পুরো সুন্দরভাবে দেওয়া হয়েছে একজনের, আমি বই পড়ছিলাম। এবং এতে করে এইসব পড়াশোনা করলে নিজের কনফিডেন্সও বাড়ে। কনফিডেন্স এই কারণে বাড়ে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ দেশের যদি উন্নয়ন হয় অর্থাৎ রাজ্যেরও উন্নয়ন হবে। এবং সেই দিশায় আমার মনে হয় যে আমাদের এই বাজেট বিভাগ এখানে পেশ হয়েছে। এবারে যে সেন্ট্রালের যে বাজেট হয়েছে সেখানে কিন্তু নর্থ ইস্টেরও কিন্তু অনেক বেনিফিট। এবং আমাদের নর্থ ইস্ট কিন্তু সবসময় দিল্লির সাথে অনেকটা দূরত্ব হয়ে যায়। অনেক সময় এতদিন ধরে আমরা দেখে এসেছি যে নর্থ ইস্টকে নিয়ে কিন্তু এতটা কেউ চিন্তা করছে। এখন আমরা মাননীয় অধ্যক্ষ মহোদয় এবার যে ইউনিয়ন বাজেট এবার হয়েছে, তাতে করে আমরা দেখলাম যে মানুষের যে আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন এবং তার যে গ্রাউন্ডিং, এই যে একটা দূরত্ব নর্থ ইস্টার্ন জোনের সাথে আমাদের ন্যাশনাল লেভেলে, সেন্ট্রাল বা অন্যান্য রাজ্যের বড় বড় রাজ্যে, সেটার মধ্যে কিন্তু গ্যাপটা অনেকটা কম। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উপর অনেক ভরসা মানুষের, যে কারণে দ্বিতীয়বার আমরা 2018-তে আমরা এসেছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, আবার 2023-ও কিন্তু দ্বিতীয়বার। এই ভরসার উপর বেস করেই কিন্তু আমরা দ্বিতীয়বার আবার এসেছি। এবং আমি নিশ্চিত যেভাবে আমাদের সরকার এত সুন্দরভাবে চেষ্টা করছে, ট্রান্সপারেন্সির মাধ্যমে চেষ্টা করছেন, এবং অস্বীকার করার উপায় নেই, ডেভেলপমেন্ট এত সুন্দরভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, চেষ্টা করছে সবাই। 10টার থেকে আমরা মানে সকাল 6টার থেকে বলতে গেলে রাত্রে 12টা পর্যন্ত সবাই আমরা পরিশ্রম করছি। আগামী দিনেও তার রেজাল্ট আমরা কিন্তু নিশ্চিত পাব। এবং সুস্থায়ী একটা যে উন্নয়ন এবং বিকশিত ভারত যে আমরা বারবার বলি, সেই দিকেই কিন্তু মাননীয় আমাদের স্পিকার মহোদয়, আমি আপনার মাধ্যমে আমি মনে হয় যে এবারের বাজেট একটা মানে জনগণের একটা বিশ্বাস আমাদের প্রতি এসে গেছে। মাননীয় মোদীজির উপর তো বিশ্বাস এসছে, আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমাদের সরকারের উপরে মানুষের বিশ্বাস এসছে। এবং আমি এই বাজেটের পূর্ণ সমর্থন আমি জানিয়ে আমার কিছু একটা বক্তব্য আমি রাখতে চাই, কারণ বারবার আমাকে বলা হয়েছে খুব কম ভাষণ সব দিকে, এর আগে নাকি বেশ লম্বা ভাষণ হয়ে গেছে। এবারের বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য, এবং যে আমরা জানি যে 75% হচ্ছে আমাদের গ্রাম এবং আমাদের পাহাড়ি এলাকা, তো সেই জায়গায় সেখানের উপর সেখানে যদি উন্নয়ন না হয় তাহলে রাজ্যেরও উন্নয়ন হয়। এবারের বাজেটে কিন্তু আমরা দেখেছি এই 3টে বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এবং আরেকটা আমি ধন্যবাদ দেব মাননীয় আমাদের অর্থমন্ত্রীকে, যে কোনো রকম কর কিন্তু রাখা হয়, ট্যাক্স কিন্তু রাখা হয়। আর সবাই কিন্তু ভয়ে আতঙ্কে থাকে। আগে আমরা সবসময় যখনই কোনো বাজেট হয় কি জানি কর আমাদের উপর বর্তাবে, এই কর কিন্তু রাখা হয়। 2026-27 অর্থ বছরে মোট যে বরাদ্দ ধরা হয়েছে, অলরেডি এই বিষয়ে কথা হয়েছে 34,212 কোটি 31 লক্ষ টাকা, যা 2025-26 অর্থ বছরে যে অনুমিত বাজেটের তুলনায় 2026-27 এইবারের যে অর্থ বছর এবং 2025-26 যে অনুমিত বাজেট ছিল তার তুলনায় প্রায় 5.52% কিন্তু এবার বেড়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে যদি আমরা দেখি 2,441.50 কোটি টাকা বরাদ্দ করা হয়, যা 2025-26 অর্থ বছরের তুলনায় 25.29% কিন্তু বেড়েছে। এবং স্বাস্থ্যের আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নয়ন হয় মানুষের তাহলে বাইরে যাওয়ার প্রবণতাও কমবে, তাছাড়া মানুষ সুস্থ থাকবে, মানুষ কাজ করতে পারবে, তো সেটা আমাদের জন্য সাধারণ মানুষের জন্য আমাদের সবার জন্য সেটা অনেকটা লাভ হবে। আমি যেটা বললাম যে গ্রাম উন্নয়ন একটা বিশেষ জোর দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে গ্রাম উন্নয়নে প্রায় 4,094.57 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 যে অর্থ বছর তার তুলনায় 25.29% বেশি। অর্থাৎ সব দিকেই কিন্তু অনেক বেশি, যে কারণে এবারের যে বাজেট যেটা আমি বললাম সেটাকে কিন্তু ওই যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন সেটা মেনটেন করে কিন্তু করা হয়েছে। কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট খাতের জন্য এবার যেটা বাজেটে রাখা হয়েছে 1,985.6, অর্থাৎ 2025-26 সালের তুলনায় 5.31% কিন্তু সেখানেও বেড়েছে। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, সেখানেও কমায়নি কোথাও, 6,439.56 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2025-26 সালের তুলনায় 4.43% বেশি। 2026-27 অর্থবর্ষে রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত অঞ্চলের উন্নয়নের জন্য মোট 914.82 লক্ষ টাকা প্রদান এবার করবে। এবং এখানে দেখা গেছে যে বাজেটের গত বছরের তুলনায় 5.52 কিন্তু বেড়েছে, মানে পার্সেন্টেজ হিসাবে। এবং জনজাতি অধ্যুষিত অঞ্চলের ক্ষেত্রে বাজেট গত বছরের তুলনায় বাজেট যদি আমরা দেখি সেখানে 6.34% বেশি রেখেছে। তাছাড়া এই বরাদ্দের বাইরেও RIDF এবং সংস্কৃত থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ সেখানে থাকে। ট্রাইবেল সাব প্ল্যান অর্থাৎ TSP যেটাকে বলা হয়, সেখানে মোট বরাদ্দ রাখা হয়েছে 7,542.06 কোটি টাকা, যা রাজ্যের মোট উন্নয়ন খাতের ব্যয়ের প্রায় 39.39%। ট্রাইবেল সাব প্ল্যানের অন্তর্ভুক্ত অধিকাংশ অর্থ রাশি জনজাতি অধ্যুষিত এলাকায় ব্যয় করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের যে উন্নয়নের কর্মযজ্ঞ যেটা চলছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী ওনার ভাষণে বলেছেন যে সেটা কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচারেরই বা যে ডেভেলপমেন্ট কোনো জায়গায় থমকে থাকবে না, সেটা বাড়বে এবং বিকাশও হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, বিনিয়োগও বাড়বে। ইনফ্রাস্ট্রাকচার দিলে সেভাবে বিনিয়োগও বাড়বে, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্বাস্থ্য, পর্যটন ক্ষেত্রে উন্নয়ন ইত্যাদির মাধ্যমে একটা সর্বাঙ্গীন যাকে বলে একটা ইনক্লুসিভ যে একটা বাজেট, এই বাজেটের মধ্যে আমি দেখলাম সেটা পরিলক্ষিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে রাজ্যের অন্তর্ভুক্তিমূলক এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আমরা দেখলাম যে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে 125টি নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা হবে এবং 345টি সংস্কার করা হবে, 1056টি শৌচাগার নির্মাণ এবং 4,238টি নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। 6,200 জন শিক্ষককে, কারণ টিচার্সদেরও কিন্তু ট্রেনিং দিতে হয়, যে দক্ষতা উন্নয়নের কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন, সেভাবে যে শিক্ষকদের যদি আধুনিক শিক্ষাদান না করা যায়
প্রশিক্ষণ যদি প্রপারলি না দেওয়া যায় তাহলে তারা কিন্তু ছাত্রীদের জন্য সেইভাবে তারা কিন্তু ডেলিভারি করতে পারে। এবং 2150টি ডিজিটাল শ্রেণীকক্ষ স্থাপন করা হয়েছে অলরেডি। তো এই বাজেটের মধ্যে আমি দেখলাম সেটারও উল্লেখ করা আছে। নিপুণ ত্রিপুরার অধীনে 4383টি স্কুলে নিপুণ কর্নার স্থাপন এবং 10,182 জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে 236টি প্রাথমিক ইউনিট চালু রয়েছে। 2025-26 অর্থ বছরে তেলিয়ামুড়াতে আমি 2025-26 অর্থ বছরের কিছুটা আমি বললাম এখানে। তেলিয়ামুড়াতে যেটা বললাম যে বাজেট তো হয় কিন্তু হয় না, আমি কয়েকটা এইভাবে উদাহরণ আমি এখানে দিচ্ছি। তেলিয়ামুড়া ইনডোর স্পোর্টস হল নির্মাণের কাজে হাতে নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে 20টি ওপেন জিমনাসিয়াম স্থাপন করা হয়েছে। নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টার আগরতলায়, যেটা আমরা NSRCC বলি, সেখানে বাস্কেটবল কোর্ট নির্মিত হয়েছে। এছাড়া বাদারঘাটস্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স, সেখানে সিনথেটিক ফুটবল টার্ফ স্থাপন করা হয়েছে এবং সেখানে সিনথেটিক যে হকি যে গ্রাউন্ড সেখানে তৈরি করা হয়েছে, ট্র্যাকও সেখানে তৈরি করা হয়েছে, মানে অ্যাথলেটিক ট্র্যাক। আগরতলা যে NSRCC-র কথা বললাম, সেখানে 10 কোটি টাকা এই নতুন একটা ইনডোর জিমনাসিয়াম হল নির্মাণ করা হবে, এর জন্য 10 কোটি টাকা খরচ করা হয়েছে। এবং রাজ্যের বিভিন্ন জায়গায় জিমনাসিয়াম এখন সব জায়গায় আছে। যারা ইউথরা যদি খেলাধুলার সাথে যুক্ত থাকে তাহলে তাদের জন্য খুব ভালো হয়। তার জন্য 2 কোটি টাকা ধার্য করা হয়েছে। 20টি ওপেন জিমনাসিয়াম হবে এবং দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে আমাদের এখানে আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার এই বিষয়টা নিয়ে খুব তদবির করেছেন এবং সেখানেও দেখা গেছে একটা গ্যালারি নির্মাণের খুব প্রয়োজন আছে। সেখানে আমরা দেখেছি বিভিন্ন খেলাধুলার সময় আমি সেখানে যাই, আমাকে দেখিয়ে উনি বলছিলেন যে এখানে গ্যালারি তো দরকার এবং দেখলাম এবার 57 করোড় তার জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমরা ধলাই ও গোমতী জেলা হাসপাতালে যে নতুন কার্ডিয়াক কেয়ার ইউনিট স্থাপন করা হয়। কার্ডিয়াক কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ গুড অ্যাজ ICU। তো আজকে যদি আমরা ধলাইয়ে যদি রাখি তো সাউথ বা নর্থ থেকে কিন্তু তারা কিন্তু সেই সুযোগটা সেখানে পাচ্ছে। গোমতী জেলা সেখানেও কিন্তু যে জেলা হাসপাতাল আছে, নতুন কার্ডিয়াক কেয়ার ইউনিট স্থাপন করা হয়েছে। ধলাই এবং উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করেছে। সেখানে কেমোথেরাপি এবং অনকোলজির যেসব অন্যান্য পরিষেবা সেখান থেকে দেওয়া হয়। সাবরুম ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটাল চালু করা হয়েছে, যা কম পয়সায় এবং সার্বিক ও প্রতিরোধমূলক যে স্বাস্থ্য পরিষেবা সেটা ওখান থেকে প্রদান করা হবে। আমাদের রাজ্যে মোট 1139টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে 528টি স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ 46.36% ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস সেই স্বীকৃতি লাভ করেছে এবং যা সারা দেশের মধ্যে এখানে আমার কাছে যা রিপোর্ট আছে যে অন্যতম সর্বোচ্চ অর্জন, যে 46.36% ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড 528টি স্বাস্থ্যকেন্দ্র। ঠিক আছে, আমরা বলি যে এরকম আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র এই অবস্থায় হয়, কিন্তু এগুলো মানে ন্যাশনাল লেভেলে আমরা পাচ্ছি। কারণ আগে যে স্বাস্থ্যকেন্দ্রের গঠন, আমি তো নিজেও চাকরি করেছি, আমি জানি কি অবস্থা। রাজ্যের মোট 1139টি স্বাস্থ্যকেন্দ্র আছে, তার মধ্যে 528টি এই যে স্বীকৃতি সেটা পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা জানেন যে বাজেটও উনি বলেছিলেন যে 28 ফেব্রুয়ারি 2026 তারিখে যে HPV ভ্যাকসিন ক্যাম্পেইন সেটা চালু করার জন্য, এবং আমরা কিন্তু 28 ফেব্রুয়ারি 2026 তারিখে উনি যখন ওটা বলার পরে আমরা এখানে এই HPV ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আমরা চালু করি এবং সাধারণত 14 বছর যারা 14 বছর বয়সী মেয়েরা আছেন তাদেরকে দেওয়া হয়। অলরেডি 17,500 জন কিশোরীকে বিনামূল্যে সেই HPV এই টিকা প্রদান করা হয়েছে। 2025-26 সালে টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে এটা 100 দিনের কর্মসূচি নেওয়া হয়েছিল এবং এতে করে এলিমিনেশন অফ টিউবারকুলোসিস এই যে একটা অসাধারণ পারফরমেন্স, এর জন্য আমাদের রাজ্য কিন্তু প্রশংসিত হয়েছে। আমি দিল্লিতে যখন কয়েকটা প্রোগ্রামে আমি গিয়েছি সেখানেও কিন্তু বলছে আরে आप लोग कितना अच्छा
ट्यूबरकुलोसिस एलिमिनेशन प्रोग्राम में बहुत अच्छा काम किया। HIV एड्स प्रतिरोध ও চিকিৎসার ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে যেটা আমার মাননীয় বিধায়ক এখানে পালদাংশু উনিও বলার চেষ্টা করেছিলেন যে আমরা 11টি অতিরিক্ত টার্গেটেড ইন্টারভেনশন অ্যান্ড লিঙ্ক ওয়ার্কার স্কিম NGO আমরা অনুমোদন করেছি এবং তারা দূরবর্তী যেসব দুর্গম এলাকা আছেন সেখানে ওনারা যাবেন এবং সেখানে 6টি যাওয়ার জন্য তাদের 6টি মোবাইল ভ্যান সরবরাহ করা হয়েছে এবং স্ক্রিনিং করাটা খুব প্রয়োজন এবং যতগুলো কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র আছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে ওরাল সাবস্টিটিউশন থেরাপি OST সাপ্লাই করা হয়। আমরা সবাই জানি ওরাল সাবস্টিটিউশন থেরাপি মানে যেখানে ওই ট্যাবলেটটা পাবে বিনা পয়সা দেওয়া হচ্ছে ওখান থেকে, কিন্তু উনি খাবেন, যিনি ড্রাগ এডিক্টেড সে খাবে কিন্তু তার মধ্যে একটা ফিলিং অফ ওয়েল বিং আসবে কিন্তু নেশা হবে না, বা নেশা হবে কিন্তু নেশাটার জন্য যে সাইড এফেক্ট যেটা আসল যে ড্রাগস দিলে হয় সেটা হবে, তো আস্তে আস্তে করে সেটা সেই নেশার থেকে কিন্তু বিরত হবে। তাছাড়া যার এইডস হয়ে গেছে বা যাদের HIV হয়ে গেছে সেখানে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি পরিষেবাও শুরু করা হচ্ছে এবং এবারের বাজেটেও দেখলাম তার কথাও বলা হচ্ছে আরও বেশি করে হবে এবং এতে করে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি যদি স্টার্ট আরও বেশি করে আমরা স্ক্রিনিং করে যদি দেখতে পাই করি তাহলে আমাদের ভাইরাল রোগটা কিন্তু অনেকটা কম। ইভেন প্রেগনেন্সির সময় যদি দেখা যায় মায়ের যদি সেই এইডস আছে বা HIV আছে তাহলে সেটা সাধারণত বাচ্চাদের মধ্যে যাওয়ার চান্স থাকে। তো এটা যদি আগের থেকে ভাইরাল রোগটা কমানো যায় তাহলে তার চান্সটা অনেকটা কম। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং GBP হাসপাতাল একটা জেরিয়াট্রিক্স যারা বয়স্ক যারা আছেন তাদের জন্য একটা আমরা একটা সেন্টার সেখানে স্থাপন করা হয়েছে এবং ডায়াবেটিক কেয়ার ইউনিট অলরেডি সেখানে স্থাপন করা হয়েছে। সুপ্রজা নামে একটা নতুন উদ্যোগ চালু করা হবে যার মাধ্যমে আয়ুষ পদ্ধতি, এখানে কিন্তু আয়ুষের উপরে খুব জোর দিয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আয়ুষ পদ্ধতিতে মাতৃ ও নবজাতক যারা আছেন তাদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এবং এই কর্মসূচিতে একটা পাইলট প্রকল্প হিসাবে শান্তিবাজার হাসপাতালে ধর্মনগর হাসপাতালে সেটা শুরু করা হবে। এবারের বাজেটে জনজাতি কল্যাণ খাতে আমরা 1567.36 কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে যা গতবারের তুলনায় 6.25% বেশি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে আপনার অলরেডি আমরা শুরু করেছি সেখানে এবং এর মধ্যে 500টি বৈদ্যুতিক অটোরিকশা বিতরণ, সেটা আমাদের এখানে মিনিস্টার সাহেব আছেন এখানে বারবার আমাকে বলেছেন, এর আগে ভাষণে আমি বলেছিলাম এবং 30,000 জনজাতি মহিলা যারা উইভার আছেন তাদেরকে সুতহ প্রদান করার একটা টার্গেট নেওয়া হয়েছে, অনেক জায়গায় দেওয়া হয়ে গেছে আর কিছু বাকি আছে হয়তোবা ইলেকশনের পরে সেটাও। 50টি সরকারি যে জনজাতি হোস্টেল আছে সেখানে সৌর বিদ্যুৎ যাতে দেওয়া যায়, এখানে মাননীয় আমাদের পাওয়ার মিনিস্টার আছেন উনি বিষয়েও জানেন এবং জল যাতে বিশুদ্ধ করা যায় সেই প্ল্যানটাও কিন্তু সেখানে সেই সব হোস্টেলে রাখা হয়েছে। আমরা এর আগেও আমি বলেছি সমাজপতিদের জন্য, সমাজের জন্য ওনারা কাজ করেন, তাদের আমাদের সরকার আসার পর সেই সমাজপতিদের চিহ্নিত করে আমরা 2,000 টাকা করে দিয়েছিলাম, এবার তাদেরকে 5,000 টাকা করে দিয়েছি। আরও অন্যান্য যারা জনজাতি গোষ্ঠী আছে তাদেরকেও যাতে যেই নামেই থাকুক, সমাজপতি নামে থাকতে হবে এরকম না, অন্য নামেও কেউ যদি দেখা যায় রায় বা চৌধুরী বা যেই নামেই থাকুক সবাইকে চিহ্নিত করে ছোট ছোট যে গ্রুপ আছে এমনও আছে 1,000 জনের একটা জনজাতি গোষ্ঠী আছে, প্রায় 40+ মতো আমাদের জনজাতি গোষ্ঠী আছে, তাদেরকেও যারা তাদেরকেও যাতে 5,000 টাকা করে দেওয়া হয়, কারণ সমাজের জন্য কাজ করছে সেটা কেন আমরা দেব। এর মধ্যে আপনারা সবাই জানেন PM জনমন, এটাকে আমরা বাস্তবায়ন করার সুবাদে আমাদের জাতীয় পুরস্কার 3টা আমরা পেয়েছি এবং বেস্ট পারফর্মিং স্টেট আমরা আদি কর্মযোগী অভিযান এবং ভর্তি আবার জনভাগিদারি অভিযান আমাদের স্টেট সেরা রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া উত্তর ত্রিপুরা জেলা PM জনমন এটাকে বাস্তবায়ন করার কারণে সেরা পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসাবে
সেটাকে রিকগনাইজ করেছে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার 460টি জনজাতি হোস্টেলে বসবাস যারা করেন প্রায় 34,000 ছাত্রছাত্রীকে বোর্ডিং হাউস স্টাইপেন্ড প্রদান করা হয়েছে এবং সেখানে তাদেরকে আগে 80 টাকা থেকে বাড়িয়ে তাদেরকে 100 টাকা করা হয়েছে, যা 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে। 6,804 জন শিক্ষার্থীকে মেধা পুরস্কার দেওয়া হয়েছে। 746 জন জনজাতি শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া বিনামূল্যে পাঠ্য বই প্রকল্পের আওতায় 11,370 জন জনজাতি শিক্ষার্থী আর্থিক সহায়তা পেয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 408টি কেন্দ্রের মাধ্যমে 10,122 জন জনজাতি আবাসিক ছাত্রছাত্রীকে বিশেষ কোচিং সেখানে দেওয়া হয়েছে এবং প্রাথমিক স্তরের পরিপূরক শিক্ষার অধীনে 9,860 জন শিক্ষার্থীকে সেখানে কোচিংও দেওয়া হয়েছে। রাজ্যের 100টি জনজাতি হোস্টেলে স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে। পাশাপাশি আমরা সবাই জানি যে আমাদের সরকার আসার আগে একলব্য মডেল রেসিডেন্সিয়াল আগে ছিল 4টে, পরবর্তী সময় গিয়ে এখন সব মিলিয়ে 21টা হয়েছে এবং আরও 15টা যাতে করা যায় এবার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তার জন্য আমি দিল্লিতে এবার বলে এসেছি। জুম চাষ সাহায্য প্রকল্পটা আমরা করেছি, সেখানে 2,153টি যারা জুমিয়া পরিবার আছে তাদেরকে বীজ সরবরাহ করা হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশন মাধ্যমে প্রায় 806 জন বেনিফিশিয়ারিদের মোট 22,000 উপরে 22,000 হেক্টর নতুন রাবার বাগান স্থাপন করা হয়েছে। গত 2024 সালে 2 অক্টোবর ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান চালু হয়েছে। এতে করে রাজ্যের 8টি জেলা এবং 52টি ব্লকের 392টি জনজাতি গ্রামে সেটা কিন্তু সেখানে কাজ হয়েছে এবং 20টি লাইন ডিপার্টমেন্ট সমন্বয়, এখানে 20টা যে লাইন ডিপার্টমেন্ট আছে তারা একসাথে কিন্তু এই কর্মসূচির মধ্যে যুক্ত হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন এবং হোস্টেল নির্মাণ ও সংস্কার, জনজাতি বহুমুখী বিপণন কেন্দ্র এবং FRA স্থাপন ইত্যাদির বিষয়ে জন্য প্রায় 81,69,00,000 টাকা অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার মহোদয়, অতিরিক্ত বরাদ্দের জন্য রয়েছে মৎস্য চাষে জনজাতি অধ্যুষিত এলাকায় 1,12,00,000 টাকা, উদ্যান পালনের 2,36,00,000 টাকা, 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে 14,28,00,000 টাকা এবং 42,37,00,000 টাকা দিয়ে 7,677টি বাড়ি এবং 500 বাড়ি জনপরিসরে বিদ্যায়তনের কাজ হবে। আদি কর্মযোগী অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য জেলা ও ব্লক স্তরে প্রসেস ল্যাবের মাধ্যমে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 392টি জনজাতি অধ্যুষিত গ্রামে আদি সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রতিটি গ্রামের জন্য ভিলেজ ভিশন প্ল্যান প্রস্তুত করা হয়েছে। আমরা ট্রেসপের কথা আমরা জানি, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমরা প্রায় 1400 কোটি টাকা নিয়েছি। সেখানে এই বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় 35 রাস্তা সেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে অলরেডি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2026-27 অর্থবর্ষে জনজাতি উন্নয়নের জন্য 2টি ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার স্থাপন করা হবে, যা জনজাতিদের যে দীর্ঘমেয়াদী যে আর্থসামাজিক সোশিও ইকোনমিক্যাল যে বিষয় সেটা কিন্তু বৃদ্ধি হওয়া সহায়ক। তীর্থমুখের এখানে মাননীয় বিধায়ক নিয়ে তীর্থমুখ মেলায় এটা নিয়ে প্রায়ই যখন যেতাম সেখানে প্রায়ই উনি বলতেন 2026-27 অর্থবর্ষে সেটা ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ করা হয় তার জন্য 15,11,00,000 টাকা ব্যয় করা হয়। ছামনওয়াড়ি ব্লকের মানিকপুরে একটি ট্রাইবেল রেস্ট হাউস নির্মাণ করা হবে, যার জন্য 5,50,00,000 টাকা বরাদ্দ করা হবে। উদয়পুরের ফুলকুমারীতে আরেকটি ট্রাইবেল রেস্ট হাউস নির্মাণ করা হবে, যার জন্য 7,24,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। তেলিয়ামুড়া সরকারি ডিগ্রি কলেজে তার পাশেই 50 আসন বিশিষ্ট বয়েজ হোস্টেল এবং খোয়াই সরকারি ডিগ্রি কলেজের পাশেই 50 আসন বিশিষ্ট জনজাতি বয়েজ হোস্টেলের নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া দক্ষিণ ত্রিপুরার কলসিতে একটি কৃত্রিম গাছযুক্ত ফুটবল মাঠ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যে কেন্দ্রীয় সরকার প্রদত্ত অরেঞ্জ ইকোনমি, আমি নিজেও কিন্তু অরেঞ্জ সম্পর্কে আমার আইডিয়া ছিল না। সেদিন একজন আমাদের একজন
যারা রিপোর্টার আছেন একজন জিজ্ঞেস করেছিলেন, তা আমি অরেঞ্জ বলতে ভেবেছিলাম যে অরেঞ্জ বুঝি, আমি বললাম এই অরেঞ্জ তো আপনার আমাদের এগ্রিকালচার মিনিস্টারকে জিজ্ঞেস করবেন। পরবর্তী সময়ে আমি পড়তে গিয়ে বুঝলাম যে অরেঞ্জ সেই অরেঞ্জ না, এটা কেন্দ্রীয় সরকারের একটা অরেঞ্জ ইকোনমি এবং তার ব্যাপক প্রচার ও প্রসার, এটার সাথে সাযুজ্য রেখে আমাদের ত্রিপুরাতেও কিন্তু এটাকে আমরা যাতে আরো শক্তিশালী হয় এবং ABGC XR অর্থাৎ অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং, কমিক্স অ্যান্ড এক্সটেন্ডেড রিয়েলিটি ইত্যাদি নীতি প্রণয়নের প্রস্তাব রাখা হয়। এই উদ্যোগের মেইন যে কারণ সেটা হচ্ছে প্রযুক্তি, ডিজিটাল কন্টেন্ট নির্মাণ এবং ইমার্সিভ যে মিডিয়া, সেইটাকে যাতে আরো সম্ভব আরো বেশি তারা এক্সপ্লোর করা যায়, তার জন্য এবারে বাজেটে দেখানো হয়েছে এবং এতে করে দক্ষতা উন্নয়ন এবং ইনোভেটিভ কিছু করা যায় কিনা কর্মসংস্থানের জায়গাতেও উৎসাহিত হবে। পুলিশের কথা সরাসরি বিষয়ে যদি আমি কথা বলি, এবারের বাজেটে মোট 2,807.84 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 22.02% বেশি। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি আমরা জানি যে সবার অনেক উন্নতি হয়েছে, এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ বারবারই আমি বলেছি সেটা। সড়ক দুর্ঘটনা যা ডাটা আছে সেখানেও দেখেছি যে অনেকটা কমেছে। আমি বলছি না যে সড়ক দুর্ঘটনা হচ্ছে না, কিন্তু আরও যাতে কম হয় তার জন্য ইনফ্রাস্ট্রাকচার আরও বেশি বাড়ানো দরকার এবার বাজেটে, সেটাও আমি দেখছি। 2025-26 সালে ত্রিপুরা পুলিশের জন্য 25-26-এ 253টি নতুন যানবাহন ক্রয় করা হয়েছে, যাতে করে ইমিডিয়েটলি সেখানে যেতে পারে এবং এই যারা ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করেন তাদের পক্ষে সুবিধা হবে। 2026-27 সালে আগরতলায় নতুন ট্রাফিক ইউনিট ভবন এবং বিভিন্ন জেলা ও রাজ্য সদরে পুলিশ আবাসন নির্মাণ করা হবে, যা এবারের বাজেটে উল্লেখ করা হয়েছে। 2026-27 সালে ধলাই জেলার আমবাসায় 12 কোটি টাকায় মডেল ডিস্ট্রিক্ট একটা জেল নির্মাণ করা হবে। আমাদের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা খুব ইম্পর্টেন্ট। 2025-26 অর্থবর্ষে কাকরাবন ফায়ার স্টেশনে একটা স্থায়ী ভবন নির্মাণ সুসম্পন্ন হয়েছে। বক্সনগর, মনুপুকুর, বনপুর, গঙ্গানগর ও জিরানিয়া ফায়ার স্টেশনের ভবন নির্মাণের কাজ ইমিডিয়েটলি শীঘ্র সম্পন্ন হবে। 2026-27 অর্থবর্ষে কুমতি জেলা গর্জিত একটি নতুন ফায়ার স্টেশন নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,50,00,000 টাকা। এছাড়া ঋষ্যমুখ ও কিল্লার ফায়ার স্টেশনের নতুন ভবন নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে, যার জন্য 5 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। তাছাড়া বাধারঘাটের মাতৃপল্লী স্থিত স্টেট ফায়ার যে সার্ভিস ট্রেনিং সেন্টার আছে, সেখানে 10 কোটি ব্যয় রাখার জন্য ব্যয় প্রশিক্ষণ প্রাপ্তির জন্য একটি হোস্টেল নির্মাণেরও প্রস্তাব রাখা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পর্যটন ক্ষেত্রে এখানে মাননীয় পর্যটন মন্ত্রী আছেন, এখানে আমরা দেখেছি যে প্রসাদ প্রকল্পের অধীনে মাথা ত্রিপুরের সুন্দরী মন্দিরের উন্নয়ন সম্পন্ন হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও এসেছিলেন এবং এবার যে 51টি শক্তিপীঠ যে আমরা প্রতিরূপ নির্মাণ করছি, সেখানে 97.70 কোটি টাকা তার জন্য আমরা পেয়েছি কেন্দ্রীয় সরকার থেকে এবং সেটারও আমরা সেখানে আমিও গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা ভূমি পূজনও করে সে কাজও সেখানে শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের এই যে ইতিবাচক যে বা গঠনমূলক যে ব্যবস্থা 2025-26 অর্থ বছরে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আমরা দেখলাম যে পর্যটনে কিন্তু আগমন বাইরের দিকে অনেক বেশি বেড়েছে। 6,50,772 জন আমাদের 2025-26 ফেব্রুয়ারি অবধি এসছে এবং আমরা এই 2000 ফেব্রুয়ারি মানে 2026 ফেব্রুয়ারি, আর 2018-19 অর্থ বছরে সেই সংখ্যাটি ছিল মাত্র 5,29,815 জন। কাজে বাড়ছে, এখানে মানুষ আসছে, এখানে আমরাও চাইছি যে পর্যটন যে বিভিন্ন জায়গাগুলো আছে বিষয় বিস্তর আলোচনা হয়েছে। ব্রহ্মকুণ্ডেও আমরা চাইছি এবারের বাজেটেও সেটা গুরুত্বপূর্ণ একটা স্থান নিয়েছে। 13 কোটি টাকা এবারের বাজেটে 2026-27 অর্থ বছরে সেখানেও যাতে উন্নয়ন হয় তার কথাও এখানে রেখেছে। এবারের বাজেটে আমরা দেখলাম যে গতবারের যে বাজেট
আছে, এবারের বাজেটে মোট 54.28 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে, যা মানে পরিবহনের ক্ষেত্রে আমি বলছি, সেখানে গতবারের তুলনায় 2.26% রাখা হয়েছে। আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী PM রাহত অর্থাৎ ক্যাশলেস ট্রিটমেন্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম স্কিম 2025 সেটা চালু আমরা করেছিলাম এবং 13 ফেব্রুয়ারি 2026-এ সেই প্রকল্পের উদ্বোধন হয়েছে। এই প্রকল্পটা কি 7 দিনের জন্য, যদি এই প্রকল্পে কোনো রকম সড়ক দুর্ঘটনার শিকার কেউ হন তাহলে তাকে 7 দিনের জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ দেওয়া হবে। 2026-27 সিরাইমহলপুর, কল্যাণপুর এবং যতনবাড়িতে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে, এই জন্য বরাদ্দ রাখা হয়েছে 18 কোটি টাকা। আজকে যদি আমরা, কারণ এখানে রাস্তার কথা খুব বলা হয়েছে, আমি মাঝে মাঝে অনেক জায়গায় বলি রাস্তা কিন্তু অনেক সময় আমাদের রাস্তা দেখায় অনেক বিষয়। রাস্তা শুধু পিচের রাস্তা বা ওই ব্ল্যাকটপের রাস্তা না, রাস্তা সত্যিকারের বলতে কি মাঝে মাঝে আমাদের রাস্তাও দেখায়। মাননীয় অধ্যক্ষ মহোদয় 2026-27 অর্থবর্ষে 980 কিলোমিটার জেলা সড়কের নির্মাণ এবং উন্নয়ন এবং 8টি RCC সেতুর কাজ গ্রহণ করা হবে এবং 2026-27 অর্থবর্ষে যেসব গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ গ্রহণ করা হবে সেগুলো কয়েকটা আমি বলছি এখানে। খোয়াই জেলার চেবড়ি থেকে তুলাশিখর পর্যন্ত সড়কের মান উন্নয়ন ও শক্তিশালীকরণের জন্য 18 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে বাজেটে খোয়াই জেলার রামচন্দ্রঘাট থেকে ধলাবিল চৌমুনি পর্যন্ত সড়কের উন্নয়নে 13 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতচন্দ্রনগর ব্লকের পাইখোলা বাজার থেকে যশমুড়া ত্রিসংযোগ যে ট্রাই জংশন আছে পর্যন্ত সড়ক উন্নয়নে 11 কোটি 25 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গন্ডাছড়া থেকে বাবুসাই ক্যাম্পে সেখান পর্যন্ত সেখানেও সড়ক নির্মাণের 66 কোটি 62 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাছাড়া গোমতী জেলার সিমসীমা থেকে গঙ্গা ছড়া পর্যন্ত যে সড়ক নির্মাণ হবে 6 কোটি 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার, আপনারা সবাই জানেন যে আমাদের এবারে কিছুদিন আগে প্রবাসী ত্রিপুরাবাসী আমরা একটা সামিট করেছিলাম। এত বাইরেতে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা বাইরে এত তারা মানে এস্টাবলিশ পারসন, আমাদের কিন্তু একেবারেই সেটা জানা ছিল না। কিছুদিন আমরা আগে এখানে একটা বেসরকারি হোটেলে আমরা তাদের আয়োজন করেছিলাম। প্রথমে আমরা 75 জনের রেজিস্ট্রেশন ছিল, পরবর্তী দেখলাম এটা বেড়ে প্রায় 80 জনের উপরে এবং তারা আসার পরে আমরাও জানতাম না, কেউ সায়েন্টিস্ট, কেউ মানে বিশাল আকারের এক একজন, মানে আমি বলবো যে জায়েন্ট ইন ইনভেস্টমেন্ট। তো তারা এসে খুব খুশি হয়েছে এবং ওনারা বলছেন অনেকে ত্রিপুরার মানুষ জানেই না। তো আবার যখন সামিট হবে আমার মনে হয় এই সংখ্যা আমার মনে হয় 300 থেকে 400 বাড়তে পারে। তো তারা কিন্তু আমাদের জন্য একটা কোর গ্রুপ হবে, আমরা ইনভেস্টার এবং তাদের ত্রিপুরার সাথে তারা কিন্তু এটা তাদের আত্মার কিন্তু একটা জড়িয়ে রয়েছে। কাজেই এরা কিন্তু আমাদের রিয়েল রিসোর্স হবে। ওনারা যদি আসে, ওনারা অনেকে বলেছেন আমরা ত্রিপুরার জন্য কিছু করতে চাই, আমরা এই প্ল্যাটফর্ম আমরা পাইনি। তো এই যে প্রবাসী ত্রিপুরাবাসী সামিট আমরা করলাম, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং অত্যন্ত ডিসিপ্লিন প্ল্যাটফর্ম। আগামী দিন এর থেকে কিন্তু আমরা ফায়দা আমরা নিতে পারি। এখানে এতে করে যে বিনিয়োগ, প্রসার এবং যে ইনোভেটিভ কিছু বিষয়, মেন্টরশিপ এবং ব্র্যান্ডিং যে বিশ্বমানে সারা ওয়ার্ল্ডে যদি আমরা এটা ব্র্যান্ডিং করতে পারি ত্রিপুরার বিষয়ে তাদের মাধ্যমে, সেটা কিন্তু একটা সুযোগ মানে আমরা দেখতে পাচ্ছি। 2026-27 অর্থবর্ষে রাজ্যের প্রতিটি জেলায় ইনোভেশন সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি তৃণমূল স্তর পর্যন্ত যারা এই ধরনের ইনোভেটিভ আইডিয়া চিন্তা ভাবনা করছেন তাদেরকে উৎসাহিত করা হবে। এতে করে ডিস্ট্রিক্ট ইনোভেটর ফেলোশিপ, একটা ফেলোশিপ চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প একটা চালু করা হবে, যার মধ্যে নার্সিং, তাছাড়া ITI, ডিপ্লোমা ও স্নাতক যারা শিক্ষার্থীরা আছেন তারা যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় তার জন্য এবার মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প একটা চালু করা হয়েছে এবারের বাজেটে। অর্থনীতিকে যাতে আরো চাঙ্গা করা যায়, ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দেওয়া। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার জোর দেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে।
এবং গত বছর যে যা ছিল প্রায় 7,000, মানে গত বাজেটে 2025-26 7,903.26 কোটি টাকা। এবার 2026-27 8,945.92, অর্থাৎ 13.19% কিন্তু বৃদ্ধি পেয়েছে। ধলাই জেলা হাসপাতাল একটা ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তেলিয়ামুড়া, খোয়াই ও বিশ্রামগঞ্জে ট্রমা কেয়ার সেন্টার, জেলা ও মহকুমা হাসপাতাল, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ উইং স্থাপন করা হবে। আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ, আমি ধন্যবাদ দেব সবাই এখানে যারা যারা উপস্থিত আছেন, ধন্যবাদ দেব যে হেলথ ইউনিভার্সিটির জন্য আপনারা সবাই এখানে তার সাই দিয়েছেন, এর জন্য সত্যিই আপনারা ধন্যবাদের পাত্র। এবং এতে করে আমাদের যে মেডিকেল সায়েন্সে যে অ্যাডভান্সমেন্ট তার সুযোগ কিন্তু খুলে গেছে। আগরতলায় সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার, এটা আজকাল যে আমরা ডিজিটাল অ্যারেস্টের কথা শুনি, খুব এখন তো ডিজিটালি সব হয়, তো সেই জায়গায় সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার নতুন করে আগরতলায় আরও ভালো করে একটা সুন্দর করে স্থাপন করা হবে। আগরতলায় AICT প্রকল্পের মাধ্যমে আধুনিক আইটি পার্ক গড়ে তোলা হবে। আমরা রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় আগরতলায় একটি ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুল স্থাপন করা হবে। 12টি নতুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে। এই বিষয়ে অনেক সময় অনেক যারা জনপ্রতিনিধিরা এই বিষয়ে কথা বলে। ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটি, যেটা আজকে পাস হলো, সেটাও আমার মনে হয় সেটাও গতকাল পাস হয়েছে উইমেন্স ইউনিভার্সিটি। তো সব মিলিয়ে সেগুলো কিন্তু আগামী দিন, যেটা আমি বললাম সিকিমে এই ডিমড ইউনিভার্সিটি 23টার মতো, তো আমাদের ত্রিপুরাতে আমরা কেন পারবো, তাদের থেকে আমাদের মানে আয়তনও বেশি, লোক সংখ্যাও বেশি, তো মাত্র 7 লক্ষ লোক। কাজেই আগামী দিনে একটা এডুকেশন হাব তৈরি হবে নিশ্চিত। আমরা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য 117টি RCC ফুটব্রিজ এই বাজেটে দেখা গেছে, সেটা তৈরি করা হবে। আমরা দেখেছি মহিলাদের জন্য মানে প্রজন্মের পর প্রজন্ম তারা কিন্তু কৃষি, তাঁত শিল্প, হস্তশিল্প এবং বিভিন্ন যেসব কর্মকাণ্ড তারা কিন্তু গ্রামীণ এলাকায় তারা করে, এবং গ্রামীণ যে অর্থনীতি তাদের উপরে কিন্তু বেস করে। গত কয়েক বছরে ভারত সরকারের দূরদর্শী উদ্যোগ এবং জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের যে কার্যকর বাস্তবায়নের ফলে ত্রিপুরার নারী ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এবং বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় আছেন মহিলাদের, আনডাউটেডলি সেখানে কিন্তু অনেক বেশি তারা সামনের দিকে এগিয়ে এসেছে। আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে ত্রিপুরায় প্রায় 4,92,000 গ্রামীণ মহিলা বর্তমানে 55,035টি স্বনির্ভর গোষ্ঠীতে সংগঠিত হয়েছে, যা সম্মিলিত উদ্যোগ অর্থনীতিকে ক্ষমতায়নের একটা শক্তিশালী নেটওয়ার্ক কিন্তু আমরা করতে পেরেছি। আমরা আগামী 2026 সালের মার্চ মাসের মধ্যে এখানে 1,08,000, আমাদের টার্গেট ছিল 1,18,000, অর্থাৎ 95% আমরা কিন্তু লাখপতি দিদি বানিয়েছি। আমরা চাই যে আরও যাতে 100% তো হবে, পাশাপাশি আরও 27,000 বেশি লাখপতি দিদি যাতে আরও তৈরি করা যায়, তার জন্য 2026 সালের মার্চ মাসের মধ্যেই সেই টার্গেট আমরা নিয়েছি। বর্তমানে ত্রিপুরাতে স্বসহায়ক দলের একটা নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট, আর স্বসহায়ক মানে অলমোস্টই মহিলা রয়েছে, সেখানে ব্যাংক সখী এবং বিজনেস করসপন্ডেন্ট সখীদের উদ্যোগে ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা এখন রাজ্যের একদম লাস্ট মাইল অব্দি আমরা সেই এলাকায় আমরা পৌঁছাতে পেরেছি। এখন পর্যন্ত এই যে স্বসহায়ক দলগুলোকে মোট 2,089 কোটি টাকার ব্যাংক ঋণ দেওয়া হয়েছে, এবং ঋণ পরিশোধের হার শুনলে মানে যদি আমি এখানে বলতে আমার খুশি হচ্ছে যে এনপিএ কিন্তু যারা বড় বড় বিগ যারা মানে বিজনেসম্যানরা আছে, বিগ জায়েন্টরা, তারা কিন্তু এনপিএতে ডুবে থাকে। আর আমাদের মহিলারা যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছে মহিলাদের উন্নয়ন এম্পাওয়ারমেন্ট, সেখানে মাত্র দেখা যায় এনপিএর হার 1.18, মানে এত সুন্দরভাবে ওনারা কিন্তু তাহলে কেন ব্যাংক দেবেন না? আমরা তো এগুলো বুঝতাম না, তো সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। বর্তমানে 3,47,000 মহিলা কৃষক কৃষি, পশুপালন এবং মৎস্য চাষের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে, এবং এটাকে যাতে আরও শক্তিশালী করা যায়
তার জন্য আমরা কৃষি দপ্তর থেকে অনেক বেশি ওনাদেরকে সাহায্য করছি। সেটা তো আছে, কৃষির বাইরেও প্রায় 43,979 জন মহিলা এসএইচজি সদস্য যারা আছেন তাদের সেবা মানে তাদের সেবা এবং উৎপাদন এবং বাণিজ্য ক্ষেত্রেও মানে সার্ভিস সেক্টরে এবং প্রোডাকশনের দিক দিয়ে এবং বাণিজ্য ক্ষেত্রেও তারা সফলভাবে কিন্তু কাজ করছে। এবং সেখানে কি ব্যাগ তৈরি করা, মোমবাতি প্রস্তুত, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্পী, ঐতিহ্যবাহী পয়েন্ট শিল্পসহ এরকম বিভিন্ন ক্ষেত্রে যেটি নন ফার্ম যেটিকে বলা হয় প্রায় 214টির মতো নন ফার্ম কালেক্টিভ গঠন করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ফর্মুলাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ স্কিম একটা আছে। এই আওতায় ত্রিপুরায় 3,716টি খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগ গড়ে তোলা হয়েছে, যা স্থানীয় পর্যায়ে সেটা সংযোজন, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বসহায়ক দলগুলোকে আরো শক্তিশালী করার জন্য 794 লক্ষ টাকা রিভলভিং ফান্ড আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর আমাদের রতন বাবু অলরেডি বলেছেন ওনার বক্তব্যতে যে, এবং সেখানে দেখা গেছে যে 794 লক্ষ টাকা রিভলভিং ফান্ড দেওয়া হয়েছে এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে প্রদান করেছে, যার ফলে আজকে এসএইচজিগুলি তাদের যে কাজগুলো তারা আরো বেশি নতুন করে তারা এক্সটেনশন করতে পারছে, নতুন বিষয় ওনারা কাজে যুক্ত হচ্ছে। আজকে মহিলাদের আমরা বারবার বলছি যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট খুব প্রয়োজন। এর জন্য কারণ মহিলারা যদি স্বনির্ভর হয় তাদের নিজেদেরও কিন্তু আত্মবিশ্বাসও কিন্তু বাড়ে এবং সমাজে তো প্রতিষ্ঠিত হয়, নিজের ঘরের ভিতরেও কিন্তু প্রতিষ্ঠিত হয়, কারণ হাত পাততে হয় না হাজবেন্ডের কাছে বা ছেলের কাছে। তো এটা কিন্তু এই যে মহিলাদের সশক্তিকরণ যদি করা যায় এবং আমরা অলরেডি যেভাবে কাজ করছি সেটা কিন্তু হচ্ছে। এর মধ্যে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এটা আমরা গত বাজেটে আমরা ঘোষণা করেছিলাম এবং সেটার কিন্তু আমরা স্টার্টও করে দিয়েছি, যেখানে অন্তর্দয় পরিবারে যে কোনো কন্যা সন্তানের জন্ম হলে রাজ্য সরকার সেই নবজাতক যে কন্যা সন্তানের নামে 50,000 টাকা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট করবে এবং 18 বছর বয়স যখন হবে তখন সুদ সমেত তাকে সেটা দেওয়া হবে। সেটা তার বিভিন্ন কাজে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্য কাজে সেটা ব্যবহার করতে হবে। আরেকটি প্রকল্প মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যার আওতায় ত্রিপুরা বোর্ড থেকে যারা পাশ করেছে বা সিবিএসসি যেটা আমাদের বিদ্যাজ্যোতি যে স্কুলগুলো আছে সেখান থেকে যারা পাশ করেছে, এরকম 140 জন মেধাবী ছাত্রছাত্রীকে বিনা পয়সায় তাদের আমরা স্কুটি প্রদান করি। যা বলা এবং করা সেটা কিন্তু কাজের মাধ্যমে আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা আরেকটা, সেখানেও আমরা নতুন প্রকল্প চালু করা হয়েছে অলরেডি। অন্তর্দয় পরিবারের কন্যা সন্তানের বিবাহের যখন বয়স হয় তার জন্য 50,000 টাকা সহায়তা দেওয়ারও ব্যবস্থা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার প্রকল্পে যারা গর্ভবতী আছেন মহিলা তাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার দিতে হয়। ওই সময় আয়রনের একটা সমস্যা থাকে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিবার এন্টিনেটাল চেক আপ তো হয়, চেক আপের পর মোট 4 বার 500 টাকা করে আমরা 2,000 টাকা করে আমাদের সরকার সেখানে দিচ্ছে। মার্কেট স্টক গভর্নমেন্টের পুরো মার্কেট যখনই তৈরি হবে আমাদের মহিলাদের জন্য 50% সেই মার্কেট স্টলে তাদের জন্য রিজার্ভেশন থাকবে। আমরা হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি। বিভিন্ন রাজ্য স্তরের প্রতিটি জেলায় আমরা সেই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি। আগরতলায় কৃষ্ণনগর সেখানে 50 আসনের একটি ওয়ার্কিং উইমেন হোস্টেল ও কর্মযোগী মহিলা আসন অলরেডি আগেই সেটা চালু ছিল, এটাকে আরও আমরা সুন্দরভাবে যাতে আরও চালু করা যায় সেই ব্যবস্থা রয়েছে। এবং চলতি অর্থ বছরে রাজ্যের বিভিন্ন জেলায় আরও 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 114 কোটি টাকার প্রস্তাব কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেছেন এবং 75.24 করোড় টাকা অলরেডি রিলিজ করেছেন। 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল অলরেডি কাজও কিন্তু নির্মাণের কাজ শুরু হয়েছে। রাজ্যে মহিলাদের সুরক্ষার বিষয়টা আমাদের প্রায়োরিটি বিষয় এবং আমাদের এখানে বিভিন্ন জায়গায় প্রায় আমাদের তো 8টা ডিস্ট্রিক্ট, এর মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো
এবং অন্যান্য ডিস্ট্রিক্টে টোটাল 9টি মহিলা থানা আমরা করেছি, এবং শুধু মহিলা মানে পুলিশই সেখানে থাকে, কারণ মহিলারা অনেক সময় থানায় গিয়ে পুরুষ যারা পুলিশ আছেন তাদের কাছে অনেক কিছু বলতে পারে না, সেটা আমরা অলরেডি সেটা চালু আছে। আমি এক দুটো জায়গায় আমি নিজেও ওপেন করে এসেছি। আমাদের রাজ্যের প্রধান হাসপাতাল তথা জিবি হাসপাতালে এর আগেও আমি বলেছি যে 100 শয্যা বিশিষ্ট ডোনার মিনিস্ট্রি থেকে আমরা পেয়েছি। মাদার অ্যান্ড চাইল্ড ইউনিট আমরা সেখানে নির্মাণ করা হচ্ছে, কাজ অনেকটা এগিয়ে গেছে। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও যারা হেল্পার তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি ন্যূনতম 8,000 টাকা, এবং যারা হেল্পার আছেন 5,000 টাকা করা হয়েছে। এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছেন। আপনারা জানেন যে আমি জানি না অন্যান্য রাজ্যে কোথায় আছে, ইভেন আসামেও কিন্তু অনেক কম, 1,200 এরকম আছে এই ভাতা। আমাদের এখানে 2,000 টাকা করে আমরা ভাতা দিচ্ছি, এবং অনেকে জিজ্ঞেস করে আপনারা এত ভাতা কি করে দিচ্ছেন। যাই হোক, আমরা টিউশন নিয়েছি, এখানে মহিলাদের যে কথা, যেমন স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অবিবাহিত মহিলা ভাতা, রাজ্য বিধবা ভাতা, গৃহ সহায়িকা ভাতা এবং পরিত্যক্তা মহিলা ভাতা, ত্রিপুরা শিশুকন্যা উৎসাহ ভাতা, এইভাবে আমরা কিন্তু দিচ্ছি। তাছাড়া বহু জায়গার মধ্যে আমি এটা নিয়ে নিজেও দেখছি যে যারা মহিলারা আছে রাস্তাঘাটে বেরোলে অনেক সময় কমন যে টয়লেট সেখানে যাওয়া কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো তার জন্য পিঙ্ক টয়লেটে আমি গত পরশু দিনও এই বিষয়ে আমি দেখলাম, এত সুন্দর। আমি বললাম একটা মডেল আপনারা করুন। এবং মহিলাদের কি হয়, যদি রাস্তার ধারে থাকে অনেক সময় সামনের দরজা যদি থাকে ঢুকতে অনেকটা বিব্রত বোধ করেন রাস্তার সামনে। তো ওনারা বলছিলেন পিছনের কিছু এরকম মডেল আছে পেছন দিকে, আমি বললাম না, সাইডে করুন। সাইড দিয়ে করলে আর সামনে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে এত সুন্দর এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট, কারণ এখান থেকে পয়সাও আপনি পাবেন। তো এই অ্যাডভার্টাইজমেন্টের পয়সা দিয়ে কিন্তু সেটা আপনি চালাতে পারবেন। একটা পিঙ্ক টয়লেট মহিলাদের এবং ছোট ছোট বাচ্চাদের জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে। আমরা রাজ্য সরকার অলরেডি যে আমাদের যে কলেজগুলো জেনারেল কলেজ, সেখানে কিন্তু ছাত্রীদের জন্য ভর্তি ফিস এবং কলেজ উন্নয়ন ফিস, সমস্ত পরীক্ষা সংক্রান্ত ফি আমরা কিন্তু মকুব করেছি। রাজ্যের প্রতিটি নবম শ্রেণীর কন্যা শিক্ষার্থীকে এখন পর্যন্ত বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে, প্রায় 1,22,509 জনকে দেওয়া হয়েছে। আমাদের সরকার আসার পর সেটা আমরা করেছি। জমি ক্রয়ের বিষয়ে মহিলাদের স্টাম্প ডিউটি 1% হ্রাস করা হয়েছে। আপনারা জানেন এখন মহিলাদের যখন একজনের যদি মনে হয় যে না আমি এই জায়গাটা কিনবো আর আমার নামে করলে 1% কিন্তু এখন বিরাট। তো সেখানে আমার মিসেসের নামে বা আমার মেয়ের নামে যদি আমি করি, এতে করে কিন্তু ওনার কিন্তু কনফিডেন্সটা অনেক ডেভেলপ করে। এটা কিন্তু একটা সামাজিক বিষয় কিন্তু একটা, এবং সেটা আমরা 1% কম করাতে দেখা গেছে তাদের নামে কিন্তু অনেকটা বাড়ছে। কাজেই আমার মনে হয় আমি আজকের যে টাইম আমাকে দেওয়া হয়েছে তার অনেক কম টাইমে কিন্তু আমি শেষ করেছি। ঘড়িটা আমি সামনেই রেখেছিলাম যাতে টাইমটা আমি দেখতে পারি। তো অনেকে আতঙ্কে আছেন যে কি জানি 1 ঘন্টা তো কত যায়, 1 ঘন্টা 25 মিনিট না কত বলেছি, কখন জানি শেষ করবে। তো আমি দেখলাম মানে 45 মিনিট আমি নিয়েছি। আমি সবাইকে আমি ধন্যবাদ দেবো। এইবারে বাজেটে এখানে আমাদের মাননীয় বিরোধী দল নেতার থেকে শুরু করে আমাদের অন্যান্য কংগ্রেসের থেকে, আমাদের মাথা থেকে এবং আইপিএফটি থেকে এবং আমাদের যে এখানে মিনিস্টার থেকে আপনি অনেকে এবারের এই বাজেটে কিন্তু আলোচনা রেখেছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে এত সুন্দরভাবে আপনারা আলোচনা করেছেন। ঠিক আছে, রাজনীতি তো আমার শিখছি আপনাদের কাছ থেকে যে মাঝে মাঝে নাকি একটু উলট পালট না বললে রাজনীতি হয় না, কিন্তু যাই হোক মানে তো আমি তো একটু অন্যভাবে আমি বলি। তো গোপাল বাবুকে আমি ধন্যবাদ দেবো, উনি জিতেন বাবুকে আমি ধন্যবাদ দেবো, সবাইকে আমি এই বাজেটে আপনারা আলোচনা করেছেন এবং এতে করে কিন্তু আমরা সমৃদ্ধ হয়েছি। এবং আজ এইবারের যে বাজেট, লাস্ট বাজেট স্পিচ, আমার মনে হয় যে আমাদের যিনি বাজেট পেশ করেছেন এবং ওনার টিম যেভাবে পরিশ্রম করেছেন দিন রাত, ওনার আমি দেখতাম ওনাকে কি অবস্থার মধ্যে আছেন। তো যাই হোক, উনি গত বছরও করেছেন, এর আগের বছরও করেছেন, 3-4 বার করেছেন। তো ওনাকে আমি ধন্যবাদ দেব এবং আমি আবারও রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে এই 2026 সালের অর্থ বছরের যে বাজেট পেশ করেছেন আপনার পূর্ণ সমর্থন আছেন এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে এই বাজেটকে সর্বসম্মতক্রমে আপনারা এটাকে সমর্থন
সবাই পছন্দ করে। Mr. Speaker, sir, rapid fire এর মতো আমি একটু জানার জন্য আমাদের অর্থনীতি খুব জিডিপি বাড়ছে, কিন্তু ডলারের চাইতে দামে আমাদের টাকার দাম কেন ক্রমশ কমছে, তো জানতে চাই। এক, মাননীয় অর্থমন্ত্রী আমি খুবই কৃতজ্ঞ, বারবার আমার নাম দিয়েছেন, আমার নাম উল্লেখ করেছেন, খুবই কৃতজ্ঞ। আরেকটা হলো তো জানি না একটা ঠিক ঠিক এখন সবাইকে ধন্যবাদ। 2026 এবং 2027 অর্থ বছরের বাজেট ব্যয় বরাদ্দের দাবির উপর সাধারণ আলোচনা এখানেই শেষ হলো। তো মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং অর্থমন্ত্রীজি যেভাবে আহ্বান রেখেছেন, নিশ্চয়ই আগামীকাল মানে সর্বসম্মতিক্রমে বাজেট যেটা পেশ করা হয় যেভাবে পাস হবে আমরা আশা করতে পারি। তো এর সাথে এই সভা আগামী 23শে মার্চ 2026 তারিখ সোমবার বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।